কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এটি একটি ইউএন মাল্টি স্টেক হোল্ডার প্রসেস। 2003 সালে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি জেনেভাতে অনুষ্ঠিত হয় প্রথম ফেজের সামিট, এবং দ্বিতীয় ফেজের সামিট অনুষ্ঠিত হয় 2005 সালে, যেটা তিউনিসে। এবং তারই ধারাবাহিকতায় 2006 সালে আইজিএফ প্রতিষ্ঠিত হয়, ইন্টারনেট গভর্নেন্স ফোরামের একটি প্রক্রিয়া। এবং সেখান থেকে আজকে পর্যন্ত আইজিএফ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনালি। বাংলাদেশেও 2006 সাল থেকে আইজিএফ তার সীমিত পরিসরে কর্মকাণ্ড শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ আইজিএফ প্রতিষ্ঠিত করে বাংলাদেশ স্কুল অন ইন্টারনেট গভর্নেন্স এবং ইয়ুথ আইজিএফ। আমরা সাকসেসফুলি বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স এবং ইয়ুথ আইজিএফ এর মাধ্যমে এবং অন্যান্য মাল্টি স্টেক হোল্ডার ডায়ালগের মাধ্যমে বাংলাদেশে এর কর্মতৎপরতা অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে কানেক্টিভিটি নিয়ে এখন কথা হচ্ছে সারা দেশে, সারা বিশ্বে। তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডায়ালগের আয়োজন করতে যাচ্ছি। সিরিজ অফ ডায়ালগ এই বছর অনুষ্ঠিত হবে, এবং তারই ধারাবাহিকতায় আজকে দুটো বিষয়ে আমরা বেছে নিয়েছি। একটি বিষয় হলো ইনক্লুসিভ অ্যান্ড অ্যাফোর্ডেবল কানেক্টিভিটি, আরেকটি বিষয় হলো কানেক্টিভিটি রেগুলেশন অ্যান্ড 5G অবজারভেশন। এগুলো টক অফ দ্য টাউন, এবং আমরা যারা আইসিটি সেক্টরে কাজ করি সকলেরই প্রাত্যহিক এজেন্ডা এগুলো। তো আমরা মনে করি যে এই মাল্টি স্টেক হোল্ডার ডায়ালগের ভিত্তিতে আমাদের মধ্যে জানা বোঝা তৈরি হবে, এবং আমরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো, এবং সকলের অংশগ্রহণে একটি ফলপ্রসূ গ্রোথ, ইনক্লুসিভনেস, সাস্টেনেবিলিটি এবং ইনোভেশন অ্যান্ড পার্টনারশিপ, এই যে শব্দগুলো আছে সেগুলো আমরা যথার্থভাবে কন্ট্রিবিউট করতে পারবো। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন হিজ এক্সেলেন্সি মোস্তফা জব্বার, মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিভিশন, এবং আমাদের মাঝে আজকের সভাপতিত্ব করবেন হিজ এক্সেলেন্সি হাসানুল হক ইনু এমপি, চেয়ারপারসন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। তিনি একটুক্ষণ পরই আমাদের মধ্যে যোগদান করবেন। আমরা মাননীয় মন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের কার্যক্রম এখনই শুরু করতে যাচ্ছি। সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, আমাদের মাঝে এই দুটো সেশনে আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছেন বিশেষ করে ইনক্লুসিভ অ্যান্ড অ্যাফোর্ডেবল কানেক্টিভিটি বিষয়ে ডক্টর এমডি রফিকুল মতিন, তিনি ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। আমরা ওনাকে স্বাগত জানাই। আর দ্বিতীয় যে আমাদের আলোচনার এরিয়া কানেক্টিভিটি রেগুলেশন অ্যান্ড 5G অবজারভেশন, এখানে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল SM ফরহাদ, রিটায়ার্ড সেক্রেটারি জেনারেল অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটর অফ বাংলাদেশ অ্যামটপ। আমরা আপনাকেও স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের মাঝে যোগদান করার জন্য। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মিস্টার সুব্রত রয় মৈত্রীয়, মাননীয় ভাইস চেয়ারম্যান বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আমরা আপনাকেও স্বাগত জানাই আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। এছাড়া আমাদের যেই গেস্ট অফ অনার প্যানেল, সেখানে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজ ইসলাম, মাননীয় ভাইস চ্যান্সেলর কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ। স্যার, আমরাও আপনাকে স্বাগত জানাই। আমাদের মাঝে ইতিমধ্যে যোগদান করেছেন মিস্টার রেজা সেলিম, ডাইরেক্টর আমাদের গ্রাম এবং ফরমার সাউথ এশিয়া কোঅর্ডিনেটর UNWSIS। এখানে আমিনুল হাকিম আমাদের ISP অ্যাসোসিয়েশন থেকে একটু পরেই যোগদান করবেন। এছাড়া আমাদের মাঝে আরও প্যানেল ডিসকাশন হিসাবে উপস্থিত রয়েছেন মিস্টার সমীরণ গুপ্তা, হেড অফ ইন্ডিয়া আইক্যান। সমীরণ দা, আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। মিস্টার রাশেদ মেহেদি, প্রেসিডেন্ট টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB, আমরা আপনাকে স্বাগত জানাই। এবং একটু পরে আমাদের মাঝে যোগদান করবেন TIM নুরুল কবির, ICT অ্যান্ড টেলিকম সেক্টর স্পেশালিস্ট। যাই হোক, ইতিমধ্যে আমাদের মাননীয় সভাপতি মহোদয় যোগদান করেছেন। আমরা হিজ এক্সেলেন্সি হাসানুল হক ইনু, আপনাকে শোনা যাচ্ছে না ইনু ভাই, একটু আনমিউট করতে হবে।
ইনু ভাই একটু আনমিউট করে নিতে হবে, একটু মিউট করা আছে। আহ, 1 মিনিট, 1 জি, মিনিট। শুনতে পাচ্ছি ইনু ভাই আপনাকে। এখন শোনা যায়? জি, শোনা যায় ইনু ভাই, ক্রিস্টাল হ্যাঁ, ক্লিয়ার। তো জি, আমি আজকে একটু বিলম্ব হয়েছে ঢুকতে, এই জন্য দুঃখিত। আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মুস্তফা জব্বার সাহেব সহ যারা এসছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আমি মনে করি যে আপনারা যে বিষয়ে আলোচনা করতেছেন এই বিষয়ে আমি পারলে একটু পরে কথা বলি। তবে আপনারা এই বিষয়টা দুটো ব্যাপার হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক মানে সংযুক্তি ও ও মানে সাশ্রয়ী ইন্টারনেট আর কি, অ্যাফোর্ডেবল ইন্টারনেট এবং ইনক্লুসিভ ইন্টারনেট জি কানেক্টিভিটি, এই জি দুটো খুবই গুরুত্বপূর্ণ। খালি এটুকুই বলবো আমি যে ডিজিটাল বাংলাদেশের জন্য আপনার গ্রাম শহরের ধনী গরিবের দূরত্বটা যদি দূর না করতে পারি তাহলে ডিজিটাল বাংলাদেশটা আমাদের জন্য অভিশাপ হয়ে যাবে। সুতরাং যেহেতু অর্থনৈতিক বৈষম্য রয়েছে এবং আমরা মনে করি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেটের প্রয়োগের মধ্য দিয়ে সামাজিক যে বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্যটা কমানো যায়। জি সেখানে ওই ইন্টারনেটের ব্যবহারটা যদি সংযুক্তির বিষয়টা যদি অন্তর্ভুক্তিমূলক না করতে পারি এবং সাশ্রয়ী মূল্যে যদি আমি ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত না করতে পারি, সাশ্রয়ী মূল্যে আমি বিভিন্ন প্রযুক্তির সামগ্রীগুলো জনগণের হাতে না দিতে পারি, তাহলে চলমান যে বৈষম্যের সঙ্গে ডিজিটাল বৈষম্য আরেকটা অভিশাপ হিসেবে দেখা দিবে। জি সুতরাং আজকে আমি মনে করব যারা বক্তা তারা কিভাবে এই অন্তর্ভুক্তিমূলক সংযুক্তি নিশ্চিত করা যায় এবং কিভাবে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটকে জনগণের হাতের কাছে দেওয়া যায় সেই বিষয়টা আপনারা আলোকপাত করে কথা বলবেন। জি সবাইকে ধন্যবাদ। জয় মা। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমি আপনার অনুমোদন করবে সবার কার্যক্রম শুরু করে দিচ্ছি। আপনি শুরু করেন। জি। জি, থ্যাংক ইউ। আমরা শুরুতেই একটু জানিয়ে রাখি সম্মানিত অতিথিদেরকে, এক ঝাঁক ইয়ত আমাদের মাঝে যোগদান করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে, এবং তারা কিছুদিন আগে ইয়ত আইজিএফ এর ইয়ত আইজিএফও তারা অংশগ্রহণ করেছিলেন। তো ফলে আমাদের অংশগ্রহণের দিক থেকেও আমরা একটু অন্তর্ভুক্তিমূলক হওয়ার চেষ্টা করেছিলাম। আর আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা মাল্টি স্টেক হোল্ডার প্যানেল এখানে পেয়েছি। আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করব, আমরা আলোচনাটা একদম 5টার মধ্যেই কমপ্লিট করতে চাই। ফলে যারা আলোচক আছেন, সম্মানিত স্পিকার আছেন, তারা একটু কম সময় নিয়ে আশা করছি যে আমাদের যে নির্ধারিত টাইম, আমরা আশা করি যে নির্ধারিত টাইমের মধ্যে আমরা আমাদের আলোচনাটা সম্পাদন করতে পারবো। শুরুতেই আমরা আলোচনায় যেতে চাই ইনক্লুসিভ এবং ইনক্লুসিভ অ্যান্ড অ্যাফোর্ডেবল কানেক্টিভিটি বিষয়টি নিয়ে আমরা আমাদের ডায়ালগের পর্ব শুরু করতে চাই। এই পর্বে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ রফিকুল মতিন, মাননীয় ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল। স্যার, ফ্লোর আপনার, এবং আপনি আশা করছি যে একটু নির্ধারিত সময়ের মধ্যে স্যার আপনার উপস্থাপনা শেষ করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব স্যার। আমি একটু স্ক্রিন শেয়ারটা করছি। ইয়েস স্যার। আজকের ইন্টারনেট গভর্নেন্স পলিসি ডায়ালগ 2021-এর মাননীয় প্রধান অতিথি জনাব মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, অনুষ্ঠানের বিশেষ অতিথি বিটিআরসির ভাইস চেয়ারম্যান জনাব সুব্রত রয় মিত্র, অনুষ্ঠানের সভাপতি জনাব হাসানুল হক ইনু স্যার, অনারেবল এমপি এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, কিনোট স্পিকার্সগণ এবং প্যানেলিস্টগণ, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড আফটারনুন। আমরা আজকে
যেই বিষয়টা নিয়ে প্রথমে ফোকাস করছি সেটা হচ্ছে ইনক্লুসিভ অ্যান্ড অ্যাফোর্ডেবল কানেক্টিভিটি। আমি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রফিকুল মতিন, বিটিসিএল। আমাদের কানেক্টিভিটি অর্থাৎ অনলাইনে যাওয়ার জন্য যে জিনিসগুলোকে আমাদের মূলত দেখতে হবে সেটা হলো অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড, মানে আমার যখন দরকার হবে তখনই আমি যেন অ্যাভেলেবল পাই। আমাদের একটা এর জন্য স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার দরকার এবং একটা মানসম্মত ইন্টারনেট ব্যবস্থাপনা দরকার, যেটার আমাদেরকে সবচেয়ে বেশি যে জায়গাটায় ফোকাস করতে হবে সেটা হলো যে ডিজিটাল ডিভাইডটাকে কমায় ফেলতে হবে এবং জেন্ডার গ্যাপটাকে অনেক কমায় ফেলতে হবে। আমাদের এর জন্য দরকার হ্যান্ডি ডিভাইসেস গুলো। সেই ডিভাইসগুলো স্মার্টফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, এবং এদের প্রাইস গুলোকে আমাদের একটা সহনীয় পর্যায়ে আনতে হবে, সবাই যেন এটাকে নিতে পারে, কিনতে পারে। ফাস্টার স্পিড দরকার এবং সেই জন্য আমাদেরকে বাড়াইতে হবে 4G এবং 5G পেনিট্রেশন, এবং ফিক্সড ব্রডব্যান্ড এটাতেও আমাদেরকে ভালো করতে হবে। আমাদের দরকার হবে কন্টেন্টের, এবং সেই কন্টেন্ট গুলো হইতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজের উপর এবং অনেক মানসম্মত, রিচ হইতে হবে। আমরা যদি বলি যে এর ইনক্লুসিভ কানেক্টিভিটির অর্থটা কি, এর অর্থ হচ্ছে যে কেউই বাদ থাকবে না, সবার জন্য ইন্টারনেট থাকবে। এবং আমি যদি ব্রডব্যান্ড কমিশনের ওদের যে ডেফিনিশন সেটা দেখি, মিনিংফুল universal connectivity means that anyone anywhere regardless of geographical location, socio-economic status, race, gender or any other differentiating demographic has access to affordable services and devices to connect to reliable and safe internet. আমি কতগুলো জিনিসকে সবুজ করেছি, এই জিনিসগুলোকে আমাদের নজর করতে হবে, অর্থাৎ জেন্ডার গ্যাপটাকে কমাইতে হবে, এটাকে অ্যাফোর্ডেবল করতে হবে, ডিভাইসগুলোকে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, ইন্টারনেটের রিলায়েবল হইতে হবে, অর্থাৎ সবসময় আমরা যেন পাই, এবং এটাকে সেভ করতে হবে, মানে আমার নিরাপদ ইন্টারনেট ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। অ্যাফোর্ডেবল কানেক্টিভিটি আরেকটা ডেফিনিশনে ওরা রিকমেন্ড করেছে যে 1 for 2, অর্থাৎ 1 জিবিপিএস ব্যান্ডউইথের মূল্য যেন ক্রমেই আমাদের মান্থলি ইনকামের 2% বেশি যেন না হয়, এটা হলো তাদের রিকমেন্ডেশন। আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু বিবেচনা করি তাহলে আমরা দেখবো যে আমাদের টেলিডেন্সিটি 103.69%। আমরা যদি এই ইন্টারনেট পেনিট্রেশনের কথাটা লক্ষ্য করি তাহলে দেখবো এখানে 70.53%। আমরা যদি দেখি মোবাইল ইউজার্স তাহলে আমরা দেখবো যে 176 মিলিয়ন মোবাইল ইউজার্স আমাদের আছে, তার মধ্যে আমরা 120 মিলিয়ন এটা ইন্টারনেট ইউজ করছি 176 এর মধ্যে। এবং আমরা ইন্টারনেট ইউজার এবং বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি দেখি তাহলে দেখবো যে মোবাইলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে 111 মিলিয়ন, এবং অন্যান্য পিএসটিএন বা আইএসপিরা আমরা দিচ্ছি 10.05 মিলিয়ন। এটা খুবই ইনসিগনিফিকেন্ট একটা ফিগার, এখানে আমাদের ভালো করতে হবে। এবং আমাদের যে পেনিট্রেশন সেটা ওই 70.53, যেটা আমি একটু আগে বলেছি। আমি যদি গ্রোথের দিকে দেখি তাহলে গ্রোথটা দেখবো যে 2012-তে যেখানে 86.56 মিলিয়ন ছিল সেটা কিন্তু এখন এসে দাঁড়িয়েছে জুন 2021-এ 176, অর্থাৎ গ্রোথ হচ্ছে 104%। আমরা এই কয়েক বছরে 104% গ্রোথ দেখছি মোবাইল ইউজার্স এর ক্ষেত্রে। কিন্তু আমি যদি ইন্টারনেটের গ্রোথটা দেখি তাহলে আমরা দেখবো যে যেটা 31.14 মিলিয়ন ছিল সেটা 120.95 মিলিয়ন এসে গেছে, অর্থাৎ এখানে আমাদের গ্রোথ হচ্ছে 288%, মানে হিউজ একটা গ্রোথ আমরা ইন্টারনেটে ক্ষেত্রে দেখতে পাই। আমরা যদি মনে করি যে আমাদের ইন্টারনেট ব্যবস্থাপনা বা আমাদের কানেক্টিভিটি যদি আমাদের টোটালটাকে চিন্তা করি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কানেক্টিভিটি ইন্টারন্যাশনালের জন্য কি কি অপশনস আছে। আমাদের 6টা আইটিসি আছে এবং আমাদের আছে বিএসসিসিএল এর সিএমই 4 এবং সিএমই 5। সো এদের মাধ্যমে আমরা কানেক্টিভিটি পেয়ে থাকি। আমরা যদি মনে করি যে কি কি ইনিশিয়েটিভ এই আমলে মানে বা বর্তমান সরকারের আমলে নেওয়া হয়েছে, আমরা যদি দেখি বিটিসিএল এর ইনিশিয়েটিভের কথা তাহলে আমরা বলতে পারি যে আমাদের 64টা ডিস্ট্রিক্টের 472টা উপজেলা এবং 1216টি ইউনিয়নে আমাদের অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি আছে, এবং এই অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি অল আর ওভারের আন্ডারগ্রাউন্ড, মানে প্রত্যেকটা ফাইবারই আন্ডারগ্রাউন্ড ফাইবার, এবং এর পরিমাণ হচ্ছে 30,100 কিলোমিটার। এবং আমি যদি বিসিসির ক্ষেত্রে দেখি,
বিসিসি কিন্তু ইতিমধ্যেই 2600 ইউনিয়নকে কানেকশন করে ফেলেছে, এবং আরেকটা ওরা প্রজেক্ট রান করছে, সেটা হলো কানেক্টেড বাংলাদেশ প্রজেক্ট, যেটা আমাদের আরো 772টা ইউনিয়নকে কানেক্ট করতে পারবে। অর্থাৎ এই প্রকল্পটা বাস্তবায়ন হলে আমরা বলতে পারবো যে বাংলাদেশের সকল ইউনিয়ন অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টিভিটি পেয়ে যাবে। অর্থাৎ আমরা যে ইন্টারনেটের যে হাই স্পিড ব্যান্ডউইথ পৌঁছে দেওয়া বা 5G কে লঞ্চ করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অলরেডি ইন প্লেস। তো আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি। আমরা আরেকটা জিনিস চিন্তা করছি বিটিসিএল, এবং আমরা আরেকটা মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার ওন ইনিশিয়েটিভে আমরা একটা প্রজেক্ট অলরেডি রান করছি, সেটাকে আমরা নাম দিয়েছি ব্রেকিং ডিজিটাল ডিভাইড। এই প্রকল্পটার মাধ্যমে আমরা 1216টা যে ইউনিয়ন আমাদের ফাইবার আছে সেইখানে, এবং মাননীয় মন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় হাওর বাওর এলাকায় যে টেলিটকের নেটওয়ার্ক যাচ্ছে, সেই টেলিটকের নেটওয়ার্কের 284টি সাইটে আমরা প্রত্যেকটাতে গড়ে 8টা করে হটস্পট তৈরি করে দেবো, ওয়াইফাই হটস্পট, যেখানে মানুষ বিনামূল্যে 3 বছর ইন্টারনেট সুবিধা পাবে। এই যে একটা মানে অবস্থা তৈরি হবে, তখন গ্রামের একদম প্রান্তিক পর্যায়ের জনগণ ইন্টারনেটের মধ্যে চলে আসতে পারবে। আমরা যদি আরেকটু দেখি যে আর কি কি বিটিসিএল করতে যাচ্ছে, আমরা খুব শীঘ্রই একটা প্রজেক্ট অলরেডি আমরা ইমপ্লিমেন্টেশনে আসি, যার মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের আসলে বাংলাদেশের নিক্সের সংখ্যা অনেক কম, আমাদের ইন্টারনাল ফ্লো অফ ইন্টারনেট খুব কম, আমাদের প্রত্যেকটাকে ওই বাইরে যে আবার ফিরে আসতে হচ্ছে। সেজন্য আমরা 12টা নিক্স করব সারা দেশে। আমরা আইআইজির সংখ্যা বৃদ্ধি করব, সো দ্যাট মানুষের দোরগোড়ায় যেন ইন্টারনেট সেবাটা যায়। আমরা কিছু স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম যেমন হোস্টিং এর ব্যবস্থাপনা গড়ে তুলবো, এবং এর মাধ্যমে আমরা ওভারঅল একটা 5G রেডিনেস তৈরি করে দেব। অর্থাৎ বিটিসিএল আমরা মনে করছি যে এই যে 2030 সালের মধ্যে যে ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট হবে, সেই রিকোয়ারমেন্ট কি পরিমাণ হবে তা নিয়ে আমরা মাননীয় মন্ত্রী স্যারের প্রত্যক্ষ নির্দেশনা এবং আমাদের আইসিটি উপদেষ্টা মহোদয় বিটিসিএল কে যে নির্দেশনা দিয়েছেন যে বিটিসিএল হবে ব্যাকবোন প্রোভাইডার, এবং সেই ব্যাকবোন প্রোভাইডার হিসাবে যা যা করণীয় সেগুলি নিয়ে আমরা এগিয়ে চলেছি মাননীয় মন্ত্রী সাহেবের দিক নির্দেশনায়। আমরা চাচ্ছি আরেকটা প্রজেক্ট অলরেডি থ্রু করে দিয়েছি, এটা একদম ম্যাচিওর স্টেজে আছে, হয়তো কিছুদিনের মধ্যে এটা একদিকে উঠবে। সেটা হচ্ছে 5G এনাবল ট্রান্সমিশন নেটওয়ার্ক। অর্থাৎ আমরা একটা রেজিলিয়েন্ট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছি, যেই নেটওয়ার্কটার রিলায়েবিলিটি হবে 99.99, অর্থাৎ চারিদিক থেকে অ্যাসন, অর্থাৎ অটোমেটিক্যালি সুইচড নেটওয়ার্ক, যেটা মানে একটা পাথের 8টা 9টার দিকে ফাইবার থাকবে, একটা যে কোনো ফাইবার আপ থাকলেই অন্য মানে ওই নেটওয়ার্কটা ডাউন হবে না। সেখানে আমরা চাচ্ছি যে উপজেলা লেভেলে 100G ব্যান্ডউইথ পৌঁছায় দেওয়া, এবং আমরা ইউনিয়ন পর্যায়ে 1G ক্যাপাসিটির কানেকশন দিতেও ক্যাপাবল হয়ে যাব। এবং আমরা যে চিন্তাটা একটু আগে আমি বলছিলাম যে আমাদের মাথার মধ্যে আছে 2030-এর, আমরা যেহেতু প্রজেক্টটা 2023-এর মধ্যে শেষ করব, অর্থাৎ 2030 পর্যন্ত আবার আরেকটা প্রজেক্ট আসতে সময় লাগবে। সেই জন্য আমরা 2030-এর রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্যই এই প্রজেক্টটা নিয়েছি। এবং এই যে আইপি এবং এই যে ট্রান্সমিশন, এই নেটওয়ার্কটাকে একত্রে করে আমরা 5Gর একটা রেডিনেস তৈরি করে দেব বাংলাদেশের জন্য। এখন আমরা আসি যে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় বর্তমান অবস্থায় কি কি ইম্পর্টেন্ট ইস্যুকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বিকজ অফ আমাদের ইস্যুগুলোকে অ্যাড্রেস করার প্রথমটা যেটা হচ্ছে না, ইনক্লুসিভ কানেক্টিভিটি করার জন্য আমাদের জেন্ডার গ্যাপ কমাতে হবে। আমি কিছুক্ষণ পরে এই বিষয়গুলোকে একটু দেখাবো। আর অ্যাফোর্ডেবিলিটির জন্য আমাদেরকে স্মার্টফোনের প্রাইসটা কমাইতে হবে, এবং যে ইউসেজ কস্ট অর্থাৎ ব্যান্ডউইথের কস্টগুলোকে আরো কমায় সহনীয় পর্যায়ে আনতে হবে। আমরা যদি একটু জেন্ডার গ্যাপের কথা বলতেছিলাম, সেই জেন্ডার গ্যাপের দিকে যদি আমরা তাকাই, আমাদের মোবাইল ওনার্স এর যে জেন্ডার গ্যাপ, আমি যদি পাকিস্তানের কথা দেখি, সেখানে 78% মেল তারা মোবাইল ইউজ করে, আর সেখানে আমাদের ক্ষেত্রে দেখছি 84%। এবং আমি যদি একজন মহিলা এবং একজন পুরুষের মোবাইলের ওনারশিপের গ্যাপটা দেখি, তাহলে সেটা পাকিস্তানের ক্ষেত্রে 34% অর্থাৎ 34%, ইন্ডিয়ার ক্ষেত্রে 15%, আমাদের ক্ষেত্রে 24%। অর্থাৎ আমাদেরকে এই জায়গাটা, এই গ্যাপটাকে কমায় আনতে হবে।
আমরা যদি মোবাইল ইন্টারনেট ইউজারের কথা দেখি তাহলে পাকিস্তানে 21% মহিলারা ইন্টারনেট ইউজ করে, অর্থাৎ টোটাল ইউজারের 21%, আর 38% হচ্ছে হইলো আমার দেখা যাচ্ছে যে ইন্টারনেট ইউজার মেল। আমরা যদি টোটাল পপুলেশনের 38% তারা ইউজ করে, মেল ইন্টারনেট ইউজ করে। ইন্ডিয়ার ক্ষেত্রে এটা 45 এবং 30, বাংলাদেশের ক্ষেত্রে এটা 33 এবং 19। আমাদের এই জায়গাটায় একটু করতে হবে। আমরা যদি 2019 এবং 2020-এর প্রেক্ষাপটটা করি, এখানে দেখবো যে আমাদের পুরুষের সংখ্যা স্মার্টফোন যে ওনারশিপে পুরুষের সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ আমরা আগে 36% পুরুষ স্মার্টফোন ইউজ করতো, এখন টোটাল পপুলেশনের 39% করছে মোবাইল ফোন ইউজ করছে, অর্থাৎ টোটাল স্মার্ট সাবস্ক্রাইবারের মধ্যে স্মার্টফোন এত পার্সেন্ট। আমরা দেখছি যে মহিলাদের ক্ষেত্রে এটা তেমন বাড়ে নাই। ইন্ডিয়ায় কিন্তু এখানে সিগনিফিকেন্টলি রাইজ করেছে 25% এবং 14%। আমরা যদি পাকিস্তানের ক্ষেত্রে দেখি সেটা পুরুষের ক্ষেত্রে একই রয়েছে এবং আমি দেখছি যে মহিলার ক্ষেত্রে 2% করেছে। আমরা যদি মোবাইল ইন্টারনেট অ্যাওয়ারনেস এর কথা চিন্তা করি, এখানে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা মানে সিগনিফিকেন্টলি ভালো, বিকজ অফ অ্যাওয়ারনেসটা ডেভেলপ হয়ে গেছে মহিলাদের মধ্যে যে ইন্টারনেট লাগবে, আমাদের ইন্টারনেটকে ইউজ করতে হবে। কিন্তু এটা কিন্তু আমাদের ওনারশিপে, অর্থাৎ আমাদের ব্যান্ডউইথ ইউজে, অর্থাৎ ইন্টারনেট ইউজে বা আমাদের স্মার্টফোনের ওনারশিপে এই জিনিসটা প্রতিফলিত হয় না। তার মানে আমি ধরে নিচ্ছি এভাবে যে আমাদের এই জায়গাটা কিছুদিনের মধ্যে ডিমান্ড ক্রিয়েট করবে এবং এই ডিমান্ডটাকে আমাকে মিট করতে হবে, অর্থাৎ আমার এই ডিমান্ডটাকে মানে তৈরি থাকতে হবে, আমাদেরকে আমাদের পলিসি মেকারদের এই যে জায়গাটা তৈরি করে দিতে হবে, কারণ মহিলাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করে গেছে। ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 53%, এবং আমরা দেখছি যে 2020 এবং 2016-র দুইটা এই ডাটাগুলো আমরা দেখালাম। যেহেতু আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেজন্য আমি খুব তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করছি। জি স্যার। আমাদের যদি সেলিয়েন্ট পয়েন্টস অফ অন জেন্ডার গ্যাপ দেখি, তাহলে আমরা দেখতেছি যে মোবাইল ওনারশিপের ক্ষেত্রে 18 থেকে 24 বছরের এইজ যে গ্রুপ, সেই এইজ গ্রুপে এই গ্যাপটা হচ্ছে 17%, অর্থাৎ একটা স্মার্টফোন মানে মোবাইল ওনারশিপের ক্ষেত্রে দেখছি যে 18 এবং 24 বছর, 18 থেকে 24 বছরের মধ্যে এর গ্যাপ হচ্ছে 17% মহিলা এবং পুরুষের। কিন্তু যদি 55 ইয়ার্স আর অ্যাবভ দেখি, তাহলে এই গ্যাপটা 46%, অর্থাৎ আমাদের বয়োজ্যেষ্ঠ মহিলারা ইন্টারনেটের মোবাইলের ওনারশিপের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এবং ওইটা যদি আমরা ইন্টারনেট ইউজের ক্ষেত্রে দেখি, সেটা 18 থেকে 24 বছরের গ্যাপ হচ্ছে 39%। এখানে গ্যাপটা কিন্তু মোবাইল ওনারশিপের চেয়ে অনেক বেড়ে গেল, যেটা রিফ্লেক্ট করছে যে আসলে মহিলারা কম ইন্টারনেট ইউজ করছে। এবং আমরা যদি উইমেনের যে এইজ গ্রুপটা যদি দেখি 55 এর ওভার, সেটা কিন্তু 82%, অর্থাৎ এটা সিগনিফিকেন্টলি এই জেন্ডার গ্যাপটা ভেরি সিগনিফিকেন্টলি হাই। আমরা যদি মোবাইল ডাটা প্রাইসিং গ্লোবাল ইস্যে দেখি রেসপেক্টে, আমাদের বাংলাদেশের পজিশন হচ্ছে হলো 8তম, এবং আমাদের যদি অ্যাভারেজ প্রাইস পার 1 GBps দেখি ইউএস ডলারে, তাহলে 0.34, এবং চিপেস্ট যেটা সেটা হচ্ছে 0.11, এবং যেটা মোস্ট এক্সপেন্সিভ সেটা 2.22। এটা কেবলকো ইউএসএ ইউকে সোর্স। আমরা যদি বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেটের মার্কেটটা 2020 সালেরটা দেখি, আমাদের টোটাল ডিমান্ড ছিল 29.48 মিলিয়ন। তার মধ্যে 77% ফিচার ফোনের ডিমান্ড ছিল, 23% ছিল স্মার্টফোনের ডিমান্ড। আমরা 11টা লোকাল মানে ব্র্যান্ড ম্যানুফ্যাকচার এখানে হচ্ছে। তার মধ্যে আমরা যদি দেখি তাহলে 14.98 মিলিয়ন হ্যান্ডসেট এখানে ম্যানুফ্যাকচার হয়েছে এবং 14.50 মিলিয়ন সেটস আমরা ইম্পোর্ট করেছি। তার মানে আমরা দাঁড়াচ্ছে যে 51% ডিমান্ড আমরা মানে লোকালি মিট করতে পেরেছি। স্মার্টফোনের ডিমান্ড 6.8 মিলিয়ন, যার মধ্যে 5.58 মিলিয়ন আমরা ম্যানুফ্যাকচার করেছি, অর্থাৎ এখানে 82% আমরা ম্যানুফ্যাকচার করেছি। আমি এই ব্র্যান্ডগুলোর লিখেছি এবং আমরা দেখছি যে মানে মোটামুটি যারা বিগ ব্র্যান্ড, যেগুলি বড় ব্র্যান্ড, সেগুলির অ্যাসেম্বলিং প্ল্যান্ট আমাদের বাংলাদেশে অলরেডি চালু করেছে এবং আমরা এটার জন্য
খুবই গর্বিত, এবং বর্তমান সরকার এই জায়গাটাই ফোকাস করেছেন, এবং তারা এই জন্য এই ম্যানুফ্যাকচারিং এর জন্য ট্যাক্স হলিডে দিচ্ছে এবং ইম্পোর্টেড সেটের উপর ট্যাক্স ইম্পোজ করছে, অর্থাৎ আমাদেরকে ইন্সপায়ার করা হচ্ছে। আমরা চাচ্ছি এটার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে 50% আসলে ডিক্রিজ করে গেছে ইম্পোর্ট। আমরা চাচ্ছি যে আমরা 2 বছরের মধ্যে যেন আমরা আমাদের সব সেট ম্যানুফ্যাকচারিং করতে পারি, সেই লক্ষ্য নিয়ে সরকারের নীতিমালা প্রণীত হচ্ছে। আমরা যদি প্রাইস এবং রেগুলেশন অফ স্মার্টফোন দেখি, তাহলে আমরা বলতে পারবো যে আসলে প্রাইসটা আমাদের জন্য একটা ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি স্মার্টফোনের প্রাইসটা দেখি, যেটা $168 গড়ে ছিল 2012-তে, যেটা $130 2017-তে নেমে এসেছে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মার্কেটে যে সবচেয়ে কম মূল্যের একটা মোবাইল যদি স্মার্টফোন কিনি $30 পাওয়া যাচ্ছে, মানে হুইচ ইজ লো। আমরা যদি মোবাইল অপারেটরের ম্যানুফ্যাকচারিংটা এখানে সিগনিফিকেন্টলি এনকারেজ করতে পারি, তাহলে কিন্তু এই প্রাইসটা আরো কমে আসবে, এবং এই কমে আসা না পর্যন্ত এটা কিন্তু আসলে স্টিল হাই আমাদের লো ইনকাম গ্রুপের উপর। এবং এই রেগুলেশন গুলো করতে হবে যেন এইখানে মোবাইল হ্যান্ডসেটের দামগুলো আস্তে আস্তে কমে আসে এবং এটার অ্যাফোর্ডেবিলিটি সবার কাছে চলে আসে, অর্থাৎ সবাই আমরা চাই বাংলাদেশি ব্র্যান্ড, আমরা বাংলাদেশি মোবাইল ব্র্যান্ড চাই। আমরা আরেকটা দেখেছি যে কিছুদিন আগে বিটিআরসি কর্তৃক ব্রডব্যান্ডের ট্যারিফ মাননীয় মন্ত্রী ঘোষণা করেছেন, এবং এখানে আমরা মনে করি যে এটা একটা সবাইকে, বাংলার জনগণকে একটা বার্গেনিং পয়েন্ট দিয়ে দিয়েছে, যে আমার সরকার আমাকে এটা নির্ধারণ করে দিয়েছে, কাজে অন্য কেউ বেশি চাইলে সে যেন তার সাথে বার্গেন করতে পারে এবং সেই বিষয়টাকে নজরে আনতে পারে, এবং এটা যদি করা যায়, এক্সিকিউশন করা যায়, তাহলে আমি মনে করি যে মানুষ বা এখানে মানে ইন্টারনেটের পেনিট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা যদি ফেসবুকের একটা স্টাডির দিকে দেখি, যেটা 120 দেশে হয়েছে, তারা 4টা ইন্ডেক্সের উপর এটা করেছে। একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, রেলিভেন্স অ্যান্ড রেডিনেস, এর উপরে যে করেছে, সেখানে বাংলাদেশের অবস্থান 82, এবং তার পয়েন্ট হচ্ছে 59.90। তো আমরা যদি ওদের ওই 4টা ইসে দেখি, তাহলে আমরা দেখবো যে অ্যাভেলেবিলিটিতে আমাদের অবস্থা সবচেয়ে খারাপ, অর্থাৎ আমরা 87 নম্বর অবস্থান করছি, এবং রেডিনেসের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে বললাম, ওই যে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের আর বাকি জিনিসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের অবস্থান অনেক উপরে উঠে যাবে, আমরা সেই প্রত্যাশাই করছি। আমি যদি অ্যাভেলেবিলিটির দিকে দেখি, কেন আমরা খারাপ করেছিলাম, ফেসবুক বলতেছে যে আমাদের আসলে জেন্ডার গ্যাপটা অনেক বেশি, এবং মোবাইল ফোনের অ্যাক্সেসটা আসলে আমরা তত হাই, মানে একদম 100% লেভেলে নিয়ে যেতে পারিনি। ইন্টারনেট স্পিডটা অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রির চেয়ে কম আছে বলে বলছে, এবং ওয়াইফাই পাবলিক প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট বা ইনিশিয়েটিভ নাই বললেই চলে, এবং নিক্সের সংখ্যা কম, অর্থাৎ প্রতি 10 মিলিয়ন লোকের জন্য একটা নিক্স, যেটা সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আর কাভারেজ রুরাল এরিয়া এবং আরবান এরিয়াতেও আমাদের ওই হাই ব্রডব্যান্ডের কাভারেজটা বাড়াইতে হবে। অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে, প্রাইসের ক্ষেত্রে আমরা বলেছি যে স্মার্টফোন প্রাইস ইজ হায়ার দেন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, মোবাইল tariff is higher than India and Pakistan and Sri Lanka. Monthly fixed broadband cost is higher than India, Pakistan and Nepal. So এটা ফেসবুকেরই, তা আমি মনে করি যে আমার মনে হয় এই ডাটাগুলো একটু পুরাতন ডাটা, আমরা আসলে এই জায়গাটায় অনেক কমিয়ে এনেছি এখন এই লেটেস্ট হলে হয়তো এই জায়গাটা আমরা আরো ভালো জায়গায় চলে যাব। আরপু বলছে যে নেপাল এবং ইন্ডিয়ার থেকে, ভুটানের থেকে কম। রেলিভেন্সের ক্ষেত্রে বলছে যে লোকাল কন্টেন্ট আমাদের কম, এবং আমাদের সিসি টিএলডি অর্থাৎ আমাদের .bd এইগুলির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের কম ওয়েবসাইট .bd ইউজ করছে, সিগনিফিকেন্ট ল্যাক ইন ই হেলথে আমাদের একটু পিছিয়ে আছি বলতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে ই ফাইন্যান্স, ই হেলথ এবং ই কমার্সে কন্টেন্ট তত স্যাটিসফ্যাক্টরি না। রেডিনেসের ক্ষেত্রে বলতেছে যে লিটারেসি, ট্রাস্ট, সেফটি এবং পলিসি এর ক্ষেত্রেও আমাদের কিছুটা ঘাটতি আছে, যার জন্য আমরা আসলে পয়েন্ট কম পেয়েছি, সেই জন্যই আমাদের ওভারঅল পজিশনটা নিচের দিকে আসছে। তাহলে আমরা এখন কি করতে পারি, আমাদের কি করা উচিত, আমরা কি করলে এই সব থেকে উত্তরণ ঘটায় আমরা আসলে অ্যাফোর্ডেবল এবং ইউনিভার্সাল কানেক্টিভিটি পাবো, সেটাই আমাদের ইম্পর্টেন্ট জিনিস। আমাদেরকে যে জায়গাটায় লক্ষ্য রাখতে হবে সেটা হলো জেন্ডার গ্যাপটা কমায় আনতে হবে স্মার্টফোন এবং ইউজার এবং ইন্টারনেটের ক্ষেত্রে, মানে মহিলাদের ইন্সপায়ার করতে হবে, ইন্সপায়ার করার জন্য যা কিছু করা দরকার
তা কিছু করতে হবে, এবং এর জন্য এর পিছনে কি কি কজ আছে সেগুলিকে বাইর করে এক্সপ্লোর করে ওগুলিকে আমাকে অ্যাড্রেস করতে হবে। আমাদেরকে কম্প্রিহেন্সিভ ফিমেল ইনক্লুশন প্ল্যান তৈরি করতে হবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ব্রডব্যান্ডের কাভারেজটাকে বাড়াইতে হবে রুরাল এরিয়ার জন্য, যেটা আমরা এখন আসলে আমরা চালু করেছি এবং সেটা শুরু করেছি, এবং সেটা আমি মনে করছি যে খুব তাড়াতাড়ি এই ফলাফলটা আমরা পেয়ে যাব। স্মার্টফোনের প্রাইসটা রিডিউস করতে হবে, এর জন্য যা ফাইন্যান্সিয়াল এবং রেগুলেটরি রিস্ট্রাকচারিং দরকার সেটাকে করতে হবে পলিসি মেকার্সদের। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংটা করতে হবে আমাদের ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, তাইলে আমরা এখানে আসলে কস্টটাকে কমায় আনতে পারবো। এবং রিলায়েবল এবং মানে রেজিলিয়েন্ট একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, মানে 99.9%, এবং এনশিওর করতে হবে যে এই নেটওয়ার্কের কোনো ফেলিওর থাকবে না। এবং আমাদের ইন্টারনেট যে মোবাইলের যে ব্যান্ডউইথের যে স্পিড এটাকে বৃদ্ধি করতে হবে, এবং আমি মনে করি যে নিক্সের সংখ্যা বাড়াইতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা যে আইপি প্রজেক্ট করছি সেখানে আমরা 12টা নিক্স 12টা দেশের মধ্যে করব, এবং আইআইজি গুলোকেও আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যাব, যেটা আমাদেরকে অনেক বেশি সুবিধা দিবে ট্রাফিক ফ্লোতে, অর্থাৎ একটা ট্রাফিক ডিস্ট্রিবিউশনটা অনেক ইভেন হবে। আর রেলিভেন্স কন্টেন্টটাও আমাদের করতে হবে, কন্টেন্ট বাড়াইতে হবে, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে বাড়াইতে হবে, এবং লিটারেসি এবং ডিজিটাল স্কিল এটার ব্যাপারে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ আমাদের এই জায়গাটায় অনেক বেশি করতে হবে। সময় কমের জন্য আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। না, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার পেপার আপনি উপস্থাপন করেছেন, এই জন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি লক্ষ্য করে দেখলাম যে আপনি যে উপস্থাপনায় সেখানে রেজিলিয়েন্ট অ্যান্ড সিকিউর কানেক্টিভিটির কথা বলা হয়েছে, অ্যাফোর্ডেবল অ্যাক্সেসের কথা আপনি খুব জোর দিয়ে তুলেছেন, সেফ ইউজ অফ অনলাইন সার্ভিসেস অ্যান্ড ইনফরমেন্ট এডুকেট সোসাইটির সেখানেও একটা অংশ আমরা দেখতে পেলাম। এবং বিশেষ করে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, মাননীয় মন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে ব্রেকিং ডিজিটাল ডিভাইড যে প্রোগ্রামটা হাতে নিয়েছেন। আশা করছি যে এই প্রোগ্রামটা আমাদের খুবই অর্থবহ হবে। আমি আর ডিলে না করে টিআইএম নুরুল কবির আপনাকে স্বাগত জানাই, আশা করছি ভালো আছেন, আপনি থাকুন আমাদের সাথে, এবং কৃতজ্ঞতা জানাই। আমি আমাদের দুইজন প্যানেল স্পিকার আছেন, একজন হলেন সুমন আহমেদ সাব্বির, আরেকজন হলেন মিস্টার টম। তো আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সুমন আহমেদ সাব্বির ভাইকে, চিফ টেকনোলজি অফিসার ফাইবার এট হোম। সাব্বির ভাই একটু সংক্ষেপে 5 মিনিটের মধ্যে যদি শেষ করেন। ধন্যবাদ, আমি শেষ করব। এবং শুরুতেই ধন্যবাদ জানাই জনাব রফিকুল মতিনকে, একটা খুব বড় স্পেকট্রামে উনি খুব সুন্দর করে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে নিয়ে এসেছেন, যেগুলো আমরা অনেক ক্ষেত্রে ইগনোর করে থাকি। সেটা জেন্ডার গ্যাপের কথা বলেছেন, অবকাঠামোগত সুবিধার কথা কিছু বলেছেন, সেই সঙ্গে অ্যাফোর্ডেবল ডিভাইস, অর্থাৎ প্রায় প্রতিটা জায়গায় কভার করা হচ্ছে। আমি ওই দিকে না, যে আমি আরেকটু ম্যাক্রো লেভেলে যদি আমি একটু আলোচনা করি যে এই কাজগুলোই করার ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় আসলে আমরা একটু লক্ষ্য রাখতে পারি, তাহলে এই জিনিসগুলোকে আসলে আরো সুন্দরভাবে করতে পারি এবং সত্যিকার অর্থেই আমাদের দেশের মানুষকে এই সুবিধাগুলোকে পৌঁছে দেবে, অর্থাৎ অ্যাফোর্ডেবল এবং একটা সেফ এবং ভালো ইন্টারনেট, যে সবুজ রঙের যে প্রথম যে আপনি কথাগুলো বলেছেন। তো সেই আলাপে যদি বলি, যেমন একটা বড় জায়গা যেটা হচ্ছে আপনি সরাসরি বলেন যে মোবাইল ডিভাইসের দাম কমাতে হবে, আমি সেই সঙ্গে বলতে চাই ল্যাপটপের দামও কমাতে হবে, পিসির দামও কমাতে হবে। কারণ মোবাইল ইন্টারনেটটা এখন পর্যন্ত আমি যদি বলি যে আমরা যারা ওয়ার্কিং পিপুল তাদের চলার সময়ের কাজের জন্য, কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে ইন্টারনেট ব্যবহারের জন্য ডিভাইস এখনো হয়ে ওঠেনি। আমি বলবো যদি দীর্ঘ সময় সত্যিকার অর্থে কাজ করতে চাই তার জন্য দরকার হয় ভালো ডেস্কটপ অথবা ল্যাপটপ। সেই জায়গায় এই কোভিড সময় আমরা দেখছি যে বাজারের মূল্য অনেক বেড়েছে। এই জায়গাটা কি করা যায়, সেটাকে আমাদের দেশে তৈরি করতে পারি, কিংবা সরকার কোনো উদ্যোগ নিতে পারে কিনা এটা দাম একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য, সেটা আমাদের একটা অ্যাফোর্ডেবল ইন্টারনেটের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আর একটা কথা যেটা বললেন অবকাঠামোগত, বিটিসিএল একটা চমৎকার প্ল্যান করেছে, অনেকগুলো জায়গায় পৌঁছবে। আমিও যেহেতু একটা এনটিআর প্রতিষ্ঠানে কাজ করি, সেই সূত্রে আমি বলতে পারি যে আমরাও কিন্তু সারা দেশে অপটিক্যাল অ্যাকশন নেটওয়ার্ক এস্টাবলিশ করেছি, সেটা প্রত্যেকটা জেলা কানেক্ট করেছে, একটা বড় সংখ্যক উপজেলাতে কানেক্ট করেছে, এবং সেই সঙ্গে সরকারের সহায়তায় যে একটা প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার 3 সেটার মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে যে আমরা অনেকগুলো ইউনিয়ন পর্যন্ত একটা পৌঁছে গেছি, এবং সেখানে একটা 10 gig লেভেলের স্পিড অ্যাভেলেবল। তো কাজেই এখন অবকাঠামোর দিক থেকে কিন্তু বাংলাদেশ গত 10 বছরে যদি মনে করি আমরা অনেক দূরে গিয়েছি। তাহলে করণীয় কোন জায়গাগুলো? আমি রফিকুল সাহেব একটা জিনিস খুব গুরুত্ব দিয়েছেন, নেক্স, অর্থাৎ লোকাল কন্টেন্ট লোকাল রাখার জন্য আরও নেক্স দরকার। এখানে আমি একটু অ্যাড করবো একটা তথ্য, সেটা হচ্ছে
আরও নিক্স দরকার, কিন্তু ঢাকায় না। নিক্স দরকার হচ্ছে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, যেখানেই ট্রাফিক বাড়ছে, যেখানেই নিজস্ব একটা লোকাল ইন্টারনেট ইকোনমি তৈরি হচ্ছে, লোকাল ট্রাফিক তৈরি হচ্ছে, সেখানেই একটা নিক্স দরকার। কিন্তু আমাদের দেশে দেখা গেছে যে লাইসেন্সের পরে সব নিক্স ঢাকায় হয়েছে, এবং একটা ভুল কনসেপ্ট তৈরি হয় যে নেক্সট টু নেক্সট ইন্টার কানেকশন করার চেষ্টা করা, যেটা আসলে টেকনিক্যালি ফিজিবল না, টিসিপি প্রোটোকল সাপোর্ট করে না বিষয়টা, যেটা কমার্শিয়ালি আসলে ভায়াবল না একই সঙ্গে। তো এই দুটো পার্সপেক্টিভে আমাদের মাথায় রাখতে হবে যে নেক্সট আসলে একটা ন্যাচারাল মনোপলি। বিটিসিএল যদি একটা জেলায় নেক্সট করে, তাহলে আর কারো উচিত না সেখানে নেক্সট করতে যাওয়া। দুটো হতে পারে একটা রিডান্ডেন্সির জন্য, কিন্তু এক শহরে যদি 10টা নেক্সট হয়, তাহলে আসলে লোকাল ট্রাফিককে আমরা 10 ভাগে ভাগ করে ফেললাম, ঘুরে ফিরে কিছু ট্রাফিক আবার বাইরে ঘুরে চলে আসবে। তো এই যে পলিসিগত জায়গায় সূক্ষ্ম বিষয়গুলো আমরা যদি একটু মাথায় রাখি, তাহলে পরে আমরা আসলে অনেক অ্যাফোর্ডেবল ইন্টারনেট এবং অনেক বেটার ইন্টারনেট আমরা আমাদের দেশের মানুষকে পৌঁছে দিতে পারি। আরেকটা প্রশ্ন যেমন আসে যে হাই স্পিড ইন্টারনেটের ক্ষেত্রে আমরা এখন কিন্তু অধিকাংশ নির্ভর করছি ভিডিও কন্টেন্ট এবং লাইভ কন্টেন্ট অনেক বেড়ে গেছে, স্ট্রিমিং কন্টেন্ট অনেক বেড়ে গেছে। এই কন্টেন্টের জন্য একটা জায়গা হচ্ছে যে আমরা কত ক্যাশিং করতে পারি, ক্যাশিংটা কত ইউজারের কাছে নিয়ে যেতে পারি। এই যে আমাদের পলিসি ফ্রেমওয়ার্ক কেমন হওয়া উচিত, যাতে এটা ইন্টারন্যাশনাল কন্টেন্টের জন্যই হোক বা লোকাল কন্টেন্টের জন্যই হোক, আমাদের এডুকেশনাল কন্টেন্ট প্রয়োজন। এই কোভিড সময়ে যদি আমরা সত্যিকার অর্থে প্রচুর এডুকেশনাল কন্টেন্ট করতে পারতাম এবং সেগুলো যদি ক্যাশ করতে পারতাম বিভিন্ন প্রান্তে, তাহলে অনেক কম ব্যান্ডউইথ খরচে আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে আমরা বেটার এডুকেশনের একটা সুযোগ দিতে পারতাম। সেই জায়গা থেকে আমাদের এই নীতি নির্ধারণী জায়গাগুলো যদি আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি, তারপরে কিন্তু আমরা এই ইন্টারনেটকে আরো অ্যাফোর্ডেবল এবং আরো এফিসিয়েন্ট এবং রিলায়েবল করতে পারবো। অর্থাৎ আমরা জি। আর শেষ একটা পয়েন্ট, সময় কম, বলতে ভাই বারবার বলতে চাইছেন, আমি তাড়াতাড়ি শেষ করি। তো আরেকটা জায়গায় বিষয় হচ্ছে যে ট্যাক্স ভ্যাট রেগুলেশন। আমাদের দেশে আমরা একটা দেখেছি যে একটা বিদেশি একটা সংস্থার গবেষণা দেখেছি যে আমাদের দেশের ট্যাক্স ভ্যাট সবকিছু মিলিয়ে সরকারি করের পরিমাণ অন্য পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি। এই জায়গাটি দেখার বিষয়। যেমন এখন ভ্যাট কমানোর একটা উদ্যোগ নিলাম, 15% থেকে কমে 5% হলো, কিন্তু ভ্যাট রিবেটের সুযোগটা উঠে গেল। এতে করে আসলে ইন্টারনেটের মধ্যে ভ্যাট 20% হয়ে গেছে, নট 5%। কারণ প্রত্যেকটা হপে হপে ভ্যাট দিয়ে আসতে হচ্ছে, ভ্যাটটা আমাদের আসলে বেড়ে গেছে। সিমিলারলি আমাদের এইসব ইকুইপমেন্ট ইম্পোর্টের ক্ষেত্রে যেগুলো আমরা দেশে উৎপাদন করছি সেগুলো ট্যাক্স বাড়ানো যেতে পারে বিশ্ব শিল্প বিকাশের জন্য, কিন্তু যেগুলো আমরা করি না ইম্পোর্ট, সেগুলো ইম্পোর্টের ক্ষেত্রে যদি আমরা একটু ট্যাক্স সুবিধা দেই, তাহলে আমাদের বোধহয় এই জায়গাটাতে আমরা আরো দ্রুত আসলে বাড়তে পারবো। এখনো আমরা সূচক অনুযায়ী বেশ কিছু জায়গায় পিছিয়ে আছি, কিন্তু আমরা যদি কতগুলো কার্যকরী পদক্ষেপ নেই, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো এবং সত্যিকার অর্থেই আমাদের দেশের প্রতিটা নাগরিককে এই ডিজিটাল ডিভাইডের আওতা থেকে বের করে নিয়ে এসে আমরা একটা ভালো ইন্টারনেট, নিরাপদ ইন্টারনেট এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সুমন ভাই, আপনি সবসময় ভালো বলেন, তবে আপনার বলাটা আজকাল খুবই চমৎকার যে গো গ্রাউন্ড একদম। এই যে নিক্সের কথা বললেন, মাননীয় এমপি এখানে একটু বললে ভালো হবে। আমরা জায়গায় করছি, প্রত্যেক জায়গায় ক্যাশ থাকবে, কাজে এটা মানে একদম ডিস্ট্রিবিউটেড। সুমন সাব্বির ভাই যে জায়গায় পয়েন্ট আউট করেছে ঠিক সেই চিত্রটাই। থ্যাংক ইউ এমপি মহোদয়, থ্যাংক ইউ। সুমন ভাইয়ের সাথে মিল রেখে মাননীয় এমডি মহোদয়, আমার একটা পয়েন্ট আপনার কাছে আছে, সেটা হলো যে ব্রেকিং দ্য ডিজিটাল ডিভাইড, যেটা ব্রেকিং ডিজিটাল ডিভাইড, সেখানে আপনি ইনক্লুসিভের যে কথাটা বলেছেন, আমরা আপনাকে আগে অভিনন্দন জানাচ্ছি, এবারও অভিনন্দন জানাই বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের পক্ষ থেকে। তবে এখানে যদি আপনি একটু ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি, যেটা সত্যিকার অর্থে যাদের অর্থ নাই, নলেজ এবং ইনফরমেশনে ঢুকতে পারে না, তাদের ক্ষেত্রে যদি আপনি একটু ব্যবস্থা রাখেন, আমরা খুবই আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম আপনার সাথে সবসময় কাজ করতে আগ্রহী। আপনার এই যে চমৎকার উপস্থাপনা, এই উপস্থাপনায় আমরা সবসময় আপনার সহযোগী হিসাবে থাকতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ মাননীয় এমডি। এরপরে আমাদের মাঝে রয়েছেন মিস্টার টম বার্গিস, হেড অফ কানেক্টিভিটি পলিসি এশিয়া প্যাসিফিক from the Facebook. Tom, thank you very much for joining with us. Now I would like to invite you for joining with us with your remarks. Thank you so much, sir. Assalamu alaikum, everyone. Your Excellency, Honorable Minister of Post and Telecom, Mustafa Jabbar, Your Excellency, Honorable Chair of Bangladesh IGF, and Chair of the Parliament Standing Committee for Post and Telecom, Mr. Hasnul Haq Inu,
esteemed co-panelists and friends. I'm delighted to spend this afternoon with you all for this IGF event and to discuss how we can make the internet more accessible and affordable, which is a foundational element to realizing the ambition of digital Bangladesh. First of all, I have to say I'm very impressed with the leaps done to improve connectivity in Bangladesh. I've had the pleasure to witness some of these improvements up close during visits to the country, and I'm very happy to see that you've reached over 120 million internet users today, as presented by Dr. Rafiqul. If I understood correctly, I have to apologize. My Bangla is still very much work in progress, so I will do this presentation in English. No problem. Thank you. Hopefully you will be able to see my screen shortly. One second. Yes, go ahead, Rob, no problem. Thank you. So what I will focus on in the next 10 to 15 minutes is some of the work that Facebook does to bring more people online to a faster internet, and some of the technologies, business models, and policies required to achieve this common goal. I am sure many of you will primarily know and think of Facebook as a social media platform, but we also have a dedicated team of engineers, product managers, people like myself who work on new solutions that we can bring to countries like Bangladesh in partnership with local ISPs and MNOs to help connect more people to the internet. This is important for Facebook partially because it is important for our mission to give people the power to build community, and that requires good connectivity, but also because we see that people are using our services to share more data-heavy content like photos and videos, and we want to partner with the telecommunications industry to ensure that people have a good user experience when they are online. Let me start by giving an overview of the connectivity value chain. As you all well know, connectivity is a value chain with multiple steps. And if you have a bottleneck in any of these steps in the connectivity chain, you can still have a bad experience for the end user. And that is why Facebook is looking at ways we can collaborate at each section of the connectivity value chain, starting with international connectivity like subsea cables. Facebook has invested globally in several subsea cables over the last years. We also contribute to edge networks and caching servers, which we provide at no cost to ISPs who are interested. We've also provided funding and partnered with ISPs in several countries to invest in fiber optic cables to provide better backhaul capacity for towers and upgrade towers to 3G, 4G, and in the future 5G services. And we also have several access network technologies focused on Wi-Fi services, partnerships that can help rural access. And finally, we are also working on product solutions on Facebook, on Messenger, that make them accessible for people who are out of data balance and have poor connectivity otherwise. So what I would like to do is just share a few examples of some of the technologies we are working on and have deployed. I want to start with Wi-Fi. I think in the last year and a half, we have all grown very reliant on Wi-Fi, and there's some complex challenges we need to solve around how do you ensure there's enough Wi-Fi capacity in the networks to help mobile operators offload their traffic, but also to ensure that Wi-Fi is available as an option for people who are in a situation where they cannot top up their mobile phones. One of the initiatives Facebook has taken is to develop a software platform called Express Wi-Fi, which we are providing to any interested ISP. So when an ISP builds its Wi-Fi network, one of the largest challenges is very often, how do you monetize your Wi-Fi network? How do you make it
sustainable economically. And what we're doing with Express Wi-Fi is we are providing different options for ISPs to monetize their Wi-Fi traffic. It can be by showing advertisement, it can be through different sponsorships, but it will help make public Wi-Fi affordable for people. We have deployed this service together with internet service providers in Indonesia, Philippines, Nepal, Thailand, and Myanmar. One of the largest partnership we actually have with Jakarta Smart City. So Jakarta Smart City have built out a public Wi-Fi network in their underserved areas in central Jakarta. So together with a local ISP partner, they have deployed 1,000 Wi-Fi access points, which today are serving over 500,000 people who are living in these neighborhoods in central Jakarta. We're very eager to explore similar partnership elsewhere in the world, including in Bangladesh, because we do see public Wi-Fi as a very important public utility also going forward. The next initiative I wanted to share is something we call Teragraph. So I think everyone agrees that the gold standard for connectivity is to have a fiber optic cable to your house or to your business. But for many businesses and for many homes, it's not economically feasible to connect with a fixed fiber optic cable. So Facebook has actually developed a new technology called Teragraph. Teragraph is a wireless supplement to fiber. So for the last mile, very literally, you can use a wireless connection that will provide gigabit speeds to homes and businesses. We have deployed this system together with ISP partners in Malaysia, in Indonesia, and in the Philippines. One of the most large-scale deployments of Teragraph was done in Georgetown, Penang. And Georgetown is a heritage city, so it's not possible to trench fiber everywhere. So they needed a wireless solution, and it's providing speeds similar to fiber wirelessly, serving more than 120 businesses and offices with more than 30,000 users of the public Wi-Fi service as well. So this is another alternative to how you can think about if you cannot connect a home or a business with fiber optic cables, is there a wireless solution also there? The third initiative I would like to share is fiber optic cables. I think we all know that backhaul fiber to upgrade towers to 4G and 5G is one of the big bottlenecks to improve connectivity, not only in urban areas, but also in rural areas. So what Facebook has done in select countries is to partner with a local wholesale provider and provide funding and network planning tools to deploy a wholesale fiber optic network. We have done this in Indonesia, where together with a partner, they deployed 3,000 kilometers of metro fiber covering 20 cities, which helped provide faster internet access to 10 to 15 million people. This is a network that now has been built and is ready and in use. The requirements for partnering with Facebook on this initiative is that the fiber has to be open access and prices must be provided on a non-discriminatory basis to anyone who's interested, because we really want our support to benefit the entire ecosystem. Last initiative I wanted to share is about the product side. I think many of the initiatives I have talked about so far address access to the internet, but what about affordability? And we know that we have gone through a period in which people have much less disposable income available, and there's a need to be connected more than ever. So what Facebook has done in select countries is we have provided a browser called Discover. It's an app that you can download on your phone or on use it on your desktop to browse any site on the internet using a daily balance of free data from your mobile operator. So this is a partnership between an MNO and Facebook where you use a zero-rated browser. It only supports text,
but it does help people stay connected and access crucial health information and educational information, for instance. The other initiative we have launched in some countries is a text-only version of Facebook, which people can use when they are out of balance. This is also a version of Facebook which has text only, but it does allow you to read post messages, share messages on Messenger, just to give you that minimal level of connectivity during this difficult period. These are partnerships we've launched in a number of countries, and we're also eager to explore in Bangladesh. With the last part of my presentation, I would just like to highlight there's a number of technologies and business models, as you have seen, that are up and coming, which I'm hoping will also help expand connectivity to more people. But there also needs to be, of course, a policy framework around it to ensure that there's this partnership between the private sector and the government to ensure take-up of internet access and usage. And foundationally, of course, predictability, transparency, consultation in policy development and policy development is very important. But if I were to highlight 3 key policy areas, which will be important going forward, I would say 1 is harnessing market competition in a way that benefits the ecosystem as a whole. We know that infrastructure sharing and competition at a wholesale level and technology neutral licenses will help expand connectivity because it ensures that you limit the CapEx that needs to be deployed in many places while preserving competition towards the end user. We've seen this being very successfully deployed in Indonesia, where they've just passed a reform that allows network infrastructure sharing and spectrum sharing. I think the other key policy enabler is streamlining regulatory processes, particularly to promote innovation and enable rural deployment. One of the things that Malaysia has tried to do in their national fiberization and connectivity plan is to centralize all the approvals for telecommunications infrastructure deployment. This is a challenge in many countries because this authority very often is delegated on a village level or on a state level, but there are initiatives in some countries to try to centralize this even further. A third example of policies that can help promote access is public access to infrastructure and universal service. One example I already mentioned, the partnership we have with Jakarta Smart City. They allow private operators to leverage public infrastructure, so light poles, utility poles, public buildings to ease deployment. So you can bring more dense deployment of telecom infrastructure, leveraging public assets. A couple of other examples around effective managing of spectrum resources. While there are challenges of deploying fiber optic cables to every home and every business, we've seen that there are some bands which can be used for gigabit wireless connectivity. And countries like Malaysia, Thailand, and the Philippines have opened up the 60 gigahertz band for unlicensed use for this specific purpose. I think the broader message on this point is that it's important to balance licensed and unlicensed spectrum band because you will have new technologies come up in the future, which companies will want to trial and test out and ensuring that they're able to do that also in some unlicensed band. The 2 last policies I would like to mention is leveraging innovative technologies and architectures and business models. There's so much innovation happening in the telecommunications industry and also being open-minded and trying and testing new technologies. An interesting example is coming from Indonesia, where the government, academia, private sector have come together to establish what is known as the Telecom Infrastructure Lab, where the different parties come together, they test new rural connectivity solutions, and the government will enable that to be deployed and tested. Finally, I just want to mention the importance of adopting appropriate tariff structures.
I appreciate a lot of work has been done already in this space in Bangladesh. The goal is really how can we have tariff policies that stimulate demand and render services affordable. I know that new policies have been put in place for this exact purpose in Bangladesh. One thing worth noting is also how countries are thinking about during COVID to ease or remove data price floors to ensure access to services. There are a number of countries who have done this for this period because they know how important communication services are to people while affordability is low in this period. Yes, yes. Those were the main reflections I wanted to share. Again, thank you so much for your time. Very much looking forward to the rest of this presentation and discussion today. Thank you. Yeah, thank you, Tom, for your nice presentation in line with the Facebook perspectives, in line with the inclusive and affordable connectivity. And we so grateful to you and your team for joining with us. We would like to welcome Shabnaz Rashid Dia. আপনি আমাদের সাথে থাকুন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের আলোচনা ইনক্লুসিভ অ্যান্ড অ্যাফোর্ডেবল কানেক্টিভিটির উপর এখানেই শেষ করলাম। আমরা চলে যাচ্ছি কানেক্টিভিটি রেগুলেশন অ্যান্ড 5G অবজারভেশন বিষয়ে আলোচনা করবার জন্য। আমরা খুব সময়ের সাথে যুদ্ধ করে যাচ্ছি। আমি এই পর্যায়ে বিশেষভাবে অনুরোধ করছি ব্রিগেডিয়ার জেনারেল SM ফরহাদ, সেক্রেটারি জেনারেল টপ, আপনার উপস্থাপনা প্রদান করবার জন্য। আমরা খুবই কৃতজ্ঞ আপনি আমাদের মধ্যে জয়েন করেছেন এই জন্য। ধন্যবাদ সবাইকে। Just give me a minute. Okay. Good afternoon, everyone. Assalamu alaikum. মাননীয় মন্ত্রী, পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন ডিভিশন, আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকের এই সেশনের সভাপতি জনাব হাসানুল হক ইনো, ভাইস চেয়ারম্যান BTRC, এবং সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমরা what we are talking about the connectivity regulations and 5G observations. So as I have been told that the time is very short, so I'll quickly try to go over the slides. As you know that Bangladesh has come a long way to the developing nation. We have consistent GDP growth of greater than 7% and already recommended to be the developing country. And our GDP per capita is as of now is 1952, which is 167% growth in last 10 years. And our literacy rate is as of now is about 74%. And we have the 42nd largest economy by 2030, hopefully. And as of now, our forex reserve is about $44 billion, even more. Okay. To this, the mobile operators or the mobile infrastructures that has contributed, the enabling the digital Bangladesh. We have 37,000 plus 2G sites and 35,000 plus towers, where the population cover is 100% and 34,000 plus 3G sites with 25,000 4G sites. And all these have been done by the mobile operators investing a huge capital in this. And all of you know that the mobile industry is highly capital intensive and a long-term investment. Okay. And government also is tremendously working to develop this country. আমরা কি অটো ভাই শুনতে পাচ্ছেন? না, আমি স্যারকে শুনতে পাচ্ছি না ভাইয়া। ও, স্যারের কানেকশনটা একটু ইয়ে করছে, ডিসরাপ্টেড। টপ কলিগ কেউ রেসপন্স করবেন? মামুন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। মামুন ভাই কি একটু স্যারের সাথে কমিউনিকেট করবেন? জি, আমি চেক করে দেখছি। একটু অল্টারনেটিভ লাইন দেওয়ার জন্য স্যারকে।
আমাদের মাননীয় সভাপতি সাহেব কানেক্টিভিটি নিয়ে কথা বলেছিলেন। স্যার একটু আনমিউট করতে হবে স্যার। Right. জি জি প্লিজ। So we were talking about this connectivity regulation, and we are facing difficulties on the connectivity itself. Okay. So can you see my screen? না স্যার, আপনার স্ক্রিনটা চলে গেছে, আবার যদি শেয়ার করেন। Okay. Let me share again. Is that fine? জি ওকে স্যার। Okay. So I was talking about the national connectivity. So government offices, more than 18,000 government offices were connected. Okay. And then the backbone, the connectivity, we have more than 487 upazilas with 3,813 union parishad connected under this Info Sarkar project. So there are a lot of fibers have been laid in this. Okay. So if you see the fiberization in Bangladesh, so you see the highest has been laid by Fiberatron with 48,500 kilometers, and then Summit Communications. Thereafter, we have the BTCL and all others. The graph shows that the total optical fiber connectivity, and these all are done mostly initially by many, but then as the NTTM regime has been in place, so only now the NTTN operators can lay the fibers. Okay. Now, if you see this network topology of the mobile network, as we're talking about this connectivity regulation, so there are as many as 3 layers. The first is the IGW, and then we have the IIGs, ICX, and in layer 3 we have the STN, IPTSP, and MNOs. In the transmission regulations, the fiber can only laid by the NTTNs. Okay. On the other hand, in the rollout regulations, the tower can be done only by the tower companies. Of late, I mean, in last 2 years, it is only companies who can lay the lines. Even if I talk about the mobile financial services, it has also been regulated and cannot be done through the mobile operators. But now you see that how many interconnected operators in it. We have five mobile operators, though one is shut down, the CityCell. We have active 4. We have 13 PSTN and 22 IPTSP. We have 26 ICX, IGW 29, and IIG 38, where we have 6 NTTNs and 4 tower cores. So with this regulated mobile network topology, it is quite difficult for the mobile operators to give uninterrupted or very good quality service in that. Now, if we see the mobile network architecture in the sharing scheme, okay, so here you see that the licensed sharing deployment scenario for the mobile, 2 different categories, either spectrum or resource sharing. Here again, it is divided in 2 categories. One is the interoperator spectrum sharing only, where there is no RAN, I mean radio access network sharing. The other one is the interoperator spectrum and RAN sharing, both. So in without RAN, there are mutual renting and spectrum pooling. And with RAN, then interoperator national roaming and also multi-operator RAN and spectrum sharing. In case of sharing of infrastructure, including the spectrum, you see in Bangladesh, basically BTRC, it does not support as of now active sharing like frequency and the RAN, which I just mentioned. It allows only the tower sharing. But if the operators, they have the permission of the active sharing, the use of the resources, it can be done, and the quality of service also can, the network sharing can provide better economics. With that, the market trimming. If you see that fixed radio BSS. So CapEx prevention and the OpEx prevention on the bottom, if you see that how much efficiency it enables with this sharing allowance, if it is given. I'm not going into the details because of the paucity of the time itself. Now let's come on to the 5G network slicing. Okay. When we talk about the 5G network and the 5G network slicing, it enables the service providers
to build virtual end-to-end mobile broadband slice, then massive IoT, and also mission critical to IoT slice and the other services. The interesting part is that 4G network, it does not enable the range of service that the features the 5G can provide or will provide with faster speed. That is the most important fact in it. So there we need to look into this matter more critical. If we see the 5G deployment scenario, 5G effective deployment is pictured here. The multiple local and central cloud servers are required for effective 5G deployment. Unless we have the effective 5G deployment, it would be quite difficult for 5G to be really effective in our country. Now, let's talk about something about this 5G optical slice network. Here, if you see that the optical ring for the small cell and the macro cell, and then the optical link, we have the wireless backhaul. This we call it to be a front hole, then the mobile backhaul here. We have edge transport node, that ETN, and the aggregated transport node, that ATN. And also we have the optical passive optical network, that is optical PON, with that ONT splitter and OLT. OLT is the optical line terminal, and the ONT is optical network terminal. So from here, then we go to this BBU pool. So this is what is the slice, the 5G optical slice network would look like. Now, if we really compare the 5G with the 4G, then South Korea is the highest. They have already adopted 160.8 million. In respect of 4G, where is 13.5. And accordingly, the other countries' statistics are given here. We saw this data as from between February 1 to May 1 in 2021 in open signal. Yeah. In this slide, I have tried to show the 5G deployment in different countries. So the deep blue, it shows that 5G network that has been launched. The light blue or the cyan color is 5G network already deployed, and then investment in 5G is the light green color. So the 58 countries, they have already the 5G network as of June 2021. The 5G network coverage will reach about 1 billion users in next about 3.5 years or 3.5 years only. Yeah. Now, where are you? একটু কথাগুলো ভেঙে যাচ্ছে স্যার আপনার। Just before, we have heard 50 megahertz ডিস্ট্রাকশন স্যার, একটু ভেঙে ভেঙে যাচ্ছে আপনার। BTRC have also notification. They are working on this, the licensing. Now? এখন ঠিক আছে স্যার, বলুন। The initially, as we are saying that, okay, 2.6 gigahertz and 3.5 gigahertz band floated for the 5G service in Bangladesh, which would be likely to be technology neutral. Now, in the rollout obligations, okay, the draft guideline that 5G says in first phase, they're deciding a second phase it would be another 50% district headquarters in 24 months, and in third phase, services in all district headquarters in 36 months. This is what is their objectives or the rollout obligations, but then we really need to see that about the commercial viability. As we have heard that through Teletalk, the government is going to launch the 5G by end of this year, but then for the other operators, the multinational companies, they will have to see the business viability, the commercial viability, and then only then probably they will be able to deploy this 5G. Yeah. The handset penetration, if we now compare with that, the handset penetration, the IoT and the smart industry, where Bangladesh stands, we have only 28% handset, and then 25% and 47% we have in the 2G, in comparison with the other Asian countries, as you see in our country.
And as GSM and 6 million IT device has already been installed in. Now, as I have been saying about the investment, the 5G would be a huge investment for operators, and it is a capital intensive industry. And here in this slide, I have tried to show the tax rate, Bangladesh, Pakistan, India, Sri Lanka, Afghanistan, in the southern industry, in the mobile network operators with tobacco, others, and individuals. So this slide clearly speaks that where the mobile operator stands in Bangladesh with 45% tax, okay, whereas this is on the voice and total in totality, and on the other hand, the highest next height is Pakistan, about 30%. Yeah. So given this tax regime, it would be quite difficult for the mobile operator or the industry to really invest in 5G, and where the 4G investment is just still difficult to materialize. So having said all those, I'm trying to shorten it. So now what would for the risk sharing? So if we share the resource, if the industry is allowed to share their resource, definitely the investment cost would reduce. So thereby the facilities or the other services will increase. Then the technology ecosystem, as I have shown that there are many layers in the ecosystem. So all this, those also have to be looked into. The 5G enabled device penetration. What to talk about 5G enabled? The 4G device is very less in our country. So what would happen in case the 5G is launched here in our country? Then the industry automation. The 5G, as we know, our minister said a couple of times, number of times, the 5G is not for the personal use. It is the basically for the industry. Okay, so unless our industry is automated, our offices are not automated, it would be difficult to get the 5G penetration in that scale. And what would happen in the district headquarters still need to be seen. The business environment itself, as I said about the tax policy and other things, and the spectrum allocation with national pricing. We know, we talked a number of times about this, that spectrum price is one of the highest in our country. So when the spectrum is allocated for 5G, the rationality in pricing is need to be seen. The tax policy I talked, and then of course the BTRA, the law, and also the policy reformation is also need to be seen. With that, I finish my talk. Thank you very much for giving me this opportunity. Thank you very much, sir, for your nice presentation regarding MTOP perspective. And I think, sir, আপনি গ্রোথ, ইনক্লুসিভনেস, সাস্টেনেবিলিটি এবং বিশেষ করে বিজনেসের কস্টটা নামিয়ে নিয়ে আসার জন্য ইনোভেশন এবং পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে একটা ব্যারিয়ার হিসেবে দেখা দিয়েছে আমাদের ট্যাক্স রিজিমটা। তো এই ক্ষেত্রে আশা করছি যে এই যে ডায়ালগের প্রক্রিয়া আপনারাও শুরু করেছেন, ডায়ালগের প্রক্রিয়া আমরাও শুরু করেছি। আশা করছি ডায়ালগের মাধ্যমে নীতি নির্ধারকগণ আশা করছি ট্যাক্স রিজিমের ব্যাপারে এক ধরনের এনাবেলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন। এটাই মূলত বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের একটা ডায়ালগের মূল উদ্দেশ্য, যে ডায়ালগ করা এবং সেখানে সমস্যাগুলো তুলে ধরা এবং সেই অনুযায়ী পলিসি মেকারদেরকে সেন্সিটাইজ করা, ইনফ্লুয়েন্স করা, কানেক্ট করা, যাতে করে এক ধরনের এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি হয়। আমরা আশা করছি যে এমটপ আমরা আপনাদের সবসময় আসছি আপনাদের সাথে, এবং আশা করছি আপনারাও আমাদেরকে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামকে পাশে পাবেন। এই ক্ষেত্রে আমরা একত্রে কাজ করতে চাই। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনার প্রেজেন্টেশনের জন্য। আমাদের মাঝে তিনজন এই ব্যাপারে আলোচক আছেন প্যানেল ডিসকাশন হিসেবে। আমি প্রথমেই চলে যেতে চাই মিস্টার সমীরণ গুপ্ত, হেড অফ ইন্ডিয়া আইকান। সমীরণ দা, আপনি সবসময় সময়ের মধ্যে থাকেন আমি জানি। আশা করছি যে আপনার মূল্যবান অবজারভেশন এখানে উপস্থাপন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সমীরণ দা আমাদের সাথে যোগদান করবার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। আশা করি আপনারা আমায় শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ক্রিস্টাল ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আজকে ইংরেজি আর বাংলায় মিশেই বলছি। His Excellency Mustafa Jabbar, Hassan al Haq Inu, friends and colleagues,
In fact, today I will keep my presentation to around 7 minutes. I was requested by Onubhai to not take more than 7 minutes. তো আমি 7 মিনিটের মধ্যেই চেষ্টা করব শেষ করতে। To make this possible, আমি যেটা করেছি, আমি অনুভাইকে I have shared with him my presentation, যেটা আপনাদের কাছে আলাদাভাবে he can share with you. What I will do is I'm going to share exactly 3 screens, 3 slides. আমি screen share করছি। Screen is open. Yeah. দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছি, আপনি শুরু করে দিন। Okay. So what I want to talk about today is how 5G technology can have an impact on the internet as we know it. আর আমরা কোন পার্সপেক্টিভ থেকে বলছি এই কথাগুলো সেটা একটু এক্সপ্লেন করে দেব। For those who may not be aware, ICANN এর কি কাজ বা রোলটা কি। So the internet is increasingly becoming mobile. মানে আপনারা যে এই আজকের কনভারসেশনেতেই আপনারা অনেক রকমের উদাহরণ তুলে ধরেছেন how the internet penetration has increased or is continuing to increase in Bangladesh. এবার the next wave of devices won't be limited to computers or smartphones with an actual human being in front of the screen. এখানে মেশিন টু মেশিন কমিউনিকেশন বা ইন্টারনেট অফ থিংস এর ডিভাইস সব এই একই নেটওয়ার্কে কানেক্টেড হবে। ICANN এর রোল হলো টু কোঅর্ডিনেট দ্য ইউনিক আইডেন্টিফায়ার্স অফ দ্য ইন্টারনেট, যাতে ওই একটা সিস্টেমের মাধ্যমে এই ওয়ান ইউনিফাইড ইন্টারনেটের মাধ্যমে এভরিবডি ক্যান কানেক্ট। এবার এখন কয়েকটা প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, and this is what I'm going to talk about. In this current model, is the current model of internet, which is TCP/IP protocol suite, is it still relevant in the 5G world? Can the DNS still operate in a 5G world, especially considering latency sensitive applications? And is the set of unique identifiers ICANN helps coordinate still useful, or does 5G bring with it the need for a different set of identifiers? So আমার যে মানে এই আজকে এখানে আমি জাস্ট 2-3টা স্লাইড শেয়ার করছি, but the larger deck is available with Onubhai, and I hope we will share it with all of you. So এখানে 4টে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। In fact, Brigadier General Farhad Shahab already has discussed network slicing, so I will also talk a little bit about it. But এখানে এই যে 4টে প্রশ্ন, these are the 4 questions are: is the DNS workable in a 5G low latency environment? Network slicing: is there a risk to fragmentation of the internet? Will 5G need a net new set of identifiers, and is there scope for non-IP solutions at the edge in 5G? Yeah. All of these issues have been researched at the Office of the Chief Technology Officer at ICANN or OCTO, and এই রিসার্চের ফাইন্ডিংস গুলো সবই আমাদের ওয়েবসাইটেই মানে পেপারের মাধ্যমে পাওয়া যায়। There are various papers available on these issues. Kintu ami specifically, I want to talk about, I would like to talk about, network slicing. And I'm just opening one slide over here. So network slicing is still in its early stages of standardization, and this is something that we have to keep in mind. And of course, we saw all the benefits that network slicing can bring. Kintu jeta ekhane amra dekhchi, the potential is obviously it could be used by large platform providers to create the private internet. Impact can be a little different. There could be a departure from the internet model of one network, multiple applications.
this could get reversed if network slicing becomes prevalent without adequate standardization. কাজে প্রথমেই আমরা কিন্তু উপরেই লিখেছি our analysis is that it's still in the early stages of standardization. আপনারা তো জানেনই 5G technology কিন্তু there are 2-3 competing schools of technologies for 5G. কাজেই one needs to be careful that network slicing does not start fragmenting the internet. আশা করি সেটা হয়ে দাঁড়াবে না. We just hope that will not happen. But this is one thing that we would, hope that is, not the case. So going back to my previous deck, I would like to close by saying that the office of the CTO of ICANN, or the Chief Technology Officer, is really to look at all the various issues that are taking place in the development of the internet and constantly improve knowledge about unique identifiers and help that ICANN helps coordinate. এখানে আমরা অনেক papers publish করতে থাকি. In fact, if you go to this page, আমি যেটাতে click করলাম, you will see that we have various publications, and many of these are related to issues such as non-IP networks, hyperlocal local root zones, identified technology health identifiers, and a 5G technologies একটা পেপার আছে October 004. এই পেপারটারই মানে একটা presentation আমি অনুভাইকে দিয়েছি. It's a distillation from this paper, but the original paper is also available. So with that, I would like to close my comments for now, and hopefully মানে আমি বেশি সময় নিইনি, and I've given some time back to you in finishing the conference on time. Thank you. Yeah, thank you very much, Shamironda, for your nice presentation and thoughts. আমি এখন চলে যাচ্ছি মিস্টার রাশেদ মেহেদি, প্রেসিডেন্ট টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ, TRNB, অ্যান্ড স্পেশাল করেসপন্ডেন্ট ডেইলি সমকাল। রাশেদ মেহেদি ভাই, আপনার জন্য ফ্লোর এখন। আশা করছি যে নির্ধারিত সময়ে আপনি শেষ করবেন। আপনার অনেক লেখালেখি আমরা দেখি সব সময়, এবং আশা করছি ভবিষ্যতেও আপনি আমাদের সাথে থাকবেন। ওভার টু রাশেদ মেহেদি ভাই। থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে আশা করি? শোনা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এই ফোরামের আরো কয়েকটা প্রোগ্রাম করেছি, খুবই ফ্রুটফুল প্রোগ্রাম হয়। আজকেও খুব ভালো একটা এতক্ষণ আলোচনাগুলো শুনছিলাম, সত্যি এনলাইটেড হওয়ার মতো একটা আলোচনা। তো সবাই আলোচনা করেছেন, বিশেষ করে 5Gর টেকনিক্যাল কিছু আসপেক্টস নিয়ে ফরাদ ভাইয়ের এখানে আমরা দেখেছি যে প্রেজেন্টেশন এসছে। পরবর্তীতে যিনি আলোচনা করলেন তিনিও টেকনোলজি কিছু পার্ট নিয়ে বলেছেন। আমি একটু বাংলাদেশের পলিসি আসপেক্টে একটু চট করে কিছু বলতে চাই, কারণ ওই জায়গাটা আসলে আমার একটু অবজারভেশনের জায়গা রয়েছে, সেই কারণে আমি ওই বিষয়টাকে একটু অ্যাড্রেস করতে চাচ্ছি। যেহেতু এখানে মাননীয় মন্ত্রী আছেন, আমাদের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, হাসানুল হক ইনো, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যিনিও আসলে বেসিক্যালি টেলিকম সেক্টরের একজন, কিন্তু বাংলাদেশে তার অনেকগুলো কাজ আছে আমরা জানি, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ওয়ার্কও তার অনেকগুলো আছে। সো এই যেহেতু তারা আছেন, বিটিআরসি এখানে ভাইস চেয়ারম্যান আছেন, অন্য এক্সপার্টরা আছেন, এই জন্য আমি একটু পলিসি লেভেলের জায়গাটাকে সামনে আনতে চাই। আমি প্রথমে যদি একটু বলি যে 5G ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা যদি একটু বিশ্বের দিকে তাকাই, তাহলে খেয়াল করবেন আরো কিন্তু কয়েক বছর আগে থেকে তারা প্রথমে যেটাকে গুরুত্ব দিয়েছে সেটা হলো স্পেকট্রাম ডিজাইনিং এবং স্পেকট্রাম রোল আউটটা কি হবে, সেই অনুযায়ী কি ধরনের স্পেকট্রামকে আমরা ডিফাইন করব, লো ব্যান্ড, মিড ব্যান্ড কিংবা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে, সেটাকে তারা কিন্তু ভাগ করার চেষ্টা করেছেন। আমরা যদি আমেরিকায় দেখি, আমেরিকায় কিন্তু আরো 2 বছর আগে ভ্যারাইজন এবং টি-মোবাইল তারা কিন্তু এই কাজটা করেছে। ভ্যারাইজন যেখানে আপনার হচ্ছে লো আপনার যেটাকে বলে যে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আপনার হচ্ছে যে নমিনাল বা মিনিমাল যে ব্যান্ড ফ্রিকোয়েন্সিকে অ্যাকোমোডেট করা যায়, সেখান থেকে তারা 24 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জের মধ্যে তারা কিন্তু আপনার এই নমিনাল যে তারা করেছে, এবং সেখানে বেশ কিছু তারা প্রবলেম ফেস করেছে, সেটাকে আবার তারা টেকনোলজি দিয়ে অপসারণ করেছে। যেমন তারা যখন 24 to 100 গিগাহার্জের মধ্যে আপনার হচ্ছে একেবারে এই আপনার যে মিনিমাম ব্যান্ড যেটাকে করা হয় সেটার মধ্যে যখন গেছে, তখন দেখা গেছে যে কোনো অবজেক্ট সামনে পড়লেই কিন্তু এখানে একটা
অবস্টাকল তৈরি হচ্ছে। তারা কিন্তু এটা এনভিএফ টেকনোলজির মধ্য দিয়ে তারা কিন্তু আবার করেছে, যেটাকে আসলে নেটওয়ার্ক ফাংশনিং ভার্চুয়াল টেকনোলজি বলা হয়, ওটাকে দিয়ে তারা কিন্তু রিপ্লেস করেছে। টি মোবাইল এটিটির সঙ্গে যুক্ত হয়ে 600 মেগাহার্টজ লো ব্যান্ড এবং মিড ব্যান্ড যেটা 2.4 গিগাহার্টজ তাদের সঙ্গে একটি করে তারা একটা আপনার টিডিডি করেছে, একটা টেস্ট ড্রাইভ করেছে এবং সেখানে তারা কিন্তু সফল হয়েছে। সো আমাদের তারপর আপনি জার্মানিতে তারা কিন্তু একটা কাজ করেছে, জার্মানির যে ডয়েচে টেলিকম, তারা কিন্তু ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিং হুইচ ইজ 5G টেকনোলজিতে এখন বলা হচ্ছে যে মোস্টলি ইফেক্ট এবং কস্ট ইফেক্টিভ ইউজ অফ স্পেকট্রাম রোল আউট, দ্যাট ইজ ডিএসএস, ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিং। সাউথ কোরিয়াতেও সেটা হয়েছে। আমরা মালয়েশিয়া থাইল্যান্ড, যেটা আমরা টমের ইয়েতে দেখলাম, ভেরি নাইসলি প্রেজেন্ট করেছেন যে তারা 60 গিগাহার্টজের উপরে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে 5Gর জন্য এনেছেন এবং এটাকে আনলাইসেন্সড ওপেন করে দিয়েছেন। সো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আসলে আমরা কি পলিসি দিচ্ছি আমরা এখনো জানি না। আপনি খেয়াল করে দেখেন, আমরা গতকাল সেদিন যে ভার্চুয়ালি একটা শুনানি ছিল সেইখানে বিটিএস একজন কর্মকর্তা বলেছেন আমরা 450 মেগাহার্টজ ব্যান্ড আগামী 2 বছরে দেবো আসলে, এবং সেটা হয়তো আমরা ইনিশিয়ালি চিন্তা করি, আমরা কিন্তু এখনো মিড ব্যান্ডের মধ্যে ঘুরপাক খাচ্ছি। অর্থাৎ আমাদের 2.1 থেকে আমরা 4000 এর নিচে যে ব্যান্ডগুলো আছে তার মধ্যে কিন্তু আমাদের এখনো আপনার ব্যান্ড উইথ অ্যালোকেশন এবং ব্লকিং সেটাই ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখনো লো ব্যান্ড কিংবা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের কথা চিন্তাই করি নাই। হোয়ারাস হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে আপনার অনেক বেশি ম্যাসিভ এমআইএমও করা যায়, যেটা ফরাদ ভাইরা তো একটু তাদের আমার ধারণা ছিল যে তারা আসলে নেটওয়ার্ক প্ল্যানটা কি করবেন, আরেকটু তো হয়তো আরো পরের দিকে তারা যখন আমাদের সঙ্গে কথা বলেন তারা হয়তো ব্যাখ্যা করবেন। ম্যাসিভ এমআইএমও করতে হবে আপনাকে 5Gর জন্য, আদারওয়াইজ আপনি 5G একটি আনইন্টারেস্টেড সার্ভিস দিতে পারবেন না। সেইটা কিন্তু আপনি এখানে আসলে যদি করতে চান তাহলে হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইজ ভেরি ইফেক্টিভ। সেই প্ল্যানগুলো আমাদের আছে কিনা আসলে আমরা কিন্তু এটাই আশঙ্কার বিষয় যে আমরা যখন 3G করেছি 3Gর সময় আমরা 2100 মেগাহার্টজ একটা স্পেকট্রাম দিলাম এবং দিয়ে কোনো টেক নিউট্রালিটি দিলাম না, ফলে মোবাইল অপারেটররা কিন্তু প্রথমেই একটা হোঁচট খেয়ে গেল। কারণ উনি যে স্পেকট্রাম রোল আউটটা করবেন তার কাছে 1800 আছে 900 আছে, ওটাকে তিনি আসলে একটা কোঅর্ডিনেট ওয়েতে একটা সার্ভিস দেবেন, কোথায় হাই রাইজ বিল্ডিং আছে কোথায় নেই, গ্রাম এবং শহরে একটা প্যাচ আপ করবেন, সেটা কিন্তু উনি করতে পারেন না বিকজ টেক নিউট্রালিটি ছিল না। তাকে 2100 মেগাহার্টজই সব জায়গায় একটা রোল আউট দিতে হয়েছে এবং সেটা করতে গিয়ে কিন্তু 3Gর ব্যবসা ভাইয়ের হয় নাই এবং 3Gতে বাংলাদেশের এক্সপিরিয়েন্স খুবই পড়ছিল। ওটার মধ্যেই কিন্তু আমরা 4G এনেছি। 4Gতে এসে একটু বোধোদয় হলো, সেখানে টেকনোলজি দেওয়া হলো, কিন্তু ইন্টারেস্টিংটা হলো যে যখন আপনি 4G নিয়ে আসলেন 4G ইনেবল হ্যান্ডসেট এবং 4G যে ইউজার্স আপনার যে এক্সপানশন বাংলাদেশ সেটা কিন্তু আমরা আসলে নিশ্চিত করতে পারিনি, যেখানে 4Gর ক্ষেত্রেও ব্যবসা কিন্তু আসলে হয়নি। 4Gর ক্ষেত্রে নেটওয়ার্ক যে পরিমাণ আমাদের পাওয়া দরকার সেটা আমরা পাচ্ছি না। এখন আমরা এখানে আমরা দেখি একটু আলোচনা হয় যে ওকলা টেস্টের আসছে যে আমাদের স্পিড তো কম কেন। এখন দেখছি যে আমাদের ওকলার বিরুদ্ধে আমরা ডিফেম করার চেষ্টা হচ্ছে, ওকলা কেন এটা দিচ্ছে তাকে নিয়ে। ভাই এই কাজে সময় নষ্ট করার দরকার নাই। আপনার যদি ইউজার এক্সপিরিয়েন্স আপনার বাজে, যেই কারণে ওকলাকে মানুষ অ্যাকসেপ্ট করছে, যদি ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয় আমি ওকলাকে অ্যাকসেপ্ট করবো না। এখন আপনার যেখানে দরকার হচ্ছে একটা বড় রুমের মধ্যে আপনার 110টা এসি, সেখানে যদি একটা এসি দিয়ে বলেন যে এবার হয়ে গেল এবং এসিতে দেওয়া আছে কত আপনার 16 ডিগ্রি সেলসিয়াস, আপনি মেপে বলতেছেন যে ভাই আমার তো 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, আমরা কিন্তু টেস্টে ঠিক আছি কিন্তু আমার লাগবে কিন্তু 10টা। তো এখন যদি 20 লাখ গ্রাহকের জন্য 1 মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ থাকে, সেই বরাদ্দ দিয়ে সেই ডেটা তরঙ্গে আপনার পর্যাপ্ততা নিশ্চিত না করে যত কিছুই করেন না কেন আমাকে আপনি কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করতে পারবেন, ইট ইজ ইম্পসিবল। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা 5Gতে যাচ্ছি, এখন পর্যন্ত আমাদের ন্যাশনাল স্পেকট্রাম পলিসির আমরা কোনো গাইডলাইনই দেখতে পাচ্ছি না। অর্থে স্পেকট্রাম পলিসি এখানে কিভাবে হয়, কোন কাছ থেকে ব্লকিংটা হয় এবং এই প্রাইসিংটা কিভাবে হচ্ছে আমরা জানি না। আসলে হঠাৎ করে একটা অপশন আসে, একটা চাপিয়ে দেওয়া হয়, সেটার মধ্যে হয়ে যাচ্ছে। এই অ্যাডহক পলিসি থেকে বেরিয়ে আসতে হবে। অ্যাডহক পলিসি দিয়ে 5G করলে 5G আসলে ভায়াবল হবে না। আমি এখানে একটু আপনাকে বলি যে একটু আগে রফিকুল মতিন ভাই একটা প্রেজেন্টেশন দিচ্ছিলেন, আপনি দেখেন এই আমাদের পলিসি ইনকনসিস্টেন্ট কেমন হয়। 2009 সালে আমার মনে হয় যে বাংলাদেশে একটা বড় ব্লান্ডার হয়েছিল, তখন আমি নিজে ওটা লিখেছিলাম, বিরুদ্ধেই লিখেছিলাম। এই যে আপনার আননেসেসারি এবং উইদাউট এনি কাইন্ড অফ ফুল ফাইনাল স্টাডি, নুরুল কবির ভাই আছেন হয়তো একমত হবেন আশা করি আমার সঙ্গে, উনি এই সময় কথা বলেছেন, অনেক আমরা একসঙ্গে কাজ করেছিলাম। তো তখন কিন্তু আপনার এই যে আপনি লাইসেন্স রেজিমগুলো ভাগ করলেন, আপনার বিটিসিএল যেখানে বাংলাদেশের একটা রোবস্ট নেটওয়ার্ক দেওয়ার জন্য তখন অনেকটা রেডি ছিল, আপনি তখন লাইসেন্স রেজিম করে আলাদা রিটেন কোম্পানি নিয়ে আসলেন, তারপরে তাকে 5 বছর রড অব্লিগেশন দিলেন। তার মানে কি দাঁড়াইলো, ও কিন্তু 5 বছর পরে এটা করবে বা ওই সময়ের মধ্যে করবে, এবং ওইটাকে ব্যাকআপ দেওয়ার জন্য যেটা দাঁড়াইলো আপনার হচ্ছে বিটিসিএল এর অনেকগুলো প্রজেক্ট কিন্তু আটকে গেল। 2000 আজকে মতিন ভাই বলছেন যে অ্যাসন টেকনোলজিতে তারা 5G এক্সপানশনের জন্য 2030 সালের মধ্যে প্রকল্প নিচ্ছেন। 2012 সালে অ্যাসন টেকনোলজি দিয়ে বিটিসিএল প্রকল্প নিয়েছিল,
সেই প্রকল্প আপনারা জানেন যে লট এবং লট বি নিয়ে কি হয়েছে, লট বি বাস্তবায়ন করা যায় না। আজকে যদি লট বি বাস্তবায়ন হইতো 2013 সালে এবং 14 সালে বাংলাদেশ 5G'র জন্য রেডি রোবাস্ট ট্রান্সমিশন নেটওয়ার্ক নিয়ে পড়ে থাকতো, কিন্তু সেটা বিটিসিএল কেন পারে না? এই প্রশ্নগুলো কেন পারে না সবাই লেখালেখি হয়েছে আমরা জানি। আমরা শুধু একটা জিনিস দেখেছি আমাদের পলিসির দুর্বলতাটা কোথায়। ওই সময় ওই প্রজেক্ট নিয়ে যিনি আসলে অভিযুক্ত হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তদন্তে এবং যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হলো, তাকেই পরবর্তীতে আবার ওই ব্যবস্থা গ্রহণের নির্দেশ বহাল থাকা অবস্থায় তাকেই পরবর্তীতে চুক্তিভিত্তিক এমডি নিয়োগ করা হয়েছে বিটিসিএল এর। সো আমরা আসলে পলিসি কনসিস্টেন্সিটা কি এটা আমরা বুঝি না, আসলে বুঝতে কষ্ট হয় যে কোন পলিসিতে আমরা চলছি। একজন অভিযুক্ত ব্যক্তি সেখানে আমাদের নিয়োগ পেয়ে গেলেন এবং তার আন্ডারে আবার এই প্রজেক্টগুলো চলছে, ওই প্রজেক্ট কিন্তু বাস্তবায়ন হবে না। তারপর ভালো যে মতিন ভাই আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিটিসিএল এই কয়েকদিনের মধ্যে অনেকগুলো বড় প্রজেক্ট হাতে নিয়েছে, যেগুলো প্রায় অ্যাবান্ডেন্ট হয়ে গেছিল, বিটিসিএল এর সম্পদ আগে যেগুলো ব্যবহার হয়েছিল সেগুলো কিন্তু এখন অনেক বেশি ইউজ হয়েছে। আমার প্রশ্নটা সেইখানেই, যা আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করছি, আমাকে একটু ইয়ে করবেন। আমি ওই পলিসি রেজিমটা একটু পলিসি রেজিমটা আনতে চাই। সেটা হচ্ছে যে 2009 সালের কথা যেটা বলছিলাম আমি, যে ওই সময় মেহেদী ভাই একটু আপনার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে একটু। আমি হ্যাঁ এখন ক্লিয়ার, আপনি বলুন। হ্যাঁ এখন ক্লিয়ার আছে না? আচ্ছা জি জি বলুন। আচ্ছা, আমি যেটা বলতে চাই যে 2009 সালে যখন আমরা রেজিম গুলো ভাগ করেছিলাম, এই যে এনটিটিএন ভাগ করেছি, আইসিএস করেছি, আইজিডব্লিউ করেছি, এতগুলো করেছি, সেইখানে আমাদের একতরটা কিন্তু মানে যেটার আমি যেটা বললাম যে বিটিসিএল এর কিন্তু নিজস্ব যে ক্যাপাসিটি ছিল, এবং আমরা দেখছি কিছু কোম্পানি ভাগ করছি, আমরা বিএসসিসিএল করেছি, আলাদা আপনার কেবল কোম্পানি করেছি, আলাদা টেলিটক নাই ঠিক আছে, কিন্তু বিএসসিসিএল কিংবা আপনার এই যে কেবল কোম্পানি করা তো দরকার ছিল না। বিটিসিএল ইজ মোর ক্যাপেবল টু রান দিস, এবং যদি রান করতেন তাহলে আপনার আলাদা আলাদা বোর্ড করতে হতো না, এই মাথাভারী প্রশাসন 4-5টা হতো না, এবং এটার জন্য একটা বড় ব্যয় কিন্তু আপনাকে বহন করতে হতো না। আমরা কিন্তু বিটিসিএল এর সক্ষমতা কমালাম, আবার দুটো কোম্পানির জন্য বেশি ব্যয় নিয়ে স্থাপন করে দিলাম। কি কারণে এই পলিসিগুলো আসলে আমি জানি না, আসলে কতটা প্রয়োজনের বেসিসে না হইলো, নাকি আসলে আলাদা করে একটা আপনার ব্যুরোক্রেটিক রেজিম তৈরি করতে হবে টেলিকম সেক্টরে, সেই জন্য করা হলো, আমি জানি না আসলে। এবং এর ফল কিন্তু আমরা খুব বেশি পাইনি। এখনো আমি বলি, যদি আপনি বিটিসিএল এবং টেলিটককে পূর্ণ সক্ষম করে তোলেন, 3টা অপারেটর মিলে, এনটিটিএন কোম্পানি মিলে, এরা মিলে যে আপনাকে রেভিনিউ দেয়, দ্বিগুণ রেভিনিউ বছরে আসা সম্ভব। বাংলাদেশের একটি অর্থনীতির ব্যাকবোন হয়ে যাবে কিন্তু এই দুটো রাষ্ট্রীয় কোম্পানি, যদি সঠিক পলিসি নিয়ে দুটোকে আমরা একটা প্রফেশনাল ম্যানেজমেন্টের মধ্যে দাঁড় করাতে পারি। ওই যে বললাম যে ওইভাবে ম্যানেজমেন্ট করলে হবে না, এইভাবে নিয়ে আসতে হবে। সর্বশেষ যেটা বলি যে 5G'র ক্ষেত্রে এখন যেটা দরকার, আপনার আমাদের ট্রান্সমিশন যেটা আসলে আমাদের ট্রান্সমিশন যে ক্যাপাসিটি, সেটা কিন্তু এখনো অনেকটা আমরা রোবস্ট বলতে পারি না, অনেকটা হজবরলি আছে। কিছুটা আপনার বিটিসিএল এর প্রতি ডিপেন্ডেন্সি, কিছুটা পিজিসিবি এর প্রতি, কিছুটা হচ্ছে আপনার হচ্ছে যে এনটিটিএন কোম্পানিগুলো আছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত একটি কোঅর্ডিনেটেড ফরমেশন আমরা পাইনি বলে দেখেন আর একটা কত পলিসি ইনকনসিস্টেন্ট তৈরি হয়। একবার মোবাইল অপারেটর বলছে আমাকে ডিডব্লিউডি আমদানি পারমিশন দেন, আবার ওরা বলছে যে না এটা পারমিশন দেওয়া যাবে না, আমাদের লাইসেন্স গাইডলাইন আছে। রেগুলেটর করছেটা কি? এই একটা বিষয় কেন একদিন ধরে ঝুলে থাকবে, এবং আমি কেন মোবাইল অপারেটরকে এনটিটিএন অপারেটরকে এই কমপ্লেইন করার সুযোগটা দেব? সেই সুযোগটা কিন্তু আমি তৈরি করছি। আমার কথা হচ্ছে যদি 5G আনতে হয়, আপনাকে আগে আপনার প্রথমে একটা স্পেকট্রাম পলিসি করতে হবে, সেই একটা সুনির্দিষ্ট স্পেকট্রাম পলিসির আন্ডারে, এবং টেকনোলজি ডিপ্লয়মেন্ট পলিসি। আমি মনে করি যে বাংলাদেশের জন্য ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিং অপশনটা খুবই জরুরি, এবং এটা হলে অনেক বেশি কস্ট ইফেক্টিভলি করা সম্ভব হবে, দ্রুত এক্সপান্ড করা যাবে। সেই বিষয়গুলোকে রেখে এই পরিকল্পনাটা নিতে হবে। সেটা যদি আমরা নিতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে 5G আনলে আবারও 4G'র চেয়েও বাজে ধরনের এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করতে হবে। আমরা যেন একটু সতর্ক থাকি সেই দিকে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ রাশেদ মেহেদী ভাই, আপনার চমৎকার অবজারভেশনের জন্য। এখন আমরা যাকে আমন্ত্রণ জানাবো তিনি হচ্ছেন মিস্টার টিএম নুরুল কবির। আমরা সেই রেজা সেলিম সাহেবের নেতৃত্বে WSIS ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির যে ঝান্ডা তুলেছিলাম, টিএম নুরুল কবির সাহেব অত্যন্ত সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিলেন। মাঝে দিয়ে ওনাকে একটু হারিয়ে ফেলেছিলাম, আবার উনি সরব হচ্ছেন। টিএম নুরুল কবির, আমরা আপনাকে স্বাগত জানাই। তিনি আইসিটি অ্যান্ড টেলিকম সেক্টর স্পেশালিস্ট এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। নুরুল কবির ভাই, আমরা আপনাকে স্বাগত জানাই। আশা করছি আপনার উপস্থাপনা শুরু করবেন। ধন্যবাদ বজলুর রহমান ভাই। উপস্থিত মাননীয় মন্ত্রী, সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি, আমি সর্বপ্রথমে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের আয়োজনের জন্য আপনাদের আয়োজকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করব যে এটা খুবই প্রয়োজনীয় একটা আলোচনার বিষয় করেছেন। দ্বিতীয়ত, প্রথম সেশনে যে কিনোট প্রেজেন্টেশনটা দিয়েছিলেন রফিকুল মতিন সাহেব, এমডি বিটিসিএল, অসম্ভব ভালো কতগুলো বিষয় উনি তুলে এনেছেন। যে জায়গাটায় ইনক্লুসিভনেসের যে বিষয়টা,
আমার কাছে মনে হয় যে পুরো আয়োজনে আমাদের পারপাসগুলো চিন্তা করতে হবে। এবং দ্বিতীয় প্রেজেন্টেশনে এমটবের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ যেটা টেকনোলজি এবং স্পেকট্রাম নিয়ে, কানেক্টিভিটি নিয়ে কথা বলেছেন। সমীরণ দা আছেন এখানে, আমি জানি না whether Tom can understand Bangla or not. I can very good to see you after a long time. So however, I'd like to emphasize two things. একটা হচ্ছে আমরা যে পারপাসে আজকে আলোচনাটা সূত্রপাত করেছি, রাশেদ মেহেদী কিছু পলিসি সাইডে যে বিষয়গুলো, কনসার্নগুলো তুলে ধরেছে, এটা প্রায় আলোচনায় প্রায় আসে। কিন্তু আমার কথা হচ্ছে এই আলোচনা করে লাভ কি যদি সেটার ইম্প্যাক্ট বা রেজাল্ট তৈরি না হয়। আমাদের এখানে দেখতে হবে যে এই কথাটা WSS এর কথাটা আপনি বললেন 2001 এবং 2005 দুটো ফেসে আমরা কাজ করেছিলাম। বাংলাদেশকে জাতিসংঘের যে এজেন্ডা, ওয়ার্ল্ড সামিট অফ ইনফরমেশন সোসাইটি এবং ইন্টারনেটের যে গভর্নেন্সকে তৎকালীন জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেছেন এটা এমন একটা মানব সভ্যতার পরিবর্তনের হাতিয়ার, এটাকে আলাদা করতে হবে, যার জন্য ইন্টারনেট গভর্নেন্সকে সম্পূর্ণভাবে আলোচনার আলাদা এজেন্ডাতে নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে ইন্টারনেট গভর্নেন্স ফোরাম হলো, আমরা অনেকেই সেখানে বিভিন্নভাবে আমাদের কন্ট্রিবিউশন রেখেছিলাম। বাংলাদেশের সরব উপস্থিতি আজকে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম যেভাবে রাখছে ইনুভাই নেতৃত্বে, আমি সেটাকে সাধুবাদ জানাই। এখন আসি যে বিষয়ের উপর আলোচনা চলছে, সেই আলোচনাটার কানেক্টিভিটি এবং 5G। আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমাদের একটা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, দিন বদলের সনদ যেটা আমরা দেখেছি, সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে প্রযুক্তিকে ব্যবহার করে দেশের অর্থনীতিকে পরিবর্তন করে একটা জায়গায় পৌঁছাবেন। এটা একটা অত্যন্ত সুপার লেভেল, হাই লেভেল একটা থট, ভেরি গুড। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরা দেখলাম একটা ইকোনমিক ডেস্টিনেশন তৈরি করা হচ্ছে প্রযুক্তিকে ব্যবহার করে। আমরা আশান্বিত এবং সেই অনুযায়ী আমরা যদি ইভ্যালুয়েট করি 2009 থেকে এ পর্যন্ত, আমি পেসিমিস্টিক মানুষ না, আমি অর্ধেক ক্লাস ভরা দেখতে চাই। আমি মনে করি আজকে এই প্যান্ডেমিক আমাদেরকে দৃশ্যমান করেছে যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে কানেক্টিভিটি তৈরি হয়েছে, এই কানেক্টিভিটি যদি সেই আহ্বান না হতো ডিজিটাল বাংলাদেশের, তাহলে আজকে তৃণমূল পর্যায়ে যে কানেক্টিভিটি হয়েছে সেটা অনেক পিছিয়ে থাকতাম। আমরা অনেক দূরে এগিয়েছি। বারবার কথা বলা হয় যে আজকে ইউনিফাইড লাইসেন্সিং এর কথা বলা হচ্ছিল, রাশেদ মেহেদী কথাটা তুলেছে, এটা অনেক পুরনো দিনের আলোচনা। আমার মনে হয় আজকে যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে যে আমরা বারবারই বলি 4G আমরা এনেছি, আমরা 3G এনেছি, কিন্তু আমরা কখনোই আমাদের প্রত্যেকটা রোল আউটের পরে তার ইভ্যালুয়েশন অ্যান্ড মনিটরিং কাজটা করি না। এই জায়গাটার কাজটা হচ্ছে বিটিআরসি কি পরবর্তী ধাপের জন্য আগের ইমপ্লিমেন্টেশনের রিভিউ করেছে? সেই রিভিউ রেজাল্টটা কি? শুধুমাত্র অর্থ আহরণে যেটা সরকারের অর্থ প্রয়োজন আছে, লাইসেন্স বিক্রি করে অর্থ, স্পেকট্রাম বিক্রি করে অর্থ আয়োজন করলেই সেটার ফলাফল ভালো হয় না। সেটা আমরা দেখেছি 3Gর ক্ষেত্রে, 4Gর ক্ষেত্রে, এখন 5Gর ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, যে এখনো ওয়ার্ল্ডে 100 কতটা দেশে টেস্ট অপারেশন চলছে, কিছু কিছু দেশ অলরেডি কাজ করেছে, হ্যাঁ। এবং আমি যদি মনে করি যে আজকে যদি সরকার বলে যে আমরা 5G করব, টেলিকম মিনিস্ট্রি থেকে জাব্বার ভাই বলে দেন, বিটিআরসি দায়িত্ব নেন, জি নোট বি কয়েকটা লাগিয়ে দিলে তো হয়, আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কি আমরা 5G তে গেলাম? সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ দিস 5G। পারপাসটা কি, যেটা সমীরণ পরিষ্কার করে বলেছেন যে আইক্যানের স্ট্র্যাটেজিটা, এবং সেখানে নলেজ বেস বেশ কিছু জায়গা আছে যেটা অল্প সময় বলা সম্ভব হয়নি, উনি কিছু আমাদেরকে রিসোর্সের লিঙ্ক দিয়েছেন। আমার কাছে মনে হয় বাংলাদেশে কমপ্লিট রিসার্চ হওয়া দরকার যে আমাদের এই বিভিন্ন ধাপে যে আমরা স্পেকট্রামগুলো, আমাদের ন্যাচারাল রিসোর্সগুলো আছে, যেটা হাই ব্যান্ডের রিসোর্স সম্পর্কে রাশেদ মেহেদী বলেছে, এখনো পর্যন্ত আমরা এটাকে ইউজ করিনি। 2600 মেগাহার্টসের যেই ব্যান্ডটা আছে আমরা বিডব্লিউডির কাছে অ্যালোকেট করে রেখেছি বা অন্যান্য যে সমস্ত সংস্থার কাছে দিয়ে রেখেছি। এটা কেন আমরা 5Gর কোন ব্যান্ডে 5G যাবে? আমরা কি 3800 গিগাহার্টসে যাব, না 32-তে যাব, না 28-এ যাব, না 40-তে যাব, না 43-তে যাব? দেয়ার আর লট অফ ডিবেটস। এখন এই ডিবেটগুলো
রিজলভ করার জন্য নিড অ্যানালাইসিস দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কারেন্ট স্ট্যাটাস অ্যানালাইসিস দরকার, এবং আমাদের কি করলে আমাদের মতো দেশের অর্থনীতি, দেশের লিফ ফক দরকার। আমরা এটা যেহেতু ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা কাজ, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা সেক্টরকে দায়ী করলে হবে না, এটা একটা সিমলেস অপারেশনের জন্য একটা ইনক্লুসিভনেস খুব দরকার। যে ইনক্লুসিভনেসের জন্য সব ধরনের লাইসেন্স যারা পেয়েছেন প্রত্যেকের দায়িত্ব নিয়ে অ্যাকাউন্টেবল হতে হবে, তাহলেই কিন্তু আমাদের সম্ভব। এখন আমি যতটুকু জানি বিটিআরসি একটা রোড ম্যাপ করেছে 5Gর জন্য। এই রোড ম্যাপটা স্টেক হোল্ডারদের সাথে কতখানি আমার মনে হয় কিছুটা শেয়ার করেছেন, আরো কিছু দরকার। এই জায়গাটাতে এরকম মুক্ত আলোচনার পরে হারিয়ে যাই আমরা। আমার কাছে মনে হয় আজকে আলোচনার প্রসিডিং তৈরি হওয়া দরকার, প্রসিডিংটা সরকারের কাছে যাওয়া দরকার, মন্ত্রণালয় এবং বিটিআরসির কাছে যাওয়া দরকার। সো from that actually we should call upon a second dialogue where we must see যে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে, what are the challenge we have, how do we overcome that, who will overcome that, what investment is required, who is actually government policy need to be changed, কোথায় চেঞ্জ করতে হবে। আমাদের টেলিকম পলিসি আছে, প্রায় দীর্ঘ সময় পরে আমরা একটা টেলিকম পলিসি পেয়েছি, যে টেলিকম পলিসিতে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী টার্গেট আছে। তার সাথে সিনক্রোনাইজেশন করে অন্য পলিসিগুলা তৈরি হচ্ছে কিনা, বিটিআরসি তার স্পেকট্রাম রোড ম্যাপটা তার সাথে অ্যালাইন আছে কিনা। এবং প্রযুক্তিতে যেটা হয় সেটা হচ্ছে একটা পলিসি, আমার ইনু ভাই আমার সাথে আছেন এখানে, আপনারা সবাই আছেন, টেকনোলজির পলিসি দ্রুত পরিবর্তনশীল, এবং তার জন্য রিভিশন করার জন্য 10 বছর অপেক্ষা করলে আমরা হারিয়ে যাব। আমাদের দরকার প্রতি বছরের রিভিশন, এটা আমার ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন। এবং এই যে 5G রোড ম্যাপে বারবার বলা হচ্ছে 2.6 GHz যে বিভিন্ন ব্লকগুলো আছে, সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে এটা তো কি হচ্ছে 5G পারসেপশনও ঠিক করতে হবে জনগণের কাছে। আমরা 3G 4Gতে যেমন সরাসরি কনজিউমার মোবাইল অপারেটরদের বা মাধ্যমে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, ইসে হাই স্পিড ব্যান্ডউইথ তৈরি হচ্ছে। ইন্ডাস্ট্রি 4.0 যে এলিমেন্টস গুলো আছে, আইওটি বলেন, আপনার রোবোটিক্স বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, মেশিন টু মেশিন যে কাজগুলো আছে, এই জায়গাগুলোতে আমরা এটাকে কিভাবে কাজে লাগাবো, তাতে করে যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, যেমন ধরেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আগামীতে যে চ্যালেঞ্জ আসছে সেটা হচ্ছে যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এলিমেন্ট যখন বায়াররা ইমপ্লিমেন্ট করা শুরু করবে, তখন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি রেডিনেস যদি না থাকে, আমরা যদি তাদেরকে সেই 5Gর ইনফ্রাস্ট্রাকচারটা দিতে না পারি, তাহলে আমরা বাজার হারাবো, আমরা আর কোথায় কোথায় কি হবে। সো এই অ্যানালাইসিসটা দরকার, হোলিস্টিক অ্যানালাইসিসটা দরকার সেক্টর ওয়াইজ। সো আমার আলোচনা এই জায়গায় আমি রাখি, বেশি আমি না রাখি। আমার কাছে মনে হয় প্রেজেন্ট স্ট্যাটাসটা অ্যানালাইসিস দরকার, ফিউচারে আমরা কোন দিকে যাব সেই অনুযায়ী আমাদের 5G এবং কারেন্ট কানেক্টিভিটি এবং ইনক্লুসিভনেস, যেটা আমাদের রফিকুল মতিন ভাই বললেন বিটিসিএল এর, আমি খুব উজ্জীবিত হয়েছি ওনার আলোচনায়। এবং আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ সাহেব ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, টেলিকম ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও যে কথাগুলো বলেছেন, এবং অন্যান্যরা আলোচকরা যেটা বলেছেন, তাতে করে আমাদের একটা বড় জিনিস হচ্ছে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সরকারকে বাজেট অ্যালোকেট করতে হবে, প্রচুর পরিমাণ আমাদের রিসার্চ করতে হবে। ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোকে, যেমন আইকেন আছে, আইটিইউ আছে, এপিটি আছে, জিএসএমএ আছে, যারা সারা পৃথিবীর স্ট্যান্ডার্ডাইজেশন গুলো ঠিক করছে, এবং ফেসবুক থেকে যারা আমাদের ফেসবুক, গুগল, আজকে ইটস এ ডিজিটাল ট্রান্সফরমেশন হয়ে গেছে। আমরা ডিজিটাল ইকোনমির যে টার্গেট বলছে 2025 সালের, we have to think about that. আমরা নলেজ বেসড সোসাইটির কথা বলেছি। সো অল দিস আর দ্য রেজাল্ট and how we are actually preparing that. আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। স্বল্প সময়ের পরিসরে আমি আসলে একটু হাই লেভেল কথাই বললাম। এগুলো যদি বাস্তবায়ন হয়, আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারি, আমরা যদি আমাদের যে দেশের 70% demographic dividend of the youth population, they always looking for new technology, embracing technology, and if we do not actually do it on time, তাহলে আমরা ট্রেনটা মিস করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নুরুল কবির ভাই। আমরা সবসময় আপনার আশেপাশেই ছিলাম, এখনো আছি, এবং আপনি যদি আমাদেরকে আপনার
ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্সের আশেপাশে রাখেন, আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। কারণ যেই ঝান্ডা রেজা সেলিম সাহেবের নেতৃত্বে আমরা তুলেছিলাম ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, সেই ঝান্ডা আমরা এখনো তুলে রেখেছি আমাদের সভাপতি হাসানুল হক ইনু মহোদয়ের নেতৃত্বে। আশা করছি যে আপনাকে ভবিষ্যতে আমরা আমাদের বজলু মাঝে ভাই, পাবো, আমি সবসময় ছিলেন। বজলু ভাই, আমি যেই হ্যাট পরি না কেন, প্রযুক্তি আমার বুকে ধারণ করা, প্রযুক্তি নিয়ে 37 বছর কাজ করছি। আপনারা সবসময় আমাকে পাবেন, আমি আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কবির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খুবই কৃতজ্ঞ ফেসবুক এবং গুগলের প্রতি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফেসবুক অ্যান্ড গুগল ফর সাপোর্টিং আস, অ্যান্ড উই হোপ যে সামনের দিকেও আমরা এই ডায়ালগগুলো অব্যাহত রাখবো। আমরা একদম শেষের দিকে, এই পর্যায়ে আমরা আমাদের মধ্যে 3 জন গেস্ট অফ অনার আছেন, ওনারা খুব সংক্ষেপে ওনাদের 2টা থেকে 3টা পয়েন্ট আশা করি এখানে তুলে ধরবেন, কারণ আমাদের সভাটা শেষ করার তাড়াহুড়া আছে মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকেও। তো আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আরেকজন বিদগ্ধ ব্যক্তিত্ব, প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম, মাননীয় ভাইস চ্যান্সেলর কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সবসময় আমরা ওনাকে আমাদের কাছে পাই এবং আশা করছি আগামীতেও পাবো। জি স্যার, আপনার একটু ইন্টারভেনশন খুবই সংক্ষেপে স্যার। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারনেট গভর্নমেন্ট আইসিটি ফোরামের সভাপতি হিজ এক্সেলেন্সি হাসানুল হক ইনু এবং চিফ গেস্ট মাননীয় মন্ত্রী মুস্তফা জব্বার ভাইস যাওয়া উপস্থিত আছেন এবং বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছি। আসলে 5G টেকনোলজি আমাদের দেশের উন্নয়নের সাথে টেকনোলজি, এটা শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশের উন্নয়নের সাথে টেকনোলজি এখন উৎপন্ন হয়ে জড়িত। এই টেকনোলজির 2টা সাইড থেকে আমি দেখতে পাই, একটা হচ্ছে সাপ্লাই সাইড আর হচ্ছে ডিমান্ড সাইড। যে আমি 5G যখন আমি তৈরি করতেছি, তার মানে কি আমার সাপ্লাইটা আমি কতটুকু সাপ্লাই দিতে পারতেছি টেকনোলজি জনগণকে, এবং জনগণ কতটুকু উপকার পাচ্ছে বা এটা ইউজ করতে পারতেছে। আমি এখানে যদি দেখি যে সাপ্লাই সাইডে আমাদের 4G পর্যন্ত বা এখন পর্যন্ত আমি যদি দেখি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট প্রোভাইডিং এর ক্ষেত্রে আমার কস্টিং ছিল, আমাদের হাই ছিল, কস্টিংটা আমরা কমাই নিয়ে আসছি। কিন্তু এই কস্টিংটা কমাই নিয়ে আসার পরেও আমার মনে হয় যে এখানে আজকে তো আমাদের রাষ্ট্র মেহেদী সাহেব আলোচনা করছিলেন যে ট্যাক্স, তারপর প্রাইসিং, স্পেকট্রাম প্রাইসিং, এগুলির সাথে একটু যদি সমন্বয় করে যদি কমানো যায়, তাহলে সেটা আরো বেটার হবে, যেটা হয়তো আমাদের যদি এফেক্টিভ একটা আসবে। তা না হলে হয়তো আইএসপি প্রোভাইডার যারা আছেন তারা হয়তো ইউজার শেয়ারিং এর মধ্যে দিয়ে আমাদের হয়তো কষ্ট হয়তো কমাই দিচ্ছেন, কিন্তু আমরা হয়তো ওই ইন্টারনেটটা পাচ্ছি না, এই ধরনের একটা হতে পারে। সেক্ষেত্রে যদি আমি সাপ্লাই সাইড আরেকটা বলি, সেটা হচ্ছে কভারেজ এবং স্পিড। আমরা হয়তো কভারেজের জন্য ইনফোসরকার 3 প্রজেক্টের মাধ্যমে ইউনিয়ন পর্যন্ত আমরা কানেক্টিভিটি স্থাপন করতেছি, আমাদের ওয়্যারলেস কানেক্টিভিটি সারা বাংলাদেশে ইন্টারনেট প্রোভাইড করতেছে। কাজে কভারেজের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি আমাদের স্পিডটাকেও আনতে হবে। এবং শুধুমাত্র যদি আমি বলতে চাই যে হ্যাঁ 5G-তে আমরা 70 টাইমস স্পিড পাবো, তো এখানে আমি কিন্তু একটা জিনিস একমত রাশেদ মেহেদী হাসান সাহেবের সাথে, যে আসলে কি আমরা 5G-র জন্য রেডি কিনা। যদি আজকে যদি দেখি যে 5G সবচেয়ে বেশি ইমপ্লিমেন্ট করছে সাউথ কোরিয়া, কেন? কারণ সাউথ কোরিয়ার ইনফ্রাস্ট্রাকচার তাদের আগের থেকেই রেডি ছিল, এবং আগের থেকে তারা 4G 3G দিয়ে তারা কিন্তু হোম এবং তাদের ইন্ডাস্ট্রিগুলি, তাদের ইন্টারনেট কমিউনিকেশন মাস বেটার ছিল। কাজে এই ক্ষেত্রে আমাদের 5G-তে একটা 5G এখনো আনপ্রুভেন টেকনোলজি, যেটা হয়তো বিটা ভার্সন এখন পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট হচ্ছে। কাজে এই বিটা ভার্সন ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা একই সাথে বাংলাদেশ পায়োনিং ভূমিকা রাখছি, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি এই দিক দিয়ে পায়োনিং ভূমিকা রাখতেছেন। ওনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের এখানে রিসার্চ R&D ক্ষেত্রে যেটা নুরুল কবির সাহেব যেটা বলছিলেন, যে এই জায়গাতে আমাদের আসা দরকার, এবং নতুন ইনফ্রাস্ট্রাকচারটা কি ধরনের হবে, এবং এখানে অপারেটরদের মধ্যে রিসোর্স শেয়ারিং, লোকাল ক্লাউড, তো এই বিষয়গুলিকে আমাদের এখানে কিন্তু নিয়ে এসে আমাদের স্পিডের ব্যাপারটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করতে হবে, যাতে 5G-টা আমরা প্রপারলি পাইতে পারি। আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশের জায়গাতে আমাদের হাই টেক পার্ক তৈরি হচ্ছে, ইকোনমিক তৈরি হচ্ছে। কাজে আমাদের সব জায়গায় কিন্তু ইন্টারনেটের চাহিদা কিন্তু একরকম না। কাজে আমরা যখন এই ডিজাইনটা করবো, তখন যাতে চাহিদা অনুযায়ী কোন জায়গায় কতটুকু ইন্টারনেট দরকার সেই জিনিসটা দেখতে পারি। এগুলি বিষয়গুলো যদি মিট করা যায়, হয়তো সাপ্লাই সাইডে হয়তো আমরা ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারবো, যে টেকনোলজির ক্ষেত্রে, যেটা আমাদের দেশকে ডেভেলপমেন্টে অনেক অগ্রণী ভূমিকা রাখবে। আমি যদি ডিমান্ড সাইডে যাই, ডিমান্ড সাইডে 5G হচ্ছে কি আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস টেকনোলজি ডিপেন্ডেন্ট। আমাদের হেলথ, এডুকেশন, কমার্স, সার্ভিস, তারপরে যদি আমি বলছি আমাদের নিজস্ব বিগ ডেটা, এই জায়গাগুলোতে যদি দেখতে যাই, তবে এখন কিন্তু আমাদের পলিসিগতভাবে
হয়তো এই জায়গাগুলিতে কিছু রিফাইনমেন্টের দরকার আছে। ফর এক্সাম্পল আমি যদি বলতে চাই, যেমন আজকে যদি ই কমার্স দেখতে যাই, বাংলাদেশে ই কমার্স অনেক এক্সপান্ড করছে, কিন্তু এখনো কিন্তু ই কমার্সের উপর জনগণের আস্থাটা পুরোপুরি আসেনি। কাজে যদি আমরা যদি এইভাবে যদি এখানে পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে এনে আমরা ডিমান্ড সাইড থেকে যদি রেগুলেট না করতে পারি, তাহলে হয়তো আমাদের ইন্টারনেট ইউজার বাড়বে, কিন্তু সে যেহেতু ইন্টারনেট ইউজারটা ফেসবুক ইউজার হয়ে যেতে পারে অথবা ইউটিউব ইউজার হয়ে যেতে পারে। কাজে ইউটিউব বা ফেসবুক ইউজার না বাড়ে সত্যিকার অর্থে ইন্টারনেট ইউজার কিভাবে বাড়ানো যায়। এবং আমরা যেটা বলতেছি যে এআই এবং জেন্ডার গ্যাপ, তাহলে এই যে এবং জেন্ডার গ্যাপের পিছনে কিন্তু একই কথা, এই গ্যাপগুলি থাকবে না যদি আমরা ইন্টারনেট ইউজারটাকে প্রপার ইন্টারনেট ইউজারটাকে তৈরি করতে পারি। কাজেই আমার এবং সেখানে পলিসি ফ্রেমওয়ার্ক আছে, যেহেতু আমার সময় খুব কম আমি এগুলো ডিটেলস বলতে পারতেছি ফ্রেমওয়ার্কগুলি কিভাবে হতে পারে, বাট এইগুলি আমি যদি সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইড দুইটাকে যদি মিট করতে পারি পলিসি ফ্রেমওয়ার্কের আন্ডারে, এবং বিশেষ করে ইনোভেশন এবং ইনফরমেশন কমার্শিয়ালাইজেশন, যেটা আমি বলবো বর্তমান যুগে সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনকে কিভাবে কমার্শিয়ালাইজ করা যায় ওয়ার্ল্ড ওয়াইড এবং রেভিনিউ জেনারেট করা যায়, এই জায়গাগুলি যদি কাজের মাধ্যমে পলিসির মাধ্যমে যদি আমরা তুলে ধরতে পারি। গভর্নমেন্ট অনেক উদ্যোগ নিয়েছেন, আমি গভর্নমেন্টকে প্রশংসা করি এবং আমরা খুবই রাখি যে গভর্নমেন্ট টেকনোলজি নিয়ে এত কাজ করতেছেন, বাট তারপরেও বলবো যে এই জায়গাগুলি যদি অ্যাড্রেস করা যায় তাহলে আমরা হয়তো টেকনোলজি আরো বেটার ইউজ করতে পারবো এবং দেশকে আগে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনাকে সবসময় পাই এবং আপনি চমৎকার সবসময় উপস্থাপন করেন পয়েন্টে, আমরা খুবই কৃতজ্ঞ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি মিস্টার আমিনুল হাকিম, প্রেসিডেন্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। হাকিম ভাই একটু চাপের মধ্যে আছি, একটু যদি সংক্ষেপে শেষ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ হাকিম ভাই আমাদের মাঝে যোগদান করার জন্য। ধন্যবাদ বজলুর ভাই। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জাফর এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ হাসানুল লকিন, আপনাদেরকে আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি প্রথম সেশনে যেটা আলোচনা হয়েছে ইনক্লুসিভ এবং অ্যাফোর্ডেবল কানেক্টিভিটি কিংবা ইন্টারনেট সম্বন্ধে, মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রফিকুল মতিন ভাই একটা সুন্দর ইনফরমেটিভ প্রেজেন্টেশন দিয়েছে। একটা জিনিস আমাদেরকে আমার মনে হয় এখনই আইডেন্টিফাই করতে হবে, ডেফিনেটলি মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন আছে তার থেকে বেশি প্রোডাক্টিভ ইন্টারনেটের দিকে আমাদের মনে হয় একটু এমফাসিস করা উচিত। কারণ আমরা পরবর্তীতে যখন ডেভেলপ কান্ট্রি হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করব তখন কিন্তু আমাদের একটা মিনিমাম বেঞ্চমার্ক আছে যে ফিক্সড ব্রডব্যান্ডের পেনিট্রেশনের দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা বর্তমানে পরিলক্ষিত হয় যে মাত্র 6 থেকে 7% হচ্ছে লিগে ফিক্সড ব্রডব্যান্ডের পেনিট্রেশন। মতিন ভাইয়ের প্রেজেন্টেশনে টোটালটি যেটা গ্যাপ দেখানো হয়েছে, সম্পূর্ণভাবে দেখানো হয়েছে যে মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে আমরা কতটুকু পিছিয়ে আছি এবং যত ধরনের রিসার্চ হচ্ছে এবং যত ধরনের ইন্টারনেট পেনিট্রেশন, যত ধরনের ইন্টারনেট আলোচনা হচ্ছে সবসময় প্রাধান্য পাচ্ছে মোবাইল ইন্টারনেট। উইথ ডিউ রেসপেক্ট, মোবাইল ইন্টারনেটকে আমরা ছোট করে দেখছি না, বাট আমি বলতে চাচ্ছি যে বিগ স্ক্রিনে প্রোডাক্টিভ ইন্টারনেটের আলোচনা যখনই আসে তখন ফিক্সড ব্রডব্যান্ড, বাট সামও ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে অনেকাংশে দেখা যায় যে আমরা অবহেলিত থাকি। মাননীয় মন্ত্রী মহোদয় আছেন এবং বিটিআরসি ভাইস চেয়ারম্যান মহোদয় যেহেতু আছেন, আমরা আশা করব যে ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে আমাদের যে ব্যারিয়ারগুলি আছে অ্যাফোর্ডেবল কিংবা ইনক্লুসিভ ইন্টারনেটের ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে যেটা খুব বেশি ক্লোজলি যেটা আমাদের দেখা হয় সেটা হচ্ছে কি পলিসিগত কিছু সমস্যা আছে। আমরা অ্যাফোর্ডেবল ইন্টারনেট চাচ্ছি কিন্তু সেই সাথে কিন্তু আমাদের রিসোর্স শেয়ারিং সম্পূর্ণভাবে ইলিগাল কিংবা সম্পূর্ণভাবে করা নিষেধ আছে। তা আমি অ্যাফোর্ডেবল ইন্টারনেট করব এবং আমরা যারা ইন্টারনেট বিজনেসের সাথে টেকনোলজি বিজনেসের সাথে জড়িত আছি এক কথায় আমরা স্বীকার করতে বাধ্য যে আমাদের নেটওয়ার্ক কিন্তু অপটিমাল লেভেলে আমরা কিন্তু কোনো সময় ইউজ করতে পারি না। আমি যে নেটওয়ার্কটা ডিপ্লয় করছি হয়তো বা 1 লক্ষ কানেক্টিভিটি দেওয়ার জন্য একটা নেটওয়ার্ক ডিপ্লয় হয়েছে, আমি মার্কেট অ্যাকোয়ার করতে পারছি আগামী 1 বছরে কিংবা 2 বছরে 5 বছরে 10,000 সাবস্ক্রাইবার কিংবা 20,000 সাবস্ক্রাইবার। রেস্ট অফ দ্য নেটওয়ার্কের যে রিসোর্সটা থাকে এটা আনইউটিলাইজ থাকে। আমি যদি আমার কোনো ইন্ডাস্ট্রি কলিগের সাথে রিসোর্সটা শেয়ার করতে পারি তখন কিন্তু অ্যাফোর্ডেবল ইন্টারনেটটা খুব ইজিলি পৌঁছানো যেতে পারে। এবং আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরেকটা যেটা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে কি বিভিন্ন লেয়ারে স্টেক হোল্ডাররা ইনভলভ আছে, আইআইজি অপারেটর, আইটিসি অপারেটর, এনটিটিএন অপারেটর, আইএসপি অপারেটর। সেই ক্ষেত্রেও দেখা যায় যে লাইসেন্সিং পলিসির ক্ষেত্রে এক একজনের হাতে এক এক রকমের উইপন থাকে। আপনি একটা জিনিস দেখবেন, ডক্টর রফিকুল মতিন ভাই ওনার প্রেজেন্টেশনে দিয়েছেন 6টা আইটিসি অপারেটর বাংলাদেশে উপস্থিত আছেন।
বাট বিটিআরসি যদি একটু চুলচেরা বিশ্লেষণ করে 6টা আইটিসি অপারেটর থেকে কিন্তু এখন জীবিত আছে মাত্র 2টি, বাকি 4টা কিন্তু মৃতপ্রায়। তো বিটিআরসির কিন্তু এটা এখন আইডেন্টিফাই করতে হবে অ্যাজ এ রেগুলেটরি এবং লাইসেন্সি অথরিটি। আমি 6 জনকে লাইসেন্স দেওয়ার পরে 4 জন কেন ইনঅ্যাক্টিভ আছে আর 2 জন কেন অ্যাক্টিভ আছে, ওনার কি স্ট্রেংথটুকু আছে যে স্ট্রেংথটুকুতে নিয়ে উনি মার্কেটে অ্যাডেড অ্যাডভান্টেজ পাচ্ছে। ঠিক সমভাবে আইজি লেয়ারটার ক্ষেত্রেও যদি বলেন, আইজি লেয়ারের ক্ষেত্রে আমাদের যে রেভিনিউ শেয়ারিং আছে, ভ্যাট আছে, যেটা আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি অ্যান্টক থেকে মেনশন করেছেন। খুবই দুঃখের বিষয় যে আমাদের এই ইন্টারনেট প্রোডাক্টের উপর কিন্তু আমরা অলমোস্ট 20% ভ্যাট সরকারকে দিচ্ছি, যেই জায়গাটা আমাদের ভ্যাটটা এখনো অনেকাংশে কমে আসা উচিত। একটা প্রোডাক্টের ক্ষেত্রে এনটিটিএন 5% শেয়ার করছে অ্যাজ এ ভ্যাট, আইএসজি অপারেটর করতে হচ্ছে, আইটিসি অপারেটরকে করতে হচ্ছে, প্রান্তিক পর্যায়ে গ্রাহককে করতে হচ্ছে। এই টোটাল ভ্যালু চেনের মধ্যে কিন্তু এই ভ্যাটটুকু নন রিবেটেবল, আমরা এটা কিন্তু রিবেট পাওয়া হচ্ছে না। তার মানে এখানে 20 থেকে 25% মতন ভ্যাট চলে যাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আমাদের আইএক্স এর কথা বলা হয়েছে। আমি মাননীয় মন্ত্রী এবং বিটিআরসির কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, ডেফিনেটলি বাংলাদেশে এখন যে লোকাল কন্টেন্ট যেভাবে বুস্ট হচ্ছে, এই বুস্টের জন্য, অ্যাফোর্ডেবল ইন্টারনেটের জন্য আইএক্স এর লাইসেন্স প্রচুর পরিমাণে এলাকা ভিত্তিক, বিভাগ ভিত্তিক কিন্তু লাইসেন্সগুলি ইস্যু করা উচিত। কোনো একটা কারণে হয়তো আইএক্স এর লাইসেন্সগুলো হচ্ছে না। আরেকটি যেটা হচ্ছে আমরা আইএক্স এর কথা বলছি, আমাদের মনে হয় যে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্টের সাথে সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এখন আমাদের একটা তৈরি করা উচিত, যেখানে ডিজিটাল ডিভাইডের কথা বলছি, গ্রামে গঞ্জে এই এডুকেশনাল ম্যাটেরিয়ালগুলি কিন্তু আমরা আমাদের নিজস্ব কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে পারি। লাস্ট, আমি সময় স্বল্পতার জন্য লাস্ট একটা পয়েন্ট বলবো, আমাদের সরকারের পক্ষ থেকে প্রচুর পরিমাণে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে, বাংলা গভ, ইনফো সরকার 1, 2, 3, এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি কিংবা কানেক্টেড বাংলাদেশ। এই প্রজেক্টগুলির অডিট করা বলে আমার খুব প্রয়োজন বলে মনে করি। মিস ইউজ না, আমাদের যে প্রজেক্টটা আমরা যে অবজেক্টিভ নিয়ে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, সেই অবজেক্টিভটা আসলে কি 80% ফুলফিল হচ্ছে না, 50% না 20%, এটা অডিটের মাধ্যমে প্রকাশ পাবে এবং সেই ক্ষেত্রে আমাদের ভুলভ্রান্তিগুলি আমরা আইডেন্টিফাই করে নেক্সট প্রজেক্টে সংশোধন নিয়ে আসতে পারবো। খুব ছোট করে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের হয়তোবা এই জিনিসগুলি নিতে পারলে আমরা অ্যাফোর্ডেবল ইন্টারনেটের কথা বলি, 5G এর ক্ষেত্রে কথা বলি, রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে 5G তো অবভিয়াসলি একটা এসেনশিয়াল কম্পোনেন্ট, আদারওয়াইজ অ্যাফোর্ডেবল পর্যায়ে কিংবা অন্য থার্ড পার্টি নেটওয়ার্কের উপর বেস করে 5G রোল আউট অবলিগেশন কতটুকু ফুলফিল করতে পারবে বলে সন্দেহ প্রকাশ থাকে। আমি বলেই শেষ করছি। ধন্যবাদ বিআইজিএফ কে আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং উপস্থিত সবাইকে সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমিনুল হাকিম ভাই। আমরা সবসময় আপনাদেরকে আমাদের পাশে পাই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন ওয়ান অফ দ্য আমাদের খুবই পার্টনার হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের। আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আশা করছি যে ভবিষ্যতে আমরা আপনাকে পাবো। আমরা একদম শেষের দিকে আমরা চলে যাচ্ছি মিস্টার রেজা সেলিম, ডাইরেক্টর আমাদের গ্রাম এবং ফর্মার সাউথ এশিয়া কোঅর্ডিনেটর, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি WSIS। সম্মানিত সদস্য উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন যে 2000 সালে রেজা সেলিম ভাইয়ের নেতৃত্বে আমরা ঝান্ডা তুলেছিলাম ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির। সেই ঝান্ডা এখনো অব্যাহত আছে। এখন বলবেন জনাব রেজা সেলিম ভাই। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্যান্য সবাইকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি বলছি। আমি খুব সংক্ষেপেই বলবো, যেহেতু সময় কমে আসছে, কিন্তু যদি কোনো অনুষ্ঠানের শেষে বলতে হয় তাহলে অনেক কথা বলার সুযোগ দিতে হবে। অনেক কথা বলার সুযোগ নাই, সেজন্য মূল কথাটা বলবো। রাইট, আবার একটু সাফাইও আছি আমরা একটু সময়ের। হ্যাঁ, সেই কারণে আমি মূল কথাটা বলবো খুব সংক্ষেপে। হ্যাঁ, এবং আমাকে নিয়ে উদ্বিগ্ন হতে হবে না। প্রথম হলো যে আমরা এখন 5Gর কথা ভাবছি, সেটা ঠিক আছে, কিন্তু আমি আলাপটা শুরু করতে চাই। আমাদের মাননীয় সভাপতি তার সূচনা বক্তব্যে একটা সতর্ক বার্তা কিন্তু আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আমাদের জন্য যেন আত্মঘাতী না হয়, আমরা যেন হোঁচট না খাই।
এইটা হচ্ছে সবচেয়ে জরুরি, এবং এই সম্ভাবনাটা কথা বা এই সতর্কবার্তাটাকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। মনে রাখতে হবে এই কারণে যে যে আলোচনাটা প্রেজেন্টেশনের বাইরে, আমি বলবো বিশেষ করে এই রাশেদ মেহেদী এবং টিআইএম নুরুল কবির সাহেবের যে কিছু সতর্কবার্তা সাথে সম্পূরক কিছু বিষয় ওনারা উপস্থাপন করেছেন, তার সাথে মিলিয়ে আমাদেরকে চিন্তা করা দরকার। আমরা যখন 3G দিলাম, আমরা 4G দিলাম, এবং আমরা কতখানি এটা অ্যাচিভ করছি তার মূল লক্ষ্যটা, সেটা কিন্তু আমরা এখনো জানি না। হ্যাঁ, এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা বিটিআরসি রিপোর্টগুলো পাই, এবং বিটিআরসি রিপোর্টগুলো থেকে আমরা কিন্তু অনেক সময় হতাশ হই এই কারণে যে আমি একটা পজিটিভ রিপোর্টের কথা বলি, যে আমরা কিন্তু ব্রডব্যান্ডে আমাদের যে পিএসটিএন এবং আমাদের এই ইন্টারনেট কানেক্টিভিটিতে আমরা কিন্তু 2 বছরে আমরা কিন্তু ডাবল হয়ে গেছি। আমাদের 2019 সালে আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি ছিল 8.57 মিলিয়ন, সরি 5.73 মিলিয়ন 2019 সালে। 2021 সালে এটা হচ্ছে 10.05 মিলিয়ন। তার মানে মাত্র 2 বছরে কিন্তু আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটটা অনেক দূর বেরিয়েছি। সেই তুলনায় মোবাইল ইন্টারনেট ডেফিনেটলি পারছে, কিন্তু আমরা মোবাইল ইন্টারনেট এবং মোবাইল ফোনদের কথা এত বেশি বলি, এত বেশি আলোচনা করি, যে আমরা আমাদের আসল মানে প্রয়োজনীয় বিষয়টা, আপনি দেখবেন আমাদের সবচেয়ে বেশি বিনিয়োগ রাষ্ট্রীয় পাবলিক সেক্টরের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। এটা কিন্তু শুধুমাত্র মানে বাইরে থেকে যারা আসছে বা তারা আমাদের এখানে ব্যবসা করতে তারাই শুধুমাত্র বিনিয়োগ করছে তা না, বিনিয়োগটা কিন্তু জনগণের। জনগণ যে টাকাটা দেয় সেটা কিন্তু সবচেয়ে বড় বিনিয়োগ, কিন্তু সেই তুলনায় আমরা রিটার্ন কি দিচ্ছি, এই বিবেচনাটা মাথায় রেখে আমি বলবো যে আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেটের দিকে একটু মনোযোগ দেওয়া দরকার। আমাদের মান ঠিক রাখার জন্য, মানসম্মত সেবা দেওয়ার জন্য এখানে ওই ট্যাক্স দিতে হয়, আমাদের অনেক খাজনা দিতে হয়, এগুলো বলা ঠিক না। এগুলো বলা ঠিক না এই কারণে যে এখানে তো ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে, এটা ইন্টারমিডিয়ারি হচ্ছে আমাদের এই ইয়েরা যারা প্রোভাইডার, ইন্টারমিডিয়ারি কাছে জনগণ টাকা দেবে, জনগণের টাকাটা নিয়ে আপনি সরকারের ঘরে দিয়ে দেবেন। আপনি দেখেন যে আমাদের মোবাইল ওয়ালাদের থেকে শুরু করে অনেকেই কিন্তু এই সরকারের টাকাটা পর্যন্ত ঠিক মতো সরকারি ঘরে জমা দেয় না, মামলা মোকদ্দমা করতে হয়, হাইকোর্টের নির্দেশনা দরকার হয়। ট্যাক্স এখানে বিষয়, আপনি যদি মান ঠিক মতো দেন এবং ট্যাক্সের কমানোর কথা বা খরচ কমানোর কথা বলবে ভোক্তা, এটা প্রোভাইডারের বলার দরকার, এটা আমরা বলবো, আমরা যারা এটা ব্যবহার করি। এবং আমরা যদি ব্যবহার করতে যে জটিলতার মধ্যে বা মানসম্মত সেবা না পাই, তাহলে আমরা কখনোই আপনাদের সাপোর্ট করবো না। আমি বলবো যে ডব্লিউএসআইএস এর একটা মূল বক্তব্য ছিল যে এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করা। আমরা কিন্তু সেই এনাবলিং এনভায়রনমেন্ট বাংলাদেশ সরকার তৈরি করে দিয়েছে। ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের অনেকগুলো পথ আমরা অতিক্রম করে আসছি, আমাদের অনেকগুলো নীতিমালা হয়েছে, কিন্তু আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে বিশেষ করে ইন্টারনেট ডিস্ট্রিবিউশনে আমরা খুব ভালো, আমরা মোবাইলের উপরে নির্ভরশীলতাটা আমাদের জন্য ঠিক হয়নি। আমাদেরকে পরিবর্তন করতে হবে, চিন্তা করতে হবে। এবং আমি বলবো যে এই সুযোগে আরেকটু নতুন করে ভাবা দরকার, আমরা আমাদের ব্রডব্যান্ড কমিশনটা আমরা গুছাবো কিনা, এটা আমাদের একটু চিন্তা করা দরকার। থ্যাংক ইউ। সেলিম ভাই, আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, যে ডিমান্ড সাইডে, ভোক্তাদের সাইডে, কনজিউমারদের সাইড থেকে। এই জন্য আমরা আপনাকে আমরা একদম শেষের দিকে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানের আমাদের ডায়ালগের বিশেষ অতিথি মিস্টার সুব্রত রয় মৈত্রীয়, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ উপস্থাপক মহোদয়। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার স্যার, অতিথি মাননীয় তথ্য হাসানুল এমপি মহোদয়, উপস্থিত সুধীবৃন্দ, সবার প্রতি আমার শুভেচ্ছা সালাম। আমি সকলের বক্তব্য শুনলাম, তবে যে বিষয়গুলো চলে আসছে, অ্যাফোর্ডেবিলিটি অফ ইন্টারনেট ইনক্লুশন, এই বিষয়ে আমার একটু বক্তব্য হচ্ছে, অ্যাফোর্ডেবিলিটি এই বিষয়টা কিন্তু হচ্ছে রিলেটিভ টার্ম। এক এক সমাজে এক একজনের কাছে অ্যাফোর্ডেবিলিটি এক এক রকম। আজকে যদি আমাদের যে 4G পেনিট্রেশন যেভাবে হয়েছে, মোবাইল হ্যান্ডসেট কিন্তু সেইভাবে গ্রাহকের কাছে যায়নি। একটা মোবাইল সেটের দাম কম করে হলে বড় 4 থেকে 5,500 টাকা। এর বেশি যদি আপনি এর কমে কিন্তু দিতে গেলে পরে কোয়ালিটি মেনটেন করতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। আবার একটা কথা হচ্ছে যে দাম কমানো, সরকার যদি দাম কমাতে যায়,
বা ট্যাক্স যদি কমাতে দেয়, তার ফলাফল হবে কি অধিকাংশ কাঁচামাল র ম্যাটেরিয়াল চায়না থেকে আমদানি করে, তখন তারা চায়না তখন এর দাম বাড়িয়ে দেবে, বেনিফিট কিন্তু পাবে না। আবার যদি এর জন্য ভর্তুকি দেওয়ার চিন্তা হয়, সেটা কিন্তু সরকারের আর্থিক শৃঙ্খলার বিষয় আছে। একটা হচ্ছে 5G অবজারভেশন, কানেক্টিভিটি রেগুলেশন, অনেক কথাবার্তা আসছে। সুমন আহমেদ সাব্বির সাহেবের কথায়, ব্রিগেডিয়ার জেনারেল ফরাজ সাহেবের কথায় অনেকটা অত্যন্ত মূল্যবান বক্তব্য করেছেন। আমরা যেহেতু বিটিআরসি যেহেতু রেগুলেটর, সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টাদের পরামর্শ এবং মাননীয় মন্ত্রীর নেতৃত্বে বিটিআরসি কাজ করে যাচ্ছে। আমরা এই ফেসবুক, গুগল এবং ইনক্লুশন অফ পিপল, এই বিষয়টি আমরা কাজ করে যাচ্ছি স্যারদের পরামর্শে। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি উপস্থাপক সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনাকে আপনার অত্যন্ত সুচিন্তিত বক্তব্যের জন্য। আমরা আশা করছি ভবিষ্যতে স্যার আমরা আপনাকে আরও পাবো বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের ডায়ালগগুলোতে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি বজলুল সাহেব, আমি একটু কথা বলি। আমি প্রধান অতিথি পরেই বলুক, আমি সবকিছু শুনলাম। আমি সভাপতি হিসাবে আমি সবার কথা নির্যাস করে বা আমার কিছু কথা আছে জনগণের পক্ষ থেকে বললে প্রধান অতিথি সাহেব, মন্ত্রী মহোদয় এটা সব মিলিয়ে উত্তর দিলে ভালো হয়। আমি শেষে না বলে এখনই বলি একটুখানি, তাহলে সুবিধা হবে আলোচনা। তাহলে ইনুভাই আপনাকে ঘোষণা, মাননীয় মন্ত্রী আমরা ইনুভাইয়ের নামটা একটু ঘোষণা করে দেই। হ্যাঁ করেন। এই পর্যায়ে আজকের প্রধান অতিথির পূর্বেই বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আজকের এই সংলাপের চেয়ারপারসন হিজ এক্সেলেন্সি হাসানুল হক ইনু এমপি, চেয়ারপারসন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এবং চেয়ারপারসন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফর মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, জনাব হাসানুল হক ইনু। ইনু ভাই আপনি এখন বক্তব্য রাখুন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, মোস্তফা জব্বার সাহেব সহ দেশে বিদেশের থেকে বিভিন্ন স্বনামধন্য আলোচক বৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি পারতপক্ষে সবার কথা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছি। তো টেলিকম সেক্টরের ব্যাপারে আমি দক্ষ এবং অভিজ্ঞ লোক না, তবে 9 সালের পরে তথ্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারপারসনের দায়িত্ব পাওয়ার পরে 3.5 বছর এই জগৎটা একটু বোঝার চেষ্টা করেছি। যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে ইংরেজিতে বলেছি ইনক্লুসিভ কানেক্টিভিটি অ্যান্ড অ্যাফোর্ডেবল ইন্টারনেট। তো এটা মানে অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ সংযুক্তি আর প্রাপ্যতা, এটা নিশ্চিত করা। এই শিরোনামটার থেকে আপনারা বুঝেছেন যে আমাদের এখন পর্যন্ত ডিজিটাল সমাজের যতটুকু অর্জন হয়েছে সেখানে অন্তর্ভুক্তিমূলক সংযুক্তি একটু ঘাটতি আছে এবং অ্যাফোর্ডেবল ইন্টারনেট এই জায়গাটা একটু কমতি আছে। সুতরাং আমি আশা করেছিলাম এই ব্যাপারে আপনারা কিভাবে সমাধান করবেন সেই ব্যাপারে কথা বলতে। আমি সাধারণ জনগণের শেষের দিকে আমি শুনলাম রেজা সাহেবের, সাধারণ জনগণ ডিজিটাল সমাজের তো ভোক্তা সাধারণ জনগণ। জনগণের এই অভিযোগটা যে শব্দটা হচ্ছে চড়া দামে ইন্টারনেট কেনা আর সম্মুখ গতি সম্পন্ন ইন্টারনেট, এইটা তো ডিজিটাল সমাজের কাম্য নয়। সুতরাং এখানে মতিন সাহেব থেকে শুরু করে বিটিআরসির জেনারেল সাহেবরা যত রকম ব্যাখ্যা বিবরণ দিলেন, ওটা দরকার ছিল না। দরকার ছিল না এই জন্যে যে কত কিলোমিটার আপনি ব্রডব্যান্ড দিলেন, কটা ইউনিয়ন পরিষদে কি দিলেন, কত জায়গায় কটা কেন্দ্র দিলেন, এগুলো তো তথ্য জানি আমরা। এটাতে কি বোঝাতে চাচ্ছেন আমাদের, তাই না? 11 কোটি লোক মোবাইল হাতে ইন্টারনেট ব্যবহার করে, হ্যান করে, ত্যান করে, এত হাজার টাওয়ার আছে, এইগুলো তো এই অন্তর্ভুক্তিমূলক জন্য এটা অবকাঠামোগত। কাগজে কলমে খুব ভালো, কাজীর খাতায় আছে, বলে কি আছে সম্মুখ গতি আর চড়া দাম,
এই ব্যাপারে কি বলতেছেন? সবশেষে এখানে বিটিআরসির যে ভাইস চেয়ারম্যান সাহেব বললেন, আপনি টেকনিক্যাল কথা বলেন, আমি খুশি হব। চীন দাম বাড়ায় দিবে যে জিনিস আপনি বোঝেন নাকি? এটা তো তাহলে মন্ত্রণালয় ঠিক করুক, মন্ত্রিসভা ঠিক করুক, ট্যাক্স কি হবে, ভ্যাট কি হবে। আপনি বিটিআরসির তরফ থেকে বলেন, টেকনিক্যালি যে অভিযোগগুলো উঠলো সেখানে তো কোনো উত্তর দিলেন না আপনারা। সুতরাং কথা প্রাসঙ্গিক বলা ভালো আর কি, তাই না? তো বিটিআরসি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন ন্যায্য কথা বলার জন্য। কালকেও আমি শুনেছি আমাদের মাননীয় সেতু মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের সাহেব বলছে তোয়াজ করাটা ভালো জিনিস না, তোয়াজ সংস্কৃতির থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন সবাই। আমি জানতে চাচ্ছি যে আজকে এই চড়া দাম, ইন্টারনেটের সম্মুখ গতি, এর সমাধানটা কি? আপনি এত কিলোমিটার তো ব্রডব্যান্ড কানেকশন দিয়েছেন, কিন্তু শেষ জায়গাটা কি? ব্রডব্যান্ড কানেকশন যে ইউনিয়নে গেছে সেখান থেকে বাড়ি পর্যন্ত যে আইএসপি দিবে, সে আইএসপি কোথায়? তার তো হিসাব দিলেন না। মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আপনি গ্রামে গঞ্জে ঘুরেন, রাজনৈতিক কর্মী, আপনি জানেন যে ইন্টারনেটের যে ব্রডব্যান্ড কানেকশনের দুর্গতি কি এটা আমরা জানি। সেই জন্য আমাকে বহুজনা বলেছিল যে স্থানীয় সরকার, যে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, ব্রডব্যান্ড কানেকশনের যে কাজটা হচ্ছে তার তদারকি তারাও একটু থাকুক, তারাও একটু আসুক, তারা তাহলে ভোক্তারা কিভাবে ব্রডব্যান্ড কানেকশন পাচ্ছে সেটাও দেখার বিষয় রয়েছে। যাই হোক, আমি বিষয়ে আসি। এখানে আইএসপির তরফ থেকে 7টা দাবি তোলা হয়েছে। আমি জনগণের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিভিন্ন কর্তৃপক্ষের কাছে এই আবেদন করব যে স্পেকট্রামের দাম চড়া, যে মোবাইল কোম্পানিকে কিনতে হয়, এই চড়া, আপনারা নিজেরা একটু আগে তথ্য দিয়ে বললেন অন্য দেশের থেকে আমাদের নাকি স্পেকট্রাম চড়া দাম রাখছেন কেন? কমানো যায় না? আমার তো শেষ বিচারে ভোক্তাকে দেখতে হবে। এটা তো বিনামূল্যে ইন্টারনেট সেবা পাওয়া উচিত। সংবিধানে আমরা দাবি তুলেছি যে ইন্টারনেটটা মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হোক এবং রাষ্ট্রে বাধ্য থাকবে ইন্টারনেট পাওয়ার অধিকারটা নিশ্চিত করতে, তা নাহলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা হবে, যেরকম মৌলিক অধিকারের মতো। আমি কথা বাড়াতে চাচ্ছি না। স্পেকট্রাম অ্যালোকেশন কম, আমি যতটুকু খবর রাখি স্পেকট্রাম অ্যালোকেশন কার কম, কারণ এখানে তরঙ্গ দিয়ে যে ডাটা যাচ্ছে মোবাইল অপারেটর আর ফাইবার দিয়ে যে ডাটা যাচ্ছে, তাহলে আমাদের মোবাইল অপারেটররাই আপনার এই মানে সেবাটা বেশি দিচ্ছে, তো তাদের জন্য স্পেকট্রাম অ্যালোকেশন কম। তাহলে এটা সমাধান কি আপনারা বিবেচনা করবেন? একটা সমাধান, এখন যদি তাদের স্পেকট্রাম অ্যালোকেশন না দিতে পারেন তাহলে কি স্পেকট্রামের ঘাটতি আছে? আমি যতটুকু জানি স্পেকট্রামের ঘাটতি নাই। আমি যতটুকু জানি যে স্পেকট্রাম ব্যবহার কম হচ্ছে। সুতরাং একটা কোম্পানি, মোবাইল কোম্পানি যদি অধিকার দেন টাওয়ার শেয়ারিং এর মতন স্পেকট্রাম শেয়ারিং, তাহলে কিছুটা ভোক্তা উপকার পায়। সুতরাং এটা বিবেচনা করেন। এগুলো কিন্তু আপনার মন্ত্রণালয়ের হাতের ভিতরেই আছে, বিটিআরসির হাতের ভিতরেই আছে এই কাজগুলো করার। স্পেকট্রাম শেয়ারিং এর অধিকার, স্পেকট্রাম অ্যালোকেশন বাড়ানো, স্পেকট্রামের দাম কমানো, সেখানে এইটা। আর 4 স্তর বিশিষ্ট বিতরণ ব্যবস্থা, এই 4 স্তর বিতরণ ব্যবস্থা, এখানে প্রত্যেক স্তরে 5% ভ্যাট দিয়ে 20% ভ্যাট দিতে হবে। আর রাজস্ব ভাগাভাগি করতে হবে, আবার প্রফিটের রাজস্ব ভাগাভাগি করতে হবে 18%। শেষ বিচারে যেহেতু আমি ভোক্তার উপরে পড়ছে, আমি ভোক্তার পক্ষ থেকে বলবো তাহলে 4 স্তর বিশিষ্ট এই ইংরেজিতে বলে কাম্বারসাম এই বিতরণ সিস্টেমটাকে একটু বদল করা যায় না? একটু স্তরটা কমানো যায় না? একটা জিনিস বাদ দেওয়া যায় না? টেকনিক্যালি দেখেন, আমি অত টেকনিক্যাল লোক না, কিন্তু আপনারা যদি বাদ না দিতে পারেন তাহলে এই যে 20% ভ্যাট আর 18% প্রফিট শেয়ারিং, এই জায়গাটা তাহলে বিবেচনা করতে হবে। এটা বিটিআরসির ব্যাপার না, বিটিসিএল এর ব্যাপার না, এটা সরাসরি মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যাপার, মন্ত্রী পরিষদের ব্যাপার। আমি আহ্বান জানাবো যে আপনারা এই ব্যাপারটা কিভাবে, মানে ভোক্তা, আপনি এক দেশ এক রেট বলেছেন, চমৎকার, আমার কানেকশন থাকলে না রেট ভোগ করবো আমি, তাই না?
আমি দ্রুতগতি সম্পন্ন, ঢাকার ভিতরেই গতি নষ্ট হয়ে যায়। আমি 4G পাই না, কিছুক্ষণ পরপর মোবাইলে ঢাকার ভিতরে 2G 3G সার্ভিস আমার কাছে চলে আসে। এবং মোবাইল টাওয়ারগুলোতে 2G ফেসিলিটিসটা এখনো রাখতে বাধ্য হয়েছে, যেহেতু 3G 4G এগুলো দিতে পারছে না তারা। তাহলে এই জায়গাটায় আমি বলি যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আপনার তদারকি করেন যে কেন তাহলে এই সমস্যাটা হচ্ছে। টেলিটকের ব্যাপারে যেটা বলেছেন, ওই টেলিটকের BTCL এর ব্যাপারে যেটা বলেছেন, আমি এটা কথাই তুলতে চাই না। 9 সাল থেকে 3.5 বছর আমি দেখেছি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। সরকার হাতে ধরে তার সরকারি কোম্পানিকে ধ্বংস করে দিয়েছে, মাননীয় মন্ত্রীর হাত ধরে। বর্তমানে টেলিটকের MDর হাত ধরে এটা আবার জাগার চেষ্টা করতেছে। আশা করি কোনো চক্রান্তকারীরা এই উত্থানটাকে ধ্বংস করবে না। টেলিটক এবং আমি এখনো মনে আছে, আমার বন্ধু, আমার সহপাঠী ওবায়দুল্লাহ প্রথম টেলিটকের MD হিসেবে কাজ শুরু করে, কিন্তু বনানীর থেকে মানুষ লাইন দিয়ে টেলিটকের সিম কিনতো। আমিও বললাম, দোস্ত আমাকে একটা টেলিটকের সিম দাও না বাবা। আমি লোক পাঠিয়ে টেলিটকের একটা সিম নিয়ে আসলাম। এই ছিল সূত্রপাত। তখন আপনার এই গ্রামীণ ফোনের কথা বলেন, অন্য টেলিটকের দাম ছিল, কিন্তু সেই টেলিটক পড়ে গেল, উঠে গেল গ্রামীণ ফোন। যাই হোক, এটা বিস্তারিত আলোচনা। এখন এইখানে আমি কথাটা এইভাবে নিয়ে আসি, এই সংক্ষেপে করি যে এই বিতরণ সিস্টেমে যদি কোনো বাদ দিতে পারেন কিনা জানি না। আর NTTN আর ISP দর কষাকষি মিটপাট করে দেন BTSC। কতদিন দর কষাকষি করবে তারা? এবং আমি ভোক্তা দিনের শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছি। উগান্ডা, ভুটানের নিচে, পাকিস্তানের নিচে আমার দ্রুতগতি সম্পন্ন মানে গতি কম থাকবে, এটা তো লজ্জার ব্যাপার। আমার প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে বলছে যে আমার প্রবৃদ্ধি এত, আমি বিস্ময়কর উন্নয়ন করছি, ডিজিটাল সমাজের সূত্রপাত করেছি, মহাশূন্যে স্যাটেলাইট দিয়েছি, কিন্তু আমার ইন্টারনেটের গতি সম্মুখ গতি। আজকে যে করোনা কালের একটা বড় সমস্যা হচ্ছে যে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারিনি, স্মার্টফোন ব্যবহার করতে পারিনি। শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারলো না। আমার গ্রামের বাচ্চারা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা নিতে পারছে না, কিন্তু স্মার্টফোনের উপরে যে ভ্যাট ট্যাক্স, অ্যান্ড্রয়েড ফোনের উপরে ভ্যাট, এটা কমানো যায় না? এটা কমিয়ে দেন, যাতে সাশ্রয়ী মূল্যে ডিজিটাল ডিভাইসটা হাতে থাকে তার, আর সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটটা পায়, সাশ্রয়ী মূল্যে দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট পায়। সুতরাং আমি আপনারা যারা টেকনিক্যাল লোক আছেন এখানে, সেখানে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এবং মন্ত্রণালয়কে আহ্বান জানাবো যে চ্যালেঞ্জ হচ্ছে গ্রামে মানুষকে, ঢাকার বাইরের মানুষকে কিভাবে ব্রডব্যান্ড কানেকশনে নিয়ে আসা যায় দ্রুত এবং গতিটা ঠিক করা যায়, তাই না? তো সবকিছু মিলিয়ে আমি এই কথা না বাড়িয়ে এইখানে বলবো যে ISPর যে দাবিগুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি, কিন্তু আমি মনে করি 7টা দাবি মাননীয় মন্ত্রী আপনি গভীরভাবে দেখবেন, আপনার পরামর্শদাতাদের সঙ্গে কথা বলবেন, এবং এখানে প্রাপ্যতা, সহজলভ্যতা, মানসম্মত ইন্টারনেট এবং নির্ভরযোগ্য ডিজিটাল যন্ত্রপাতি, এটা হচ্ছে জনগণের দাবি। সেই দাবিটা পূরণ করার মধ্য দিয়েই ডিজিটাল সমাজকে অর্থবহ করে তুলবেন আপনি। সুতরাং এইখানে আমি আর কথা না বাড়িয়ে মাননীয় মন্ত্রীকে আহ্বান জানাবো, যতদূর পারেন উত্তর দেন, যেটা উত্তর দিবেন না আমি কিছু মনে করব না, আপনারা নিজেরা আলাপ করে সমাধান করেন। জয় বাংলা। থ্যাংক ইউ জনাব হাসানুল হক ইনু, আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিজ এক্সেলেন্সি মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, এবং 2019 সালে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির গ্লোবাল লেভেলে জেনেভাতে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, জনাব মোস্তফা জব্বার ভাই, আপনাকে সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ বজলু ভাই। আমরা প্রায় 2.5 ঘন্টার উপরে আলোচনা করেছি এবং বহুমাত্রিক বহুমুখী আলোচনা করেছি। এই আলোচনার মধ্যে মূল প্রবন্ধগুলো পাঠ করা ছাড়াও ছোট ছোট করেও অনেকেই অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন। সবগুলো বিষয় নিয়ে কথা বলতে গেলে আসলে যে পরিমাণ সময় লাগবে সেটি অনেক। আমি সংক্ষেপে কিছু বিষয়ের উপরে
আলোকপাত করতে চাই। প্রথমত এই বিষয়টি একেবারে আমি আপনাদের সাথে একমত যে আমাদের ইন্টারনেট এটি সকল মানুষের প্রাপ্য হওয়া উচিত। ইনু ভাই একটি কথা অনেক দিন থেকে বলে আসেন যে ইন্টারনেট একটি মৌলিক অধিকার। পৃথিবীতে মেক্সিকোর মতন দেশ ইন্টারনেটকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আমি এই দাবির সাথে সম্পূর্ণভাবে একমত। আজকে থেকে না, একেবারে অনেক আগে থেকেই বলে আসছি যে ইনু ভাই যথার্থভাবে এই কথাটি বলেছে যে আজকের দিনে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করতে হবে। আমাদের জন্য এটি আরেকটু বেশি জরুরি, কারণ আমরা এরই মধ্যে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 2009 থেকে বিশেষ করে এই এখন পর্যন্ত ক্রমাগত যে কাজগুলো করছি, এই কাজগুলো সকল ক্ষেত্রে ডিজিটাইজেশনের জন্য করা। এবং আমি একটি বিষয় খুব স্পষ্ট করে বুঝি, আপনারা যারাই আলোচনা করেছেন যে কথাই বলেছেন, ডিজিটাল বাংলাদেশ যদি করতে হয় তাহলে এটা বুঝতে হবে যে ডিজিটাল কানেক্টিভিটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশের হাইওয়ে, এবং এই হাইওয়ে যদি ঠিক না থাকে তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়ে ওঠা এটি সম্ভব হবে না। এবং এই হাইওয়ে কিভাবে গড়ে উঠবে সেই বিষয়গুলো আপনারা কিন্তু এই আলোচনার মধ্যে স্পষ্ট করে তুলে ধরেছেন। এবং এর মধ্যে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে যে ইন্টারনেট আমাদের জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রধানত দুটি পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। একটি হচ্ছে ফিক্সড ব্রডব্যান্ড অথবা তারের সাহায্যে সরবরাহ করা যে ইন্টারনেট আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা প্রদান করে থাকে, আরেকটি হচ্ছে মোবাইল ইন্টারনেট। আমাদের এখানে কিন্তু মোবাইলের যে যাত্রা শুরু করা হয়েছিল 89 সালে সেই মোর্শেদ খানের আমলে, তখন এই মোবাইল 14 টাকা আউটগোয়িং, 12 টাকা ইনকামিং এই রেট দিয়ে যাতে কথা বলা করা যায় 1.25 লাখ টাকার সেট দিয়ে কিনে, সেইভাবেই কিন্তু এর প্রচলন হয়েছিল। আমরা বোধহয় ভুলে যেতে পারি না 97 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই মনোবলি ভাঙেন এবং আজকের যে অবস্থাটা সেই অবস্থাটা 97 সালের ফলাফল হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে মোবাইল কেবলমাত্র কথা বলার জন্য তৈরি হয়েছিল, সেই মোবাইল এখন ইন্টারনেটের একটি বড় বাহন হিসেবে পরিচিত হয়েছে। একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, যে বিষয়টা হচ্ছে যে ইন্টারনেটের প্রসার ঘটেছে, আমরা ভৌগোলিক কাভারেজের হিসাব করে 98% পর্যন্ত বলছি, কিন্তু আপনি যদি গুণগত ইন্টারনেটের মানের কথা বলেন অথবা আমাদের টেলকোগুলো ইন্টারনেটের যে নেটওয়ার্ক গড়ে তোলার অবস্থা দেখেন, তাহলে দেখতে পাবেন যে এটি একটি মানে কেন্দ্রীভূত অবস্থার ভিতরে বিরাজ করে। আমাদের নগরগুলোকে যদি বাদ দেওয়া হয়, জেলা শহরের বাইরে প্র্যাকটিক্যালি মোবাইলের নেটওয়ার্ক পাওয়াটা সবচেয়ে দুষ্কর একটি বিষয়। তার কারণটা হচ্ছে অত্যন্ত সহজ, আমাদের টেলকোগুলো এর বাইরে গিয়ে জনগণের কাছ থেকে আসলে ব্যবসা পাবে কিনা সেই চিন্তার জন্য কিন্তু আমাদের গ্রামাঞ্চল পর্যন্ত মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত গড়ে ওঠে নাই। এবং বিশেষ করে যেসব প্রত্যন্ত অঞ্চল আছে, পার্বত্য অঞ্চল আছে, চর আছে, হাওর আছে, বিল আছে, এইসব এলাকাতে আমাদের তিনটি প্রধান যে মোবাইল অপারেটর, তাদের অবস্থান অত্যন্ত দুর্বল। এবং সেই জায়গাটাতে আমি ধন্যবাদ দেই আমার ইনু ভাইকে, যে ইনু ভাই খুব স্পষ্ট করে একটি কথা বলেছেন যে আমরা টেলিটককে প্রকৃতপক্ষে এই সুদীর্ঘ সময়ের মধ্যে, যেখানে পুলিশ দিয়ে টেলিটকের সিম লাইন ধরে কেনানোর জন্য লাঠিচার্জ করতে হয়েছে,
সেই টেলিটকের আজকের এই দুর্দশাটা কি কারণে, আমি কারণটা একটু ব্যাখ্যা করে বলে দিই। আমি 2018 সালে যখন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তখন টেলিটকের হিসাব নিচ্ছিলাম যে তোমাদের এই দুর্গতি, এই অবস্থা কি কারণে। ওরা সিম্পলি আমাকে একটি তথ্য দিয়েছে, আপনারা যদি খোঁজ দেন গ্রামীণ ফোনের সেই সময়কাল পর্যন্ত বিনিয়োগ ছিল 40,000 কোটি টাকা, আর টেলিটকের বিনিয়োগ ছিল 3,600 কোটি টাকা। এবং কোনো ধরনের, যেহেতু একটি রাষ্ট্রীয় কোম্পানি, এই রাষ্ট্রীয় কোম্পানিতে বিনিয়োগ তো রাষ্ট্রকেই করতে হবে, এবং বিনিয়োগ করার পরে আপনি সেখান থেকে রিটার্ন আশা করতে পারেন। বিনিয়োগ না করেই যদি বলেন যে টেলিটক আমাকে লাভ দেয় না কেন, টেলিটক আমাকে এই নেটওয়ার্ক দেয় না কেন, তাহলে তো টেলিটকের প্রতি অবিচার করা হয়। সেই কারণে আমি ধন্যবাদ দিই মাননীয় প্রধানমন্ত্রীকে, যে তিনি এই 18 সালের পর থেকে আমি দেখতে পেয়েছি বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তিনি একটু ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু করেছেন, এবং এই ভিন্ন দৃষ্টিতে দেখার ফলেই কিন্তু বিটিসিএল ঘুরে দাঁড়ানোর মতন অবস্থায় দাঁড়িয়েছে, টেলিটকও ঘুরে দাঁড়ানোর মতন অবস্থায় দাঁড়িয়েছে। আপনারা টেলিটকের নেটওয়ার্ক এবং অন্যান্য জিনিস এইসব নিয়ে প্রশ্ন তুলতে পারবেন, কারণ টেলিটক সেই নেটওয়ার্ক গড়ে তুলতে পারেনি। আমরা এরই মধ্যে যেটুকু করতে পেরেছি, যেই সব জায়গাতে ওই আমাদের মাল্টিন্যাশনাল টেলকোগুলো নেটওয়ার্ক নেই, টেলিটক সেই সব জায়গায় নেটওয়ার্ক তৈরি করেছে। আমরা এসওএফ ফান্ড থেকে এরই মধ্যে প্রায় 1,000 কোটি টাকার মতন দুটো প্রজেক্ট নিয়েছি, যেটার মাধ্যমে টেলিটক হাওর, বিল, উপকূল অঞ্চল, পার্বত্য অঞ্চল এইসব জায়গাতে নেটওয়ার্ক গড়ে তুলেছে। আমি একটা দৃষ্টান্ত না দিয়ে পারছি না, এই লোকটা সামলাতে পারছি না। গ্রামের মানুষ যে কি পরিমাণ ইন্টারনেটের জন্য ক্ষুধার্ত তার প্রমাণ হচ্ছে হাওর এলাকার একটা উপজেলাতে টেলিটক যখন তার নেটওয়ার্কটা গড়ে তুললো, তাতে তাদের মানে তাদের যে ইন্টারনেটের ব্যবহার ছিল, টেলিটকের নেটওয়ার্ক গুলো আমরা এখন 4G করছি, তার নিচে না। তো 4G করার পরেও তাতে তাদের ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে 26 গুণ, এবং গ্রামের অতি সাধারণ মানুষ পর্যন্ত যেভাবেই হোক কষ্ট করে হলেও একটা কম দামি স্মার্টফোন কিনে হলো, 4G সেট কিনে হলো, অন্তত ওই চেষ্টাটা করেছে যাতে তার বাচ্চাটা অনলাইনে লেখাপড়া করার মতন একটা উপায়ে যেতে পারে। তার মানেটা হচ্ছে আমরা এই যে এতদিন পর্যন্ত একটা বিজনেস প্রপোজিশন আমাদের টেলকোগুলোকে দেখে আসছি, যে তারা নগর কেন্দ্রিক ব্যবসা করার চেষ্টা করেছে এবং সেইটাকে গ্রাম পর্যন্ত প্রসারিত করার চেষ্টাটা করা হয়নি, এবং এই যে চেষ্টাটা করা হয়নি সেটার ফলেই কিন্তু আজকে যে স্লোগানটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের নির্বাচনী অস্তাহারি দিয়েছিলেন যে গ্রামকে তিনি শহর বানাবেন, এর মানে তো এই না যে শহরের বিল্ডিং গুলো তিনি গ্রামে ট্রান্সফার করে নিয়ে যাবেন। বেসিক্যালি আমি যেটা বুঝি সেটা হচ্ছে, তিনিও বলেছেন যে শহরের যে সুযোগ সুবিধাগুলো, সেই সুযোগ সুবিধাগুলো গ্রাম পর্যন্ত পৌঁছানো। এই গ্রাম পর্যন্ত পৌঁছানোর কথা যদি বলা হয় শহরের সুযোগ সুবিধা, তাহলে আমি বলবো সবার আগে ইন্টারনেট পৌঁছানোটাই হচ্ছে গ্রামে শহরের সুবিধাটা পৌঁছানো। এবং এই পৌঁছানোর জন্য আমি কৃতজ্ঞতার সাথে আজকে আপনাদের সবার সামনে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে টেলিটককে সর্বশেষ 2,104 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন করেছেন, এবং তিনি আমাকে একদম সরাসরি বলে দিয়েছেন যে এই টেলিটকের সম্প্রসারণ যা হবে তার সবটাই কিন্তু গ্রামাঞ্চলে হতে হবে। ঠিক একইভাবে তিনি বিডিসিএল এর যে প্রকল্প অনুমোদন করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু একই কথা বলেছেন, এই সবগুলো যেন গ্রামাঞ্চলে হতে থাকে। এবং আমরা ডিটারমাইন্ড যে আমরা অবশ্যই টেলিটক বিডিসিএল কে রাষ্ট্রীয় কোম্পানি হওয়া সত্ত্বেও গ্রামেই নেব, কারণ আমাদের গ্রামে ব্যবসা কি আছে না আছে এটা বোধহয় আমাদের টেলকোগুলো ঘরে বসে থেকে হিসাব করে, তারা মাঠে গিয়ে হিসাব করে না। আমরা কিন্তু মাঠে নেটওয়ার্ক নিয়ে গিয়ে রেজাল্ট পেয়েছি যে আসলে এখন যদি সামনের দিনের কথা চিন্তা করেন, শহর এলাকার চাইতে অনেক বেশি ইন্টারনেট ব্যবহৃত হবে বাংলাদেশের গ্রামাঞ্চলে।
বাংলাদেশের সাধারণ মানুষ এখন ইন্টারনেটের সুবিধাগুলো বুঝে, ইন্টারনেটের প্রয়োজনীয়তাটাকে বুঝে, এবং তাদের কাছে আমাদের ইন্টারনেট পৌঁছানোটা অত্যন্ত জরুরি। এবং আরো একটি বিষয় যেটা, সেটা হচ্ছে তারা এক সময়ে কেবলমাত্র ফোনে কথা বলার জন্য, আমি দেখেছি আমার গ্রামে জেলে ধাওয়ারের মাঝখানে থেকে মোবাইলে এই বউয়ের সাথে কথা বলার জন্য 1000 টাকা খরচ করে ফেলেছে, অথবা মাছ বিক্রি করার জন্য ভৈরবের আড়তে কথা বলার জন্য অনেক টাকা খরচ করে ফেলেছে। নিগারিকে মাছ দেওয়ার আগে দাম আগে জেনে নিয়েছে। সে কিন্তু এখন সেই জায়গায় ইন্টারনেটের ব্যবহার শুরু করেছে। এবং আমরা যেভাবেই বলি না কেন, একটা অক্ষমতার জায়গাটা আছে গ্রামাঞ্চলে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই স্মার্টফোন ব্যবহার করার জন্য যে দক্ষতাটুকু দরকার, এই দক্ষতাটুকু আমাদের বয়স্ক জনগোষ্ঠী, যেটা বিশেষ করে গ্রামে, তাদের সেই দক্ষতাটা হয়তো নেই, কিন্তু তাদের বুদ্ধির অভাব নেই। তার নিজের নাই, কিন্তু তার নাতি নাতনির আছে, ছেলেপুলের আছে, অথবা বন্ধু বান্ধবের আছে। অতএব সেই কাজটা কিন্তু সে ওইভাবে সম্পন্ন করে ফেলে। এবং আমরা এইবার এই ভাতা বিতরণ করতে গিয়ে, আমাদের একটি প্রতিষ্ঠান আছে নগদ, আমরা উপবৃত্তি বিতরণ করতে গিয়ে গ্রামের সবচেয়ে তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা লক্ষ্য করে দেখেছি যে যিনি বাটন টিপতে পারেন না, তার মোবাইলে টাকা পাঠিয়েও তিনি কিন্তু টাকা ক্যাশ আউট করে সেই টাকাটা তিনি ভোগ করতে পেরেছেন। ফলে এই জায়গাটাতে আমি স্পষ্টভাবে এইটুকু বলতে চাই যে আমরা আমাদের রাষ্ট্রীয় দুটো প্রতিষ্ঠান, এই দুটো প্রতিষ্ঠান কিন্তু সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে ওই যে প্রধানমন্ত্রী গ্রামকে শহর বানানোর জন্য ডিজিটাল হাইওয়ে তৈরি করা এই কাজটি করছে। এবং একই সাথে আপনারা এটি লক্ষ্য করবেন যে গ্রামের মানুষের কাছে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা সেবা পৌঁছাবে, তার তো কানেক্টিভিটি ছিল না। এবং কানেক্টিভিটি কতদূর পর্যন্ত তারা পেয়েছেন? বড়জোর সর্বোচ্চ উপজেলা পর্যন্ত, এবং সেই কানেক্টিভিটিটাও বিটিসিএল নিয়ে গিয়েছিল জেলা উপজেলা পর্যন্ত। আমরা কেবলমাত্র ইনফোসরকার 3 দিয়ে প্রথমবারের মতন ফার্স্ট ফেজে 2800 ইউনিয়নে এবং আরেকটা এসওএফ ফান্ড থেকে 616টা দুর্গম ইউনিয়নে আমরা কানেক্টিভিটি পৌঁছেছি, যেটা এখনো কার্যকর হয়নি। ফলে আমি আইএসপি কে যদি বলি যে তুমি গ্রামে আমাকে এই কানেক্টিভিটিটা দাও, সেটা এই মুহূর্তে আইএসপি দিতে পারবে না, কারণ এখনো পর্যন্ত তো সেটা সক্রিয় হয়নি। যদিও ইনফ্রাস্ট্রাকচার 3 প্রকল্প শেষ হয়ে গেছে, কিন্তু সামহাও কিছু টেকনিক্যাল কারণে ওই সার্ভিসটাকে আসলে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তবে এটা সত্য যে আমরা ওই জায়গাটার ক্ষেত্রেও এইটুকু আমি এশিওর করতে পারি যে 21 সালের ভিতরে আপনারা অন্তত ইউনিয়ন পর্যন্ত এমন কোন ইউনিয়ন বাংলাদেশে পাবেন না, চরে হোক, দ্বীপে হোক, অথবা হাওরে হোক, যে ইউনিয়নে আপনি ফাইবার অপটিক্স কানেক্টিভিটি পাবেন না। এই যে কানেক্টিভিটির জায়গাটা, এটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, আমি ইনফ্রাস্ট্রাকচারে যদি দিতে না পারি, তাহলে হাকিমকে কেমন করে বলবো, হাকিম আমার ইউনিয়নের মধ্যে তুমি আমাকে ইন্টারনেট সেবা দাও। এবং আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, এইবার আমরা যখন এই করোনার সময় কাটাতে গেলাম, তখন গ্রামের থেকে যে পরিমাণ রিকোয়েস্ট আসছে ইন্টারনেট এবং ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়ার জন্য, দ্রুতগতির ইন্টারনেট দেওয়ার জন্য, সেইটি কিন্তু আমি এর আগে কখনো অভিজ্ঞতাই অর্জন করি নাই। এবং এই কারণে আমি আসলে আমাদের টেলকোগুলোকে একেবারে হাত জোর করে বলেছি যে তোমরা তোমাদের যে সার্ভিসটা আছে এটাকে 4G তে উন্নীত করো। আমি ধন্যবাদ দেই বিশেষ করে রবি এবং গ্রামীণ, এই দুটি প্রতিষ্ঠানই তাদের যে টাওয়ারগুলো তারা সবগুলোকে কিন্তু 4G তে রূপান্তর করেছে। এবং এইটি করতে গিয়ে যেই জায়গাটার মধ্যে সংকট আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে 4G সার্ভিস দিলে কি হবে যদি সেইখানে আপনার আসলে 4G হ্যান্ডসেট না থাকে, তাহলে তো সেই সার্ভিসটা দিতে পারবে না। এবং এইটার ক্ষেত্রেও যে প্রশ্নগুলো উঠেছেন, প্রথমত হচ্ছে যেটা, সেটা হলো আমরা ইয়েতে মতিনের প্রেজেন্টেশনে দেখেছেন, আমরা কিন্তু টোটাল বাংলাদেশের যে মোবাইল হ্যান্ডসেট ডিমান্ড এখন যে মার্কেটের
তার মোর দেন 65% অন এভারেজ আমরা কিন্তু বাংলাদেশে উৎপাদন করি। উৎপাদন বলতে আমি সংযোজনও বলছি, স্যামসাং এর মতন কোম্পানি থেকে শুরু করে কমপক্ষে 5টা বিদেশি কোম্পানি এইখানে উৎপাদন করে, এবং স্যামসাং বাংলাদেশে 5G সেট পর্যন্ত উৎপাদন করে, যেই সেট তারা এখন রপ্তানি করে, এবং বাংলাদেশ তাদের একটি উৎপাদনের কেন্দ্র। কারণ বাংলাদেশে যে সেটগুলো তৈরি হয় তার গুণগত মান তাদের অন্যান্য ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্ট আছে তার চেয়ে অনেক ভালো। তার মানে হচ্ছে বাংলাদেশ এখন যে 13টা প্রতিষ্ঠান এই হ্যান্ডসেট তৈরি করছে, সেই হ্যান্ডসেট গুলোর ফলে কিন্তু আমি ম্যাক্সিমাম 2022 সাল পর্যন্ত ধরবো। 22 সালের পরে আমাদের প্র্যাকটিক্যালি কোনো মোবাইল সেট আমদানি করার প্রয়োজন হবে না। এবং আমাদের এখানে এই উৎপাদন করার বেনিফিটটা যেটা হয়েছে সেটা হচ্ছে এইখানে কিন্তু সরকার তাদেরকে যে বেনিফিট গুলো দেয়, সেই বেনিফিট গুলোর ফলেই কিন্তু এই 2-3 হাজার টাকা দামে স্মার্টফোন এবং 4G সেট পাওয়া যায়। এটা আমদানি করে কোনো কালেই আমরা এই দামে কখনোই জনগণের কাছে এটা দিতে পারতাম না। সুতরাং এক সময় আমাকে যখন তারা আমাদের এই টেলকোগুলো 4G সেটের 4G নেটওয়ার্ক করার কথা বলছে, তখন প্রশ্ন তুলেছিল যে আমাদের সেটের অবস্থা কি হবে। এখন কিন্তু দেখেন বাংলাদেশে 4G সেটের শতকরা 85% আমরা বাংলাদেশে তৈরি করি। তার মানে হচ্ছে আমার বাকি যেটুকু আছে এইটুকু পূরণ করাটা আমার জন্য আদৌ কোনো কঠিন কিছু না। বরং যে সেটগুলো এখন বাইরে থেকে আসে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে চোরাই অথবা লাগেজে করে আসে, এবং সেই কারণেই আসলে এই পার্সেন্টেজের এইটুকু দূরত্ব রয়ে গেছে। বৈধ সেটের কথা যদি ধরেন তাহলে আমাদের কিন্তু প্রায় শতকরা 80% দেশের মোবাইল সেট আমরা কিন্তু দেশেই উৎপাদন করতে পারি। এবং আমি এখনো দেখতে পাচ্ছি আমার কাছে আরো কমপক্ষে 4-5টা বিদেশি বড় বড় প্রতিষ্ঠান জাস্ট অপেক্ষা করছে যে তারা বাংলাদেশে মোবাইল সেট উৎপাদন করবে। এবং তারা এমনকি এটি চিন্তা করেছে যে বাংলাদেশের নিজস্ব বাজার না, বাংলাদেশের আশেপাশে যেসব দেশগুলো আছে বা পৃথিবীতে যেসব দেশ আছে, যেমন নেপাল, ভুটান, এই দুটো দেশ কিন্তু বাংলাদেশের পণ্যকে সবচেয়ে বেশি স্বাগত জানায়। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে আমাদের একটি প্রতিষ্ঠান নেপালে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে, এবং নেপালিরা তাতে বলে দেয় তোমরা ওইখানে একটু বাংলা লিখে দিও যাতে বোঝা যায় যে এটা বাংলাদেশের পণ্য। তার মানেটা হচ্ছে বাংলাদেশের পণ্য এটি তাদের উপলব্ধি করার যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু আছে। অর্থাৎ আমাদের এই দিক থেকে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের অবকাঠামোগত দিক থেকে যে দুর্বল অবস্থানের কথা আমরা এতদিন যাবৎ চিন্তা করে আসছি, সেই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করার চেষ্টা করছি। এবং আমি খুব যথার্থভাবে বিনুভাইয়ের বক্তব্যকে সমর্থন করি যে এই জায়গাগুলোতে যেই সব জায়গাতে বাণিজ্যিক প্রতিষ্ঠান যাবে না সেই সব জায়গাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তার ভূমিকা পালন করতে হবে এবং এটা করতে দিতে হবে। এবং সেই কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জাস্ট টাকার অঙ্কে, মুনাফার অঙ্কে অথবা কি কামাই করলো সেই অঙ্কে হিসাব করলে হবে না। আমার সৌভাগ্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দিকটা দেখছেন, কারণ আমার স্পষ্ট দৃষ্টান্ত হচ্ছে আমার টেলিটকের এক প্রজেক্ট। এই প্রজেক্ট আমাদের এই একনেক মিটিংয়ে গিয়ে প্রবলভাবে সমালোচিত হয়ে প্রত্যাখ্যান হয়ে যখন আসছে, তখন প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন চিন্তা করেন না, এটাকে একটু রিভিউ করে রিভাইজ করে আপনি প্লেস করেন, আমি টেলিটকের প্রজেক্ট অবশ্যই অনুমোদন করব। এইটুকু শুভেচ্ছা ওনার আছে। এবং সেই কারণে আমি মনে করি যে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারের যে জগৎটা আছে সেই জগৎটা আমরা মনে হয় তেমন কোনো অসুবিধার ভিতরে কাটাবো না। এখন যে আলোচনার মধ্যে আসছি আমরা 2G, 3G, 4G, 5Gর কথা বলছি, বস্তুত পক্ষে 2Gর দিন সম্ভবত ফুরিয়ে আসছে, 3Gর দিনও বোধহয় ফুরিয়ে আসছে। আমাদের টেলকোগুলোকে ইতিমধ্যেই তারা উপলব্ধি করেছে যে 4G হচ্ছে প্রকৃতপক্ষে ফিউচার এবং 4Gর মধ্যে তাদের থাকতে হবে। তার কারণ হচ্ছে 4Gতে ভয়েসকে যেমনি করে উন্নত করা যায় তেমনি করে হাই স্পিড ইন্টারনেটে প্রোভাইড করা যেতে পারে। এই ক্ষেত্রে একটি কমন অভিযোগ অলমোস্ট আমরা প্রত্যেকের কাছ থেকে পাই, সেটি হচ্ছে আমাদের মোবাইল অপারেটরদের
সার্ভিস কোয়ালিটি, এটি কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে না। এবং এই প্রত্যাশা পূরণ করতে না পারার পেছনে আমি খুঁজে বের করে দেখেছি তাদের সব কিছুর ক্ষেত্রে আন্তরিকতা এবং সমস্ত কিছুই আছে, একটা জায়গায় গেলে তারা সব থমকে দাঁড়ায়। যখন তাদেরকে বলা হয় স্পেকট্রাম কিনো, তখন কিন্তু তারা আগাইতে চায় না। এবং স্পেকট্রামের অ্যালোকেশনের কিন্তু কোনো অভাব নাই ভাই, আমাদের স্পেকট্রামেরও অভাব নাই, কিন্তু যেটা আছে এটা কিছুটা সত্য। যারা এটা আমাদের টেলকোগুলো অভিযোগ করে থাকে, আমাদের স্পেকট্রামের দাম বেশি। আমাদের স্পেকট্রামের দাম কমানোর জন্য একদম আমি স্পষ্ট করে বলতে পারি, আমি অর্থ মন্ত্রণালয়ে হাতে পায়ে ধরে পর্যন্ত আমি চেষ্টা করেছি যে এটা কমানো দরকার। কিন্তু আমাদের ব্যুরোক্রেসির একটা অ্যাটিটিউড আছে যে যেই জায়গা থেকে খুব সহজে টাকা আদায় করা যায় এই জায়গাটার উপরেই আসলে চাপটা একটু বেশি পড়ে। সেই কারণে যে এটা তো একটা ফিক্সড খাত, অতএব এখানে 2 টাকা দাম বেশি দিয়ে রাখলো, এটা তারা নেবে, অতএব টাকাটা আদায় করবো। ঠিক সেম কেস ঘটেছে ভ্যাটের ক্ষেত্রে। ভ্যাটের ক্ষেত্রে মোহিত ভাই যখন ছিল তখন তিনি অর্ডার দিয়ে গেলেন যে ইন্টারনেটের উপরে সর্বসাকুল্যে একমাত্র লাস্ট স্টেজে কনজিউমার স্টেজে 5% ভ্যাট হবে, যেটা 15% ছিল, এবং এর আগের স্টেজগুলোতে ভ্যাট থাকবে না। উনি কাগজে লিখে দিয়ে এনবিআর এর চেয়ারম্যানের কাছে দিলেন, অথচ এটা দেখা গেল পরবর্তীকালে আর একটু জটিল হয়ে গেল। ইউজার পেনে গিয়ে 5% আর তার আগে পর্যন্ত হচ্ছে 15%। পরে দেখা গেল আইএসপি গুলো আগে যেটুকু রিবেট টিবেট দিয়ে 15% থেকে যা পে করতো তার চাইতে বেশি গুণ এখন তাকে পে করতে হয়। আলটিমেটলি তারপরও লড়াই করতে করতে গিয়ে দেখা গেল তারা যেটা করে দিল সব ক্ষেত্রে আরো 5% ভ্যাট বসায় দিয়ে দিল। যেটা আমরা উপকারের জন্য মোহিত ভাইকে দিয়ে করাইতে পারছিলাম সেইটা এখন রীতিমতো ডলার কাটায় পরিণত হয়েছে। যে 15% ভ্যাট যদি থাকতো তাহলেও কিন্তু আমার এই কস্টটা অনেকটা কমে আসতে পারতো, পার্টিকুলারলি আইএসপি গুলোর ক্ষেত্রে। তো যাই হোক, এই যুদ্ধ অব্যাহত আছে। আমি এইটুকু আশ্বস্ত করব যে আমি চেষ্টা করছি বারবার যাতে এই জিনিসটা বোঝানোর জন্য, মূল থিমটাই আসলে বোঝানো সম্ভব হয় না। ইন্টারনেটকে যদি আমরা বুঝাইতে পারতাম যে এটা মৌলিক অধিকার, তাহলে বোধহয় বাকি সকল ক্ষেত্রেই আমরা এই মৌলিক অধিকার হিসেবে তার প্রতি কতটা গুরুত্ব দেওয়া দরকার এটা রাষ্ট্রের সকল স্তরে বোধহয় আমরা এটাকে প্রমাণ করতে পারতাম। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে সেই জায়গাটা এখনো যেতে পারি নাই। আমরা এর পরের আলোচ্য বিষয় ছিল যেগুলো, সেটি হচ্ছে 5G সংক্রান্ত। 5G বিষয়টা আমার কাছে এইরকম, নুরুল কবির আছে, নুরুল কবিররা আমি একটু ধন্যবাদ দিতে চাই। 18 সালে আমি মন্ত্রী হওয়ার পরপরই প্রথমে আমাকে ও একদম বগল দাবা করে এক ধরনের ভাইয়ের অধিকার নিয়ে জোর করে আমাকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিয়ে গিয়েছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনে বিদেশ সফরের মধ্যে সবচেয়ে সাকসেসফুল একটা সফর ছিল 2018 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। কারণ সেখানেই প্রথম আমরা 5G সম্পর্কে ডেমনস্ট্রেশন দেখলাম, কথা বললাম, অন্যদের সাথে আলোচনা করলাম এবং সমস্ত কিছু করলাম। করার পরে ফিরে এসে 18 সালের জুলাই মাসে কিন্তু আমরা টেস্ট করলাম যে আমাদের এখানে 5G মোবাইল কানেক্টিভিটি চলতে পারে কিনা, এবং আমরা সাকসেসফুলি সেটা টেস্ট করতে সক্ষম হলাম। এবং এরই মধ্য দিয়ে কিন্তু আমাদের আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে আছে যে 5G আমরা লঞ্চ করব। আমরা, হ্যাঁ, আমি এটা ভালো করে জানি, নুরুল কবিরও জানে, আমরা আপনারা যারা আছেন তারা প্রত্যেকে জানে 5G নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিতর্ক আছে, ভালো কি মন্দ কি এইসব নিয়ে প্রশ্ন আছে, দেন পদ্ধতিগত বিষয় আছে, 4Gর সাথে 5G করব, কোন ব্যান্ডউইডটা বেটার হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা আছে। এই আলোচনা চলাকালীন সময়ের মধ্যেও আমরা মনে করি যে যদি শুরুটা না করি তাহলে কোনোভাবেই এর ভেতরে প্রবেশ করতে পারবো না। অতএব শুরু করার জন্য 2021 সালের মধ্যে আমরা 5G লঞ্চ করব, এবং এই 5G লঞ্চ করাটা এগেইন আমরা যাকে সবার আগে হাত ধরায় আনতে পারছি সেটা হচ্ছে টেলিটক। টেলিটকের মাধ্যমে আমরা এই ডিসেম্বরের আগেই আমরা 5G লঞ্চ করব, এবং আমরা অত্যন্ত আনন্দিত
যে 5G টেকনোলজি যারা সারা দুনিয়ায় বাজারজাত করেন তারা প্রত্যেকেই আমাদের এই টেলিটকের সাথে হাত মিলাতে সম্মত হয়েছে যে আমরা যে পরীক্ষামূলকভাবে 5G লঞ্চ করব তার সবগুলোতেই তারা অংশগ্রহণ করবে। এটা আমার মনে হয় যে আমাদের দেশের টেলকোগুলোর জন্য একটা দারুণ অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। প্রাথমিকভাবে ঢাকা শহরেই আমরা এইটাকে করব এবং এরই মধ্যে আলোচনায় কেউ একজন 5G সম্পর্কে যে ধারণাটা দিয়েছেন আমার কাছে মনে হয় যে এই ধারণাটা আমার খুব পছন্দ হয়েছে। 5G কে কিন্তু আমি একেবারে মোবাইল টেকনোলজির এই কনজিউমার প্রোডাক্ট হিসেবে গণ্য করি না, কারণ আমাদের দেশের যারা মোবাইল ইউজার তারা এই দৈনন্দিন জীবন এমনকি একটু হাই স্পিড ইন্টারনেটের জন্য, ইউটিউব ব্রাউজ করার জন্য, ফেসবুক ব্রাউজ করার জন্য বা অন্য কিছু করার জন্য তারা আপনার 5Gর দিকে যাবে, ঘটনা বোধহয় সেই রকম না। 5Gটাকে বলেছেনই বোধহয় কেউ, এটা আমার শব্দ, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল পণ্য, অর্থাৎ এর সাথে শিল্পের সম্পর্ক আছে এবং এই শিল্পের সম্পর্ক আছে বলেই শিল্পের সমৃদ্ধির সাথে 5Gর সম্পর্কটা আছে। আমরা খুব স্পষ্ট করে জানি, আমি থাইল্যান্ডের খোঁজ নিচ্ছিলাম, থাইল্যান্ড আমাদেরকে বলেছিল যে আমরা যখনই বিদেশি ইনভেস্টররা আসে তারা এসে আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কি আমাকে 5G দিতে পারবা। আমরা সেই কারণেই কিন্তু 5Gর উপরে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ঠিক একইভাবে আমরা কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন 100-র মতন স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, তার মধ্যে মিরেশ্বরাই এবং আরো 4টা মোট 5টা স্পেশাল ইকোনমিক জোনে আমরা নেটওয়ার্ক গড়ে তুলছি। আমাদের বিডিসিএল সেই কাজটা করছে। আপনারা শুনলে খুশি হবেন, 5টাতেই আমরা 5G প্রভিশন রাখছি। যখন যে এই জায়গা থেকে 5G চাইবে আমরা সেই স্পেশাল ইকোনমিক জোনে আমরা 5G দিতে পারবো। 100টাতেই যদি চায় এবং আমরা বিডিসিএল থেকে যদি করি, বিডিসিএল স্পষ্টভাবে আমি রফিকুল মতিনদের নির্দেশ দিয়েছে তুমি 5G ছাড়া কোনো কানেক্টিভিটি তৈরি করবে না। অতএব এই 5G সহ আমরা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক যেটা আছে, ইন্ডাস্ট্রি যে অবস্থায় দাঁড়াবে সেই জায়গাটাতে আমরা 5Gর কানেক্টিভিটি দিব। এখন আমাদের টেলকোগুলো কি করবে, আমরা এইটুকু নিশ্চিত করেছি, সেটি হচ্ছে যে হ্যাঁ 5Gর জন্য সেপারেট ব্যান্ডউইথের প্রয়োজন হবে এবং এর আগে নানাভাবে নানা রকমের নীতি এবং গাইডলাইন এগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে। অনেকেই এইসব গাইডলাইন নিয়ে সমালোচনা করেছেন এবং এই সমালোচনাগুলোর অনেকগুলোই ভিত্তি আছে, অনেকগুলোই গুরুত্বপূর্ণ যেগুলো পরিবর্তন করার দরকার আছে। আমার এখানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় আছে। আমরা বিটিআরসির পক্ষ থেকে পুরনো আবর্জনা পরিষ্কার করার জন্য কি পরিমাণ চেষ্টা করতেছি এটা আপনারা যদি একটু বিটিআরসির ভেতরের খবর নেন তাহলে হয়তো টের পাবেন। কারণ হচ্ছে এই যে বললেন এত স্তর, ইনোভাই যে কথাটি বললেন যে এত স্তরে আপনার এটাকে বিভাজন করে কি কারণে আমাকে এই নেটওয়ার্ক পৌঁছাতে হবে, কি কারণে ইন্টারনেট পৌঁছাতে হবে, কি কারণে ভয়েস কল পৌঁছাতে হবে, এগুলার কি আদৌ প্রয়োজন আছে কিনা, এগুলো আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং উত্তরাধিকার সূত্রে এমন ভাবে পেয়েছি গলার মধ্যে ফাঁসি দেওয়া পর্যন্ত এগুলা লাইসেন্স দেওয়া আছে 2027 সাল পর্যন্ত। এই যে লাইসেন্স গুলো 2027 সাল পর্যন্ত দেওয়া আছে, এই গলার ফাঁস দূর করার জন্য আমরা কিন্তু ILTDS পলিসি পরিবর্তন করছি এবং আমরা নীতিগতভাবে বিডিআরসি, আমাদের মিনিস্ট্রি এবং আমাদের উপদেষ্টা সহ আমরা একমত হয়েছি যে এত স্তর থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই এবং এত স্তরগুলোকে আমরা বিলুপ্ত করে এটাকে এমনভাবে নিয়ে আসব যাতে এই যে ভেটের বোঝা যেরকম ভাবে বাড়ে, কষ্টের বোঝা যেরকম ভাবে পাবে, তার সেগুলো যেন না থাকে সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা করব। আমাদের প্রাইসিং এর ক্ষেত্রে যে কথাগুলো বলা হয়েছে, আমরা কিন্তু দীর্ঘদিন একেবারে বলতে পারি যুদ্ধ করে এই আইএসপির জন্ম থেকে আরম্ভ করে ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রাইসিং এবং অন্যান্য কিছু নিয়ে যেসব জটিলতার মধ্যে ঢুকিয়েছি তার মধ্যে সবচেয়ে বড় জটিলতা ছিল প্রাইস।
এক একজন এক এক প্রাইসে এক এক জায়গায় এক একভাবে বিক্রি করতো এবং একই সাথে আইএসপি গুলো নানা রকমের জটিলতায় পড়তো। কারণ কি, আইএসপি গুলো আইআইজি একরকম রেট চার্জ করতো, এনডিটিএন গুলো একরকম চার্জ করতো। এই সামগ্রিক পরিস্থিতিটাকে কিন্তু এখন একটি সমন্বিত রূপ এসছে। এখনো তার ফলাফলটা আপনারা দেখতে পান নাই। আমরা এক দেশ এক রেট বলে যেমনি করে আইএসপি গুলোর রেট ফিক্স করে দিয়েছি, ঠিক তেমনি করে তার আগে এনটিটিএন সহ অন্যান্য যারা আছে তাদের রেট গুলো ফিক্স করে দিয়েছি। তবে অনেকে এই প্রশ্নটা সাথে সাথেই করবেন যে রেট তো ফিক্স করে দিয়েছেন, আমারে বলবে 5 Mbps স্পিড দেব, দেওয়ার সময় দিবে 1.5 Mbps, অথবা দেখা গেল আমার 7 দিনই ইন্টারনেট বন্ধ হয়ে বসে রয়েছে, তখন আমি কি করব? আমরা কিন্তু এখানে কোয়ালিটি অফ সার্ভিসের গাইডলাইনও তৈরি করেছি। এই দুটো জিনিস আমরা করার ফলে আশা করছি যে আমরা 1 সেপ্টেম্বর থেকে এটা প্রয়োগ করা শুরু করব। রাতারাতি যে আমরা পুরো দেশব্যাপী এটাকে সম্পূর্ণভাবে প্রয়োগ করতে পারবো এই প্রত্যাশা আমি করি না, সময় লাগবে। কিন্তু আমরা এটাকে সাকসেসফুলি করার জন্য যত প্রচেষ্টা গ্রহণ করা দরকার, এমনকি প্রশাসনকে যুক্ত করা দরকার, সেই জায়গাটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট যাতে একটা মানে কাঠামোর মধ্যে আসে, সেই জায়গাটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। এবং এরপরে যেই জায়গাটা থেকে যাবে সেই জায়গাটা তো হচ্ছে আমার মনে হয় সেটা মোবাইল ইন্টারনেট। আমরা মোবাইলের জন্য ভয়েস কলের রেট আমরা ফিক্স করে দিতে পেরেছি, কিন্তু ইন্টারনেটের রেট কিন্তু ফিক্স করা নয়। ফলে ইন্টারনেটের প্যাকেজগুলো এক এক রকম হয় এবং দেখা গেল আমি একদিন লক্ষ্য করেছি যে কেউ একজন একটা প্যাকেজ দিয়েছে 10 Gbps, মেয়াদ 3 দিন। আমি হিসাব করে দেখলাম 3 দিন সে 24 ঘন্টাও যদি আপনার এই ইউটিউবে বসে থাকে তাহলে 10 Gbps এর কতটুকু সে ইউজ করতে পারবে? তার অর্থ হলো যে সে 3 দিনের পরে গিয়া হয়তো 2 Gbps ইউজ করবে আর 8 Gbps প্র্যাকটিক্যালি উদ্বৃত্ত থেকে যাবে। একসময় তাদের একটা নিয়ম ছিল যে তারা যে এইটুকু থেকে যায় সেটুকু পরবর্তী প্যাকেজের সাথে যুক্ত করত, এখন এইটাও বাদ দিয়ে দিয়েছে। তার সাথে আপনারা তো এই বিষয়টা জানেনই যে আমাদের প্রচুর পরিমাণ কল ড্রপ, একটা কল ফিনিশ করতে 4 বার 5 বার কল করতে হয় এবং তারপরেও সেই কলটাকে ফিনিশ করা যায় না। এই সামগ্রিক পরিস্থিতিগুলো কিন্তু আমরা অত্যন্ত সচেতনভাবে পর্যবেক্ষণ করেছি। বিটিআরসি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং ইতিমধ্যেই 2টা কমিটি এইখানে কাজ করছে যাতে আমরা এই যে জায়গাগুলোর মধ্যে ক্রাইসিস গুলো রয়ে গেছে সেই ক্রাইসিস গুলো যেন আমরা অতিক্রম করতে পারি। আমি প্রত্যাশা করব সহসাই যাতে এখান থেকে আমরা কিছু আউটপুট জনগণের জন্য দিতে পারি। একই সাথে আমরা এই জাস্ট গতকাল আমি একটা এস্টিমেট দিয়েছি এবং সেই এস্টিমেট আমি আজকে এইটুকু বলতে পারি এই সভাতে যে আমাদের 5Gর জন্য পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ যেমন 460 মেগাহার্টজের আমাদের ব্যান্ডউইথ রয়ে গেছে, তার মধ্যে আমরা 60 টেলিটককে পরীক্ষামূলকভাবে 5G করার জন্য দিয়ে দিলেও 400 মেগাহার্টজ থাকবে, যেটা আমরা টেলকোগুলোকে দিতে পারবো। এবং আমি একদম স্পষ্টভাবে বিটিআরসি কে এইটুকু অনুরোধ করেছি যে তারা যেন এই বছরের মধ্যে 5Gর স্পেকট্রাম নিলামটা সম্পন্ন করে এবং 5Gর গাইডলাইন এবং অন্যান্য বিষয় নিয়ে যেসব প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিটিআরসি এখন সচল সজীব একটি প্রতিষ্ঠান। কোনো গাইডলাইন প্রকৃতপক্ষে বিটিআরসির কাছে আমরা পেন্ডিং রাখতে দেই না। আমাদের যদি সময়টা লাগে একটা গাইডলাইনের ক্ষেত্রে যদি 2 টাকা 4 টাকার এদিক সেদিক করতে হয়, তখনই আমাকে এটাকে অর্থ মন্ত্রণালয়ে পাঠাইতে হয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আমি ওইটাকে কিছু করতে পারি না। তো এইসব জটিলতার পরেও আমরা প্রত্যাশা করি যে আমরা 5G লঞ্চ করার, অর্থাৎ আমাদের টেলকোগুলো যখন লঞ্চ করবে তার আগে স্পষ্ট একটা গাইডলাইন 5G সংক্রান্ত থাকবে। এবং একটা বিষয় সবাই মনে রাখেন, আমরা যেরকম ব্রডব্যান্ডের প্রাইসিং এর ক্ষেত্রে নির্ধারণ যখন করেছি তখন স্টেক হোল্ডার যারা আছে তাদের প্রত্যেকের সাথে কথা বলে
এবং তাদের পূর্ণ সম্মতিতে সর্বসম্মতিক্রমে কিন্তু আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়েছি। আমরা আশা করি টেলকোগুলোর ক্ষেত্রে প্রাইসিং থেকে কোয়ালিটি অফ সার্ভিস এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা 5Gর গাইডলাইন সহ সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে তাদের সম্মতি নিয়ে সর্বসম্মতিক্রমে আমরা এমন কিছু করব যাতে কেউ মনে না করে যে আমি লেফট বিহাইন্ড এবং তাকে বাদ দিয়ে আমরা কোনো অবস্থাতেই কোনো কিছু করতে চাইব না। এই যে সামগ্রিকভাবে ইন্টারনেট গভর্নেন্স ফোরাম আজকে এই স্বল্প সময়ের ভিতরে যে আলোচনাগুলো করেছে, এই আলোচনাগুলো আমি স্বাগত জানাবো যে বজলু ভাই অথবা অনু কেউ না কেউ এটাকে কম্পাইল করবে এবং কম্পাইল করে তাদের যে রিকমেন্ডেশনস অথবা ফাইন্ডিংস ইভেন সমালোচনা, আমি এইটুকু আশ্বস্ত করতে পারি দুজনেই দুজনের এখানে যারা আলোচনা করেছেন তারা প্রায় সবাই জানেন সমালোচনা সহ্য করার ক্ষমতাটা আমার আছে, এটি গ্রহণ করার ক্ষমতা আমার আছে এবং আমি অন্তত পক্ষে হাসি মুখে নিতে পারবো যে ইয়েস এটা গুড সাজেশনস অর্থাৎ এই চমৎকার সাজেশনসটা আমরা নেব। এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি আমার এই 3-3.5 বছরের অভিজ্ঞতা থেকে আমরা অ্যামটপ থেকেও ঠিক সেই সহযোগিতাটা পেয়ে আসছি। আমাদের অ্যামটপের দুই প্রান্তে দুইজনকে আমি দেখতে পাচ্ছি। নুরুল কবির যখন ছিল তখন তো একেবারে বন্ধুর মতন ভাইয়ের মতন সেই সম্পর্কটা আমাদের মধ্যে ছিল আগে থেকে, এটা অ্যামটপে যাওয়ার জন্য না, অ্যামটপের বহু আগে থেকে ছিল। এখনো পড়ার সাহেবের সাথে ঠিক একই সম্পর্ক আমরা বিরাজ করি। ফলে আমরা কিন্তু একটা পরিবারের মতনই কাজ করি। এর মধ্যে আমাদের স্বার্থ ভিন্নমুখী থাকতে পারে, আমাদের সমস্যা ভিন্নমুখী থাকতে পারে, কিন্তু যখনই চেষ্টা করি তখনই চেষ্টা করি এগুলোর যেন একটা সমাধান সর্বসম্মতিক্রমে গ্রহণ করা যায়। এবং আমি খুব দৃঢ়তার সাথে মনে করি যেটি ইনোভার বক্তব্য যে এই ইন্টারনেট মৌলিক অধিকার, তার সাথে আমি মনে করি এই মৌলিক অধিকার জনগণের কাছে, প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়াটা এটি রাষ্ট্রের দায়িত্ব। এবং রাষ্ট্রকে এটি সরকারি খাত হোক বেসরকারি খাত হোক যার মাধ্যমেই হোক পৌঁছে দেওয়াটা, এটি যদি আমরা করতে না পারি তাহলে আমরা আমাদের অঙ্গীকার থেকে আসলে বঞ্চিত হব। এবং একই সাথে যে বিষয়টি নিয়ে আপনারা আজকে আলোচনা করছেন, আমিও দীর্ঘদিন যাবৎ এই একই কথা বলে আসছি। আমার যারা সঙ্গী সাথী আছেন তারা জানেন সেই আজকে যখন এক দেশ এক রেট ঘোষণা করছি, আমার মনে আছে আমি সেই দিন দেখলাম আমার পুরনো রেকর্ডপত্র 15 সালে মানববন্ধন পর্যন্ত করে বেড়াইছি যে আমার বাড়ি হাওড়ে আর কারো বাড়ি ঢাকায়, সেই জন্য হাওড়ে আমাকে বেশি পয়সা দিতে হবে ইন্টারনেটের জন্য, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। এটা তো আমার অপরাধ না যে আমি ঢাকায় কেন বসবাস করি না। অতএব সেইটা একটা স্তর অতিক্রম করতে পেরেছি। এবং আমি মনে করি এই যে এটা বুঝতে হবে যে আমার অ্যাফোর্ডেবিলিটিটা এটি উন্নত দেশের মতো না, শিল্প উন্নত দেশের মতো না। আমার অ্যাফোর্ডেবিলিটি হিসাব করতে হবে আমার গ্রামে গিয়া আমার একেবারে যে দরিদ্র মানুষটা আছে সেই মানুষটার যে অবস্থা তার সাথে মিলিয়ে আমাকে অ্যাফোর্ডেবিলিটিটা তৈরি করে প্রাইসিংটা সেখানে করতে হবে। একটা প্রশ্ন আমাদের ক্যালকুগুলো বরাবরই বলে থাকে, সেটি হচ্ছে যে প্র্যাকটিক্যালি তারা যে আয়টা করেন সে আয়টার কত 45% মতন সরকারকেই দিয়ে দিতে হয়, নানা খাতে নানাভাবে দিয়ে দিতে হয়। তবে আমি এইটুকু বলবো যে আপনারা সরকারকে দিয়ে দেন, কিন্তু এই দিয়ে দেওয়াটা কিন্তু আপনাদের পকেট থেকে দেন না, জনগণের কাছ থেকে নিয়ে দেন। অতএব জনগণের কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু সরকারকে সেই টাকাটা দেন। অতএব এইটা আসলে আপনাদের কোয়ালিটি অফ সার্ভিসের জন্য কোনো অজুহাত হওয়া উচিত না। আমি মনে করি যে হ্যাঁ এটা নিচ্ছেন বলে এই বোঝাটা জনগণ বহন করছে এবং আমরা চেষ্টা করছি, আমি সরকারের অংশ হিসেবে এই চেষ্টা করছি যে যাতে আমরা এটা বোঝাতে সক্ষম হই যে সব খাত থেকে ইনকাম করে প্র্যাকটিক্যালি এই রাজস্ব বাড়ানোর প্রচেষ্টা গ্রহণ করাটা ঠিক না। আমি মনে আছে আমার স্পষ্ট 96-97 সাল
আমি যখন আমি বিসিএস এর প্রেসিডেন্ট তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আসলে কিবরিয়া সাহেব বলছিলেন আমি কম্পিউটার থেকে ডিউটি পাই 210 কোটি টাকা। প্রধানমন্ত্রীকে আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আপনি 210 কোটি টাকার চাইতে আপনি আপনার দেশের দিকে তাকাবেন, এবং সেইটার প্রেক্ষিতে কিন্তু 98-99 সালে মাননীয় প্রধানমন্ত্রী কম্পিউটারের উপর থেকে শুল্ক, ভ্যাট সমস্ত কিছু তুলে দিয়েছিলেন। এবং আজকের বাংলাদেশে কম্পিউটারের যে প্রসার, এই প্রসারটা সম্ভবত আমরা ধারণাও করতে পারতাম না যদি 98-99 সালে তিনি কম্পিউটারের উপর থেকে সম্পূর্ণভাবে শুল্ক, ভ্যাট এমনকি আয়কর পর্যন্ত তুলে না দিতেন। এই যে একটা দূরদর্শী সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা প্র্যাকটিক্যালি আমার জন্য একটি সুবিধা ছিল। যতদিন মোহিত ভাই মন্ত্রী ছিলেন ওনাকে খুব সহজে কনভিন্স করাটা যেতে পারতো, আগাতে পারছিলাম। আবার মোহিত ভাই ক্লিয়ার করছে, আমলাতন্ত্রের কাছে গিয়া আটকা বসে রয়েছি। ওইটা এক টেবিল করতে করতে গিয়ে এই জটিলতাগুলো এখনো রয়ে গেছে। তবে যুদ্ধ আমাদের চলছে। আমি মনে করি যে আপনারা বিআইজিএফ থেকে যে কথাগুলো বলছেন এটি এই দেশের সাধারণ মানুষের কথা, এই দেশের জনগণের তার ন্যায্য অধিকার পাওয়ার কথা, এবং এই অধিকার আদায় করার জন্য আপনাদের যে লড়াইটা, এই লড়াইয়ের সাথে আমি নিঃসন্দেহে একাত্মতা ঘোষণা করি। এবং আমরা একসাথে চেষ্টা করব, আমরা যে দুটি স্লোগান নিয়ে আপনারা কাজ করছেন, আজকেও আলোচনা করেছেন, এর সাথে আমি সম্পূর্ণভাবে একাত্মতা ঘোষণা করছি। এটি আমার সাধ্যে যতটুকু কোলায় এবং আমাদের সাধ্যে সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের সাধ্যে যতটুকু কোলায় ততটুকু নিশ্চয় করতে হবে। কারণ আমাদেরকে দিনের শেষে বুঝতে হবে যে ঢাকা শহরের কিছু ধনী লোকই বাংলাদেশ না। বাংলাদেশ যাকে বলে সেই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য যদি আমরা ইন্টারনেটকে পৌঁছে দিতে না পারি, তাহলে আমাদের ব্যর্থতাটা আমাদের নিজেদেরই জবাবদিহি করতে হবে। প্রত্যেককেই আমরা সেই জবাবদিহির আওতায় নিঃসন্দেহে মনে করব। তো আমি আর কথা বলাবো না, অনেক সময় হয়েছে। আপনারা যে আলোচনা করেছেন, আমি আশা করি যে এই সুপারিশগুলো আমার কাছে পৌঁছালে আমি প্রত্যেকটি লাইন বাই লাইন দেখব এবং আমি চেষ্টা করব যেগুলোকে বাস্তবে রূপায়িত করার জন্য যতটুকু পারি ততটুকু সামনে এগিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ওভার টু হাসান লকিনু ভাই, আপনি শেষ করে দিবেন। মাননীয় মন্ত্রী মহোদয় সহ উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদের সবাইকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের তরফ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় মন্ত্রীর বক্তব্য খুব মন দিয়ে শুনলাম। আমি খুশি যে আজকে যারা বক্তব্য রেখেছেন, প্রতিবেদন উপস্থাপন করেছেন দেশের এবং বিদেশের, উনি প্রত্যেকটা বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন এবং দেখেছেন, এবং উনি সাধ্যমতো এই স্বল্প পরিসরে উনি প্রত্যেকটা বিষয়ের উপরে আলোচনা করেছেন এবং তার মন্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। আমি এই বলে শেষ করব যে মাননীয় মন্ত্রী এই সমস্যার জটিলতাটা বুঝতে পেরেছেন। সুতরাং সমস্যা যেহেতু উনি বুঝতে পেরেছেন, সুতরাং ওনার মন্ত্রণালয় এবং শেখ হাসিনার সরকার এগুলোর সমাধানও বের করতে পারবেন। কিছু সমাধান বের করেছেন, বাকি সমাধানগুলো আমার মনে হয় দ্রুত বের হয়ে যাবে। কারণ শেষ বিচারে জনগণ এবং ভোক্তা যারা, তাদের হাতে সাশ্রয়ী মূল্যে দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট আমাকে পৌঁছে দিতে হবে। তাই ডিজিটাল সমাজকে অর্থবহ করবে এবং গতিশীল করবে এবং সুন্দর করবে। আমি মাননীয় মন্ত্রীকে বলবো যে আমাদের ইন্টারনেট গভর্নেন্স ফোরাম থেকে আজকে যে আলোচনা হয়েছে, প্রত্যেকটা প্রতিবেদন সহ যে বক্তব্য প্রস্তাবগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে বিআইজিএফ এর পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর কাছে হস্তান্তর করবে। এবং আপনাদের আবারও আমি এই ধন্যবাদ জানাচ্ছি। আমি আশাবাদী যে অনেক দূর এগিয়েছেন, কিন্তু তারপরেও মানুষকে সন্তুষ্ট করা আমাদের কর্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার শেষ। আসসালামু আলাইকুম।
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যখন অনুধাবন ব্রিগেডিয়ার সাহেব, জেনারেল সাহেব ভালো, আমি খেয়াল করেছি আপনার প্রতিবেদনগুলো যদি বিআইজিএফ কে দিয়ে দেন তাহলে আমি